ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজি প্রায় পর্ব 15। ইনায়ের পুরো কুচকে গেল, মুখের উপর থেকে হাত সরিয়ে দিয়ে বিস্মিত কণ্ঠে বলল, কি দেব? ইনায়ের কথায় প্রথমে চোখে মুখে দুষ্টুমি খেলে গেল। সে ঝটপট বিছানা থেকে উঠে পড়ল। ইনায়া কিছু বুঝে ওঠার আগেই তাকে কোলে তুলে নিল। ইনায়া চমকে উঠে বলল, এই কি করছেন? আপু দেখে ফেলবে, ছাড়ুন। প্রীতম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হু কেয়ার্স, তোমার বাপরে কি ভয় পায়? বলে ইনায়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। গাড়িতে বসিয়ে দিয়ে নিচে গাড়িতে বসতে বসতে বলল, ডেকে যখন এনেছো তখন এমনি এমনি তো আর চলে যেতে পারি না, মাই ডিয়ার রসগোল্লা। ইনায়া আহম্মক হয়ে গেল, আমি কখন ডাকলাম আপনাকে? মনে মনে ডেকেছ, শুনেছি। ইনায়া প্রথমের নীল চোখের দিকে তাকিয়ে আশ্চর্যিত কণ্ঠে বলল, আপনিও মনও বোঝেন? প্রীতম তার নরম গলায় স্লাইড করতে করতে বলল, হার্ট টু টাই চুম্বকীয় কানেকশন বেবি। এখন সিম্পল রসগোল্লা টেস্ট করো। ইনায়া পুরো কুচকিয়ে সন্দেহভরা কণ্ঠে বলল, এই যে সারাদিন রসগোল্লা রসগোল্লা বলে মুখে ফেনা তোলেন, পরে খেয়ে ছেড়ে দেবেন না তো? প্রীতম ইনায়ার ঘাড়ে নখ কষতে কষতে হাসকে টেনে বলল, তোমার কি মনে হয় তোমাকে একবার খেলে আমার মন ভরে যাবে? ইউ আর রং মাই ডিয়ার রসগোল্লা। যদি তাই হতো তবে এই প্রতীক সিকদার প্রথম তোমাকে কবেই খেয়ে ছেড়ে দিত। কিন্তু তুমি তো আমার কালো জাদু করেছো, রসগোল্লার প্রতি আসক্ত বানিয়ে ফেলেছ। এখন তো আর এই রসগোল্লা আমার রোজ চাই। এই রসগোল্লা সারা জীবনের জন্য খেয়েও আমার মন ভরবে না জান। তাই প্রতিদিন রেখে রেখে একটু একটু করে খাবো। ডায়াবেটিক্স হয়ে উপরে না যাওয়া পর্যন্ত খাবো। তুমি আমার একদিনের নয়, প্রতিদিনের জন্য, চিরকালের জন্য রসগোল্লা। লজ্জায় ইনায়ার গাল লাল হয়ে গেল। সে চোখ নামিয়ে আড়ষ্ট কণ্ঠে বলল, যে আপনি কত লজ্জা কেন? প্রীতম বাঁকা হাসলো। ইনায়ার মুখটা তুলে ধরে তার গোলাপের পাপড়ির নাই নরম ঠোঁটের দিকে লাবতর নয়নে তাকালো। ঠোঁটে স্লাইড করতে করতে নেশাগ্রস্ত কণ্ঠে গাইল, তোর ঠোঁটে ফুল ফোটে, পারি না সামলাতে, বুকে ঢেউ আসে কেউ ঠিকানা বদলাতে। লজ্জায় চোখ বন্ধ করে নিল ইনায়া। ইনায়াকে লজ্জায় লাল হতে দেখে প্রীতম আর নিজেকে সামলে রাখতে পারল না, অধরে অধর মিলিয়ে দিল। রাত 12টা। প্রহেলিকা ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে। স্লিভলেস ব্লাউজের সঙ্গে পাতলা পিনপিনে শাড়িতে বেশ আকর্ষণীয় ও আমিতরময়ী লাগছে। শরীরের প্রত্যেকটি ভাঁজ শাড়ির ওপর দিয়ে ফুটে উঠেছে এবং তার যে কোনো পুরুষকে আকর্ষিত করতে সক্ষম। সে চুলে স্ট্রেটনার চালাতে চালাতে মনে মনে বলল, আজ দেখব ওই মেয়েটির প্রতি ভালোবাসা কতক্ষণ টিকে থাকে। সে চুলগুলো স্ট্রেইট করে ছেড়ে দিল। গায়ে পারফিউম দিতে দিতে বলল, আজ তুমি হবে শুধু আমার। এই ভাবনার মাঝে দরজায় করাঘাত পড়ল। প্রহেলিকার কানে দুল পড়তে পড়তে হাত দিয়ে বলল, আসো। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো শিকদার বাড়ির অনেক পুরনো হেল্পিং হ্যান্ড জুলেখা বানু। হাতে তার কেশর দুধের গ্লাস। তিনি প্রহেলিকার কাছে এসে নরম স্বরে বললেন, বড় আপা, আপনার কেশর দুধ আনছি। প্রহেলিকার বসা থেকে উঠল, হাতে থেকে গ্লাসটা নিতে নিতে বলল, আজ এত দেরি করলেন কেন আপা? জানেন তো এটা ছাড়া আমার রাতে ঘুম আসে না। জুলেখা খালা ফোকলা তাতে হেসে বললেন, বড় আম্মারে পান সাজায়া দিছিলাম আপা। প্রহেলিকা ঠক ঠক করে গ্লাসটা খালি করে ফেলল। ছোটবেলা থেকে রোজ রাতে 1 গ্লাস কেশর দুধ খাওয়ার অভ্যাস প্রহেলিকার। এটা না খেলে তার ঘুমে আসে না। জুলেখা বানু আবার বললেন, আজ আপনাকে অনেক সুন্দর লাগছে আপা, বড় ভাইজান তো দেখলেই বেহুশ হয়ে যাবেন। জুলেখার কথায় লজ্জা পেল প্রহেলিকা। দুধের গ্লাসটা ওনার হাতে দিয়ে বলল, কি যে বলেন না আপা। জুলেখা বানু হেসে চলে গেল। প্রহেলিকা মনে মনে বলল, আজকে তাই হবে। প্রহেলিকার ঘরের সব লাইট অফ করে বসে রইল। আরও প্রায় 10 মিনিট পর বাসায় পেল প্রণয়। ক্লান্ত সে, ভীষণ ক্লান্ত। ঘরে ঢুকে চারিপাশে অন্ধকার দেখে মেজাজ খারাপ হলো। তার সচল মস্তিষ্ক আরও অনেক কিছুর আভাস পেল। দীর্ঘ নিঃশ্বাস পেলে তার হাত ঘড়িটা খোলার সাথে সাথে এই ঘরের ড্রিম লাইটটা জ্বলে উঠল, যার নরম আলোয় আশপাশটা বেশ মোহনীয় লাগছে। ব্রু কুচকাল প্রণয়, সঙ্গে সঙ্গে অনুভব করলো পেছন থেকে তাকে কেউ জড়িয়ে ধরেছে। প্রণয় পাকা হেসে তার হাত থেকে সামনে আনলো। প্রহেলিকাকে আজ বেশ হট লাগছে, কিন্তু প্রণয় 1 সেকেন্ডের জন্য তার শরীরের দিকে তাকালো না। সোজা দৃষ্টিপাত করলো তার চোখের দিকে। তার দৃষ্টি স্থির। প্রহেলিকা প্রণয়ের গলায় স্লাইড করতে করতে বলল, আমাকে কেমন লাগছে বেবি? প্রণয় বাঁকা হাসলো। প্রহেলিকা আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো, মুখের কাছে মুখ নিয়ে বলল, আই ওয়ান্ট টু বি ভেরি ক্লোজ টু ইউ। উইল ইউ অ্যাকসেপ্ট মি অ্যাজ এ পার্ট অফ ইউর লাইফ? প্রণয় তাকে কোলে তুলতে তুলতে বলল, ইয়া শিওর, ওয়াই নট। প্রহেলিকা বাঁকা হেসে প্রণয়ের গলা জড়িয়ে ধরল, মনে মনে বলল, রাতের অন্ধকারে সব ভালোবাসা পালিয়ে যায়। প্রণয় তাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। প্রণয়ের গায়ের ম্যানলি পারফিউমের গন্ধটা প্রহেলিকাকে ভীষণভাবে উত্তেজিত করে তুলেছে। সে দ্রুত হাতে প্রণয়ের শার্টের বোতাম খুলতে উদ্যত হলো। শুরুর দিক থেকে 4টা বোতাম খুলতেই প্রণয়ের শার্ট থেকে হাতটা ছোটে বিছানায় পড়ে গেল। প্রহেলিকাকে নিস্তেজ হয়ে পড়তে দেখে আবারও বাঁকা হাসল প্রণয়। সে দ্রুত বিছানা থেকে উঠে পড়ল। পাশে ড্রয়ার থেকে গ্লাভস বের করে হাতে পরে নিল। আবার প্রহেলিকার পাশে বসে তার ঠোঁটে লিপস্টিক ঢেলে দিল, চোখের কাজল লেপটে দিল, চুল এলোমেলো করে দিল।
নিজের পরনের সাদা শার্টটা গা থেকে খুলে ফেলে প্রহেলিকার ঠোঁটে ঘষে দিল। তারপর শার্টটা প্রহেলিকার পাশে ছুঁড়ে ফেলল। ড্রেসিং টেবিল থেকে নিজের রেগুলার ইউজার পারফিউম এনে প্রহেলিকার পুরো গায়ে স্প্রে করে দিল। বিছানা কিছুটা এলোমেলো করে দিল। তারপর প্রহেলিকার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, অতি চালাকের গলায় দড়ি ডার্লিং, বলে উঠে পড়ল সে। ওয়ার্ডরোব থেকে কফি কালার টি শার্ট পরে বের করে নিল। ওয়ার্ডরোবের পাশে ড্রয়ার খুলে সেখান থেকে বড় একটা উঁচু খাম বের করলো। একই রকম দেখতে আরও দুটো খাম নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। জুলেখা বানু ভয় ভয় তিনতলার মাঝারি ছাদে দাঁড়িয়ে আছেন। প্রণয় তার দিকে 3টা খাম এগিয়ে দিয়ে বলল, গুড জব, এভাবে মন দিয়ে কাজ করুন, আরও পাবেন। খাম 3টা হাতে পেতে জুলেখা বানুর চোখ দুটো চকচক করে উঠল। তিনি উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, অনেক অনেক ধন্যবাদ বড় বাজান। প্রণয় তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তোমার পারিশ্রমিক। তুমি আমার হয়ে কাজ করে যাও, এমন আরও পাবে। তবে যদি কখনো বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করো। জুলেখা বানু আটকে উঠলেন, সঙ্গে সঙ্গে বিরোধিতা জানিয়ে বললেন, জি এ আপনি কি বললেন বড় ভাইজান? আমি আপনার নুন খেয়েছি, আর এই জুলেখা কারো নুন খেয়ে বিশ্বাসঘাতকতা করে না। প্রণয় পুনরায় বাঁকা হেসে তার দিকে একটা মেডিসিন বক্স এগিয়ে দিয়ে বলল, শেষ হওয়ার 10 দিন আগে জানাবেন। জুলেখা বানু বক্সটা নিয়ে বললেন, আচ্ছা ভাইজান। প্রণয় তাকে আরও 500 টাকা এক্সট্রা টিপস হিসেবে দিয়ে নিচে ঘরে চলে গেল। জুলেখা বানুর জন্য আজ ঈদের দিন। প্রতি মাসের 1 তারিখে তিনি পুরো লাল হয়ে যান। 1 মাসের অতিরিক্ত রোজগার দিয়ে তার পুরো বছরে বেতন চেয়ে বেশি। প্রণয় নিজে ল্যাপটপ নিয়ে কাউচের উপর বসলো। তার একটি নিঃশ্বাস ফেলে ল্যাপটপ ওপেন করলো। তার বুকে অস্বাভাবিক কম্পনের সৃষ্টি হয়েছে। সে কানাডার স্বনামধন্য BCIT কলেজের ওয়েবসাইট ওপেন করলো। ওই ওয়েবসাইটে সেখানে পরিষ্কার করে লেখা আছে, অ্যাডমিনিস্ট্রেশন ফর্ম ফিল আপ। এর মাত্র 2 দিন বাকি। প্রণয়ের হাত অনেক স্পিডে বিট করছে, হাত কাঁপছে তার। সে কাঁপা হাতে ফর্ম ফিল আপ করতে লাগলো। সাবজেক্ট স্ট্রিম সব সিলেক্ট করে মার্কশিটের একটা কপি সাবমিট করে দিল। সঙ্গে অ্যাডমিশন ফিও ক্লিয়ার করে দিল। সব কনফার্ম করে ডানে ক্লিক করতে প্রণয়ের নিঃশ্বাস আটকে আসছে। তার বুকের ভেতরে থাকা প্রাণটা ছটফট করতে শুরু করেছে। মন করুণ সুরে মিনতি করে বলল, এটা কিন্তু তোর নিজের মৃত্যুর প্রথম পদক্ষেপ। এখনো সময় আছে, এমন করিস না। তাকে না দেখে তুই একটা দিনও থাকতে পারবি না, বাঁচতে পারবি না, মরে যাবি, শেষ হয়ে যাবে। মস্তিষ্ক বোনের বিরোধিতা করে বলল, যা করছিস তাই কর, ওর কথা শুনবি না। ও তোকে স্বার্থপর বানিয়ে দিচ্ছে। ও চায় না তোর রক্তজবা ভালো থাকুক। ও তাকে কাঁদতে দেখলে খুশি হয়। এটাই ঠিক ডিসিশন। প্রণয়ের বুকের বাঁ পাশটা তীব্র ব্যথায় অবশ হয়ে আসছে। হলহল করে মরণ যন্ত্রণায় বিষ ছাড়িয়ে পড়েছে হৃৎপিণ্ডে। সে মনের কথা শুনল না, কাপা হাতে ফর্মটা সাবমিট করে দিল। আর সে একদম 100% নিশ্চিত ফর্মটা ওয়েবসাইট অ্যাকসেপ্ট হতেই হবে। প্রণয় ল্যাপটপ অফ করে কাউচে মাথা এড়িয়ে দিল। চোখ বান্ধে কার্নিশ পেয়ে করাতে লাগলো তরল স্রোত। কলিজা পড়ছে। সে এখনই সহ্য করতে পারছে না। তবে সেদিন তো সে মরেই যাবে, কিন্তু এখন এসব ভাবলে চলবে না। সে যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত থেকে সে আর পিছু হাঁটবে না। নেক্সট 10 দিনের মধ্যেই কলেজের লাস্ট মেরিট লিস্ট পাবলিশ হবে। আর প্রণয় নিশ্চিত সেখানে তার রক্তজবার নাম থাকবেই থাকবে। সে ফোন বের করে প্রিয়তার একটি ছবি ওপেন করলো। চেহারায় প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে অপরিসীম মায়া। প্রণয় ঝাপসা চোখে কিছুক্ষণ ছবিটার দিকে চেয়ে রইল। হঠাৎ তার নজর পড়ল আজকের তারিখের দিকে। সাথে সাথে প্রণয় চমকিত হয়ে গেল। বসে থাকা থেকে এক প্রকার লাফিয়ে উঠল। ঘড়ি কাটায় তখন প্রায় রাত 1টা। সে দ্রুত দরজা খুলে ছুটল প্রিয়তার ঘরের দিকে। প্রিয়তা পঞ্চমবারের মতো বমি করে শরীরের সব শক্তি হারিয়ে ফেলল। তীব্র গাজা গোলানো ভাব আর মাথা ঘোরার কারণে সে চোখে সর্ষে ফুল দেখছে। চোখে মুখের অবস্থা বেহাল। সে এক হাতে দেওয়াল ধরে কোনো মতো দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে, কিন্তু শরীর আর সায় দিচ্ছে না তার। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পিঠের উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রিয়তা পেট চেপে ধরে টলতে টলতে বিছানার কাছে আসতেই হঠাৎ তার চোখের সামনে দুনিয়া অন্ধকার হয়ে গেল। সেকেন্ড পার হওয়ার আগেই সে মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেল। 1-2 মিনিট যাওয়ার আগেই পেট চেপে ধরে অসহ্য যন্ত্রণার চিৎকার দিয়ে কেঁদে উঠল। তীব্র ব্যথার তোপে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রিয়তার। না চাইতেও চিৎকার বেরিয়ে আসছে মুখ দিয়ে। সে ফ্লোরে পড়ে থেকে ছটফট করতে করতে ফুপাতে শুরু করলো। প্রণয় প্রাণ হাতে নিয়ে ওর মাথার মতো ছুটে এলো প্রিয়তার ঘরে। ব্যস্ত হয়ে দরজা ঠেলে ভিতরে পা রাখতেই সামনের দৃশ্য দেখে তার হৃৎপিণ্ড থমকে গেল। যেটা ভয় পেয়েছিল সে, সেটাই সত্য হয়েছে। প্রণয় উদ্বিগ্ন কণ্ঠে ডাকলো, জান। প্রণয়ের কণ্ঠ কানে আসতেই প্রিয়তা শব্দ করে কেঁদে উঠল। উঠে বসার শক্তিটুকুও নেই তার। সে শুধু কণ্ঠনত গলায় বলল, প্রণয় ভাই। নিজের জানটাকে এভাবে কষ্ট পেতে দেখে প্রণয়ের ভেতরটা জ্বলে উঠল। সে দ্রুত পায়ে এগিয়ে এসে প্রিয়তাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। চোখে মুখে হাত বুলিয়ে আতঙ্কিত কণ্ঠে শুধালো, বেশি ব্যথা করছে জান? তুই একটু দাঁড়া, আমি এখনই আসছি। বলেই সে উঠে যেতে নিলে প্রিয়তা শক্ত করে তার টি শার্টের হাতে আঁকড়ে ধরল। করুণ কণ্ঠে মিনতি করে বলল, প্লিজ যাবেন না প্রণয় ভাই। থমকে গেল প্রণয়। ব্যথাতুর নয়নে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তমার চোখে মুখের অবস্থা দেখে তার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। সে প্রিয়তাকে টেনে বুকে জড়িয়ে নিল। মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলল,
তুই একটু অপেক্ষা কর জান, আমি এক্ষুনি আসছি। প্রিয়তা আরও শক্ত করে প্রণয়ের টি শার্ট আঁকড়ে ধরল। করুণ কণ্ঠে থেমে থেমে বলল, প্লিজ যাবেন না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার কিছু লাগবে না, শুধু আপনি থাকুন। প্রণয়ের ভীষণ কষ্ট হলো। সে নিজের জান পাখিকে বুকের ভেতরে আরেকটু নিবিড়ভাবে মিশিয়ে নিল। কপালে কারো চুমু খেয়ে বলল, যাচ্ছি না জান, শুধু 5 মিনিট দে আমায়, একটু সহ্য কর। প্রিয়তা অসহায় চোখে চেয়ে রইল। প্রণয় তাকে বসিয়ে ড্রেসিং টেবিল থেকে বড় একটি ক্লাচার এনে এলোমেলো চুলগুলো খোপা করে দিল। আবারও কপালে চুমু খেয়ে আদরে কণ্ঠে বলল, জাস্ট 5 মিনিটস চান। প্রিয়তা শুধু অষ্টসিক্ত নয়নে তাকিয়ে রইল। প্রণয় তড়িঘড়ি করে রান্নাঘরে গিয়ে এক পাতিল পানি গরম বসালো। ভালোভাবে ফুটিয়ে হট ওয়াটার ব্যাগ পরে দ্রুত উপরে ছুটে এলো। ততক্ষণে প্রিয়তার আবার গা গোলাতে শুরু করেছে। সে চোখ মুখ খুঁজে পেটের নিচে বালিশ চেপে ধরে উপর হয়ে শুয়ে কাছে। প্রণয় এসে সোজা করে ওকে বসালো, কিন্তু মেয়েটা কিছুতেই স্থির থাকতে পারছে না। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে বিছানায় পা তুলে বসলো। বালিশ দুটোতে হেলান দিয়ে পরম আদরে প্রিয়তাকে নিচের বুকে টেনে নিল। প্রিয়তাও মাথায় এলিয়ে দিল প্রণয়ের কাঁধে। শরীরের যন্ত্রণায় অনেকটা হলেও প্রিয় পুরুষের স্পর্শ ও গন্ধে মন শান্তি লাগছে। প্রণয়ের বুকটা কেমন তোলপাড় করছে। সে হট ওয়াটার ব্যাগটা যত্নে প্রিয়তার তলপেটে চেপে ধরল, একদম ধীরে সাবধানে। প্রিয়তার চুলে বিলি কাটাতে কাটাতে স্লো ভয়েসে বলল, একটু গরম লাগবে, সহ্য করে নে যান, সব ঠিক হয়ে যাবে। প্রিয়তা ঠোঁট কামড়ে চোখে বিরক্তি খিচে অতিরিক্ত তাপ হজম করে দিল। কিছুক্ষণ গরমে একটু কষ্ট হলেও ধীরে ধীরে আরাম লাগতে শুরু করলো। ব্যথা ধীরে ধীরে একটু কমে আসছে। প্রণয় চুপচাপ ওর কপালের ঠোঁট ছুঁয়ে শাসনের সুরে বলল, এত ব্যথা করছিস, ডাকিসনি কেন আমায়? আমায় না ডাক, সেজমাকে তো ডাকতে পারতিস। আর কত চালাবি আমায় বল? প্রিয়তা চুপচাপ বুকে মুখ গুছে ঘাপটি মেরে পড়ে রইল। কোনো উত্তর করলো না। এখন কিছু বলতেই বকবে। প্রণয় ভারী নিঃশ্বাস পেলে ওর মাথায় হাত বুলিয়ে কোমল কণ্ঠে শুধালো, এখন একটু ভালো লাগছে পাখি? প্রিয়তা আরেকটু বুকের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করলো। প্রণয়ের শরীরের ঘ্রাণ নিতে নিতে ছোট্ট করে বলল, হুম। প্রণয় হাসলো, সতর্ক কণ্ঠে বলল, বেশি নড়িস না, ব্যথা বেড়ে যাবে। প্রিয়তা মৃদু হেসে মনে মনে বলল, বারুক ব্যথা, আপনি আছেন না? আপনার স্পর্শই আমার সকল ব্যথার একমাত্র ঔষধ, আমার সকল অসুখের একমাত্র সুখ। কেবল আপনি, শুধু আপনি। ছোট্ট বিড়াল ছানা কোকো এতক্ষণ গুলো চোখে ওদের কাণ্ড কারখানা দেখছিল। কি বুঝলো কে জানে। সেও ধীর পায়ে হেঁটে এসে প্রণয়ের ডান ওর উপরে উঠে শুয়ে পড়ল। কোকোর মাথায় হাত বুলিয়ে হাসলো প্রিয়তা। অতিরিক্ত যন্ত্রণায় আর প্রণয় ভাইয়ের শূন্যতায় ঘুম আসছিল না প্রিয়তার। কিন্তু এখন প্রণয় ভাইয়ের উষ্ণ কোমল স্পর্শে আর যত্নে প্রিয়তার চোখের পাতা ভারী হয়ে আসছিল। একটু একটু করে গভীর তন্দ্রা জেঁকে বসেছে। প্রণয় অনবরত তার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। আদর পেতে দেখতে দেখতে প্রিয়তা আর কোকো ঘুমের দেশে হারিয়ে গেল। একটু শান্তি পেল প্রণয়। ঘুম তার কিন্তু আসেনি চোখে, কারণ সে ভালোই জানে একটু পর আবারও প্রিয়তার অশান্তি শুরু হবে। আর ঠিক হলেও তাই। মিনিট 20 পার হতেই প্রিয়তা আবারও ছটপটিয়ে উঠল। বেশি খারাপ লাগছে জান। প্রিয়তা বড় বড় নিঃশ্বাস নিয়ে কান্না আটকানোর চেষ্টা করলো, কিন্তু এবার যন্ত্রণা এতটাই তীব্র যে সে আর বেশিক্ষণ সহ্য করতে পারল না। প্রণয়ের গলা জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কেঁদে উঠল। প্রণয় নিজেকে ভীষণ অসহ্য লাগছে। এই সমস্যা জেনেটিক। এটা প্রিয়তা তার আম্মুর কাছ থেকে বংশসূত্রে পেয়েছে। এটা কোনো দাওয়াই নেই। পিরিয়ডের সময় সব মেয়েদেরই কম বেশি ব্যথা হয়, এটা স্বাভাবিক। কিন্তু প্রিয়তার ব্যথাটা এতটাই তীব্র যে পরপর দুটো পেইন কিলার না খেলে ব্যথা ছাড়তে চায় না। আর পেইন কিলার তো প্রণয় তাকে খেতে দেবে না। প্রিয়তা ছটফট করতে করতে অনুরোধে সরে বলল, প্লিজ প্রণয় ভাই, আমাকে একটা পেইন কিলার দিন, নাহলে আমি সত্যিই মরে যাব। প্রণয় ওকে আরও শক্ত করে বুকে চেপে ধরে বসে রইল। প্রিয়তা বারবার পেইন কিলার চাচ্ছে। প্রণয় আর সইতে না পেরে শান্তভাবে বলল, সবসময় পেইন কিলার খেতে নেই, তুই জানিস তো এটি কতটা খারাপ, শরীরের অন্যান্য অঙ্গগুলো ক্ষতি করে। প্রিয়তা এসব বুঝতে চাচ্ছে না। গরম পানি সেকে এখন ব্যথা আরও বাড়িয়ে দিচ্ছে। প্রণয় ওয়াটার ব্যাগটা সরিয়ে নিল। প্রিয়তা এখন অস্বাভাবিকভাবে ঘামতে শুরু করেছে, আবার বমিও পাচ্ছে। প্রণয় ওকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেল। শাওয়ারের নিচে বসিয়ে দিয়ে মাথায় ধীরে ধীরে পানি ঢালতে লাগলো। প্রায় 5 মিনিট পানি ঢালার পর প্রিয়তাকে আবারও নিয়ে বিছানায় বসিয়ে দিল। তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে দিল, তবুও ব্যথা কমছে না। প্রণয় তাকে রেখে উঠে যেতে নিলে প্রিয়তা আবারও আর্তনাদ করে উঠল। অসহায় চোখে চেয়ে বলল, চলে যাচ্ছেন প্রণয় ভাই? প্রণয় দরজার কাছে গিয়ে থেমে গেল। পুনরায় ফিরে এসে প্রিয়তার মায়া ভরা মুখের দিকে কিছুক্ষণ তাকালো। স্নেহ ভরা কণ্ঠে বলল, এই যাবো আর এই আসবো, বলে চলে গেল। হাজার কষ্টের মাঝেও সে হেসে ফেলল প্রিয়তা। এত ভালোবাসা কি সে আর কোথাও পাবে? এত ভালো কি আর কেউ তাকে বাঁচতে পারবে? কেউ কি পারবে প্রণয় ভাইয়ের অভাব পূরণ করতে? উনি চাইলেও হয়তো প্রিয়তার জন্য অনেক কিছু করতে পারবে, কিন্তু প্রিয়তার জন্য প্রণয় ভাই কেউ হতে পারবে না। প্রণয় আবারও কিচেনে এলো। তাড়াহুড়ো করে একটি প্যানে সরিষার তেল গরম করতে দিয়ে তাতে 4 কোয়া রসুন থেতো করে দিল। রসুনটা ভালো মতো তেলের সাথে পুড়িয়ে সেটা একটা বাটিতে নিয়ে ডিপ ফ্রিজে রাখলো 2 থেকে 3 মিনিট। কিছুটা ঠান্ডা হলে সেটা নিয়ে প্রিয়তার কাছে এলো।
প্রিয়তা বিছানায় গুটিসুটি হয়ে কাছে। প্রণয় ভাই কাছে থাকলে ব্যথা করে, তবুও ভালো লাগে, কিন্তু প্রণয় ভাই দূরে গেলে নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যেতে চায়। প্রণয় ওর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে কাছে এলো। প্রিয়তা তেল দেখে মুখ ছোট করে ফেলল। একটু দূরে সরে যেতেই তীব্র আপত্তি জানিয়ে বলল, একদম পায়ে হাত দিবেন না। কিন্তু প্রণয় এসব শোনার বান্দা নয়। প্রিয়তার কথা সে কানে তুলল না। তার দুপা টেনে নিজের কাছে নিতে নিতে ব্যঙ্গ করে বলে ফেলল, ছোটবেলায় লাথি মারতে মারতে আত্মরা বানিয়ে ফেলেছিস, এখন ঢং করা হচ্ছে। মুখটা আরো ছোট করে ফেলল প্রিয়তা। প্রণয় 3টে বালিশ উঁচু করে তাকে শুয়ে দিল। যান পাটা নিজের উড়োর উপরে তুলে ধীরে ধীরে পায়ের তালুতে তেল মালিশ করতে লাগলো। প্রণয়ের স্পর্শে প্রিয়তার গা কয়েকবার শিউরে উঠল। প্রায় 2 ঘন্টা ধরে প্রণয় পায়ের তালুতে হাতের তালুতে তেল মালিশ করে দিল, পা টিপে দিল, মাথাও টিপে দিল। তাতে ধীরে ধীরে কিছুটা আরাম বোধ করলো প্রিয়তা, বরং শান্তিতে একসময় ঘুমিয়ে পড়ল। প্রিয়তা ঘুমিয়ে পড়তে দেখে প্রণয় স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরও কিছুক্ষণ হাত পা টিপে উঠে পড়ল। প্রিয়তার মুখের দিকে তাকিয়ে ওর পড়ার টেবিলে গিয়ে বসলো। 2 মিনিট লাগিয়ে একটা চিরকুট লিখে প্রিয়তার টেবিল ল্যাম্পের পাশে রাখলো। আবারও পাশের রমণীর দিকে কিছুক্ষণ তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলো। এই একটা মুখ তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এত বছরও সেই আমরণ তৃষ্ণার এতটুকুও কমেনি, বরং তা হয়েছে আরও গভীর থেকে গভীরতর। মৃত্যুপাতিত এই তৃষ্ণার কোনো অন্ত নেই। প্রণয় হেসে ঘুমন্ত প্রিয়তমার কপালে চুমু খেলো আলতো করে। কোকর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকেও প্রিয়তার পাশে শুয়ে দিল। আদেশের সুরে বলল, নিজের মায়ের খেয়াল রাখবে, বলে দুজনের গায়ে চাদর টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সকাল 8:45। সালমান শেখ তার ড্রয়িং রুমের সোফায় বসে চা পান করতে করতে খবরের কাগজ হাতে নিলেন। এটা ওনার রোজকার অভ্যাস। পাশে ওনার 2 ভাই কিছু একটা নিয়ে আলোচনা করছেন। সাদমান শিকদার চায়ের কাপে চুমুক দিয়ে কাগজের ফ্রন্ট পেজটা চোখের সামনে ধরে তুলতেই ওনার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল। 2 ভ্রুর মধ্যে আপনা আপনি ভাঁজ পড়ল। তিনি কাজের ছেলেকে ডেকে টিভি অন করাতে বললেন। ততক্ষণে প্রণয় সহ বাড়ির ছেলেরা অফিসের জন্য রেডি হয়ে নিচে নামছে। সাদমান শিকদার বোধহয় একটু উদ্বেগ। তিনি মনোযোগী ভঙ্গিতে টিভির দিকে তাকালেন। সেখানে সংবাদ পাঠিকা পাঠ করছেন ব্রেকিং নিউজ। চাঞ্চল্যকর ঘটনার রাজধানীতে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে নির্মমভাবে খুন করে তার মাথা কাটা পাঠানো হয়েছে সরাসরি একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার, ডিসিপি এহসান হাবিবের বাড়ির ঠিকানায়। শুধু তাই নয়, এই নৃশংসতা হত্যাকাণ্ডের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়ে দেশজুড়ে সৃষ্টি করা হয়েছে আতঙ্কের পরিবেশ। ঘটনাটি ঘটেছে রাজধানীর উপশহর গোলপ এলাকায়। পুলিশের সূত্রে জানা গিয়েছে, ডিসিপির বাসায় একটি নির্ধারণ পার্সেল প্যাকেটের মাথাটি পাঠানো হয়েছে। প্যাকেটটি খুলতে বেরিয়ে আসে কাটা মাথা, সঙ্গে একটি ছোট্ট মেমোরি কার্ড, যার মধ্যে ছিল খুনের সম্পূর্ণ ভিডিও ফুটেজ। এই মুহূর্তে ঘটনাস্থলে অবস্থান করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মেহিজাবিন খান, রিপোর্টার মেহিজাবিন খান। জি, আমি এখন গোলপ এলাকার যেই বাড়ির সামনে আছি, যেখানে আজ সকালে 10:30টায় পার্সেলটি পৌঁছায়। ডিসিপির পরিবারের একজন সদস্য পার্সেলটি হাতে নিন। খুলতে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। মাথাটি একটি প্যাকেটজাত অবস্থায় ছিল। সঙ্গে ছিল একটি বার্তা, যেখানে লেখা ছিল, এবার পালা তোমার। পুরো ঘটনাটি তদন্ত করেছে সিআইডির বিশেষ টিম। এখনও নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি, তবে পুলিশের ধারণা এটি একটি পূর্ব পরিকল্পিত প্রতিহিংসার অংশ। আর আবারও বিস্তারিত জানাচ্ছি পরবর্তী বুলেটিনে। মেহিজাবিন খান, নিউজ 24, ঢাকা। এমন নিউজ কানে আসতে সবাই সচকিত দৃষ্টিতে টিভির স্ক্রিনের দিকে তাকালো। প্রণয়ের ঠোঁটে ফুটে উঠল অদৃশ্য বাঁকা হাসি, যা আর কেউ লক্ষ্য না করলেও শুধু ঠিকই করলো। সে বাঁকা চোখে কিছুক্ষণ প্রণয়কে পর্যবেক্ষণ করলো। অনুশ্রী বেগম আতঙ্কিত কণ্ঠে বললেন, আজকাল মানুষ আর মানুষ নেই, সব অমানুষ হয়ে গেছে। এমন নির্মমভাবে কেউ কাউকে মারে। তিনি কথা বলতে বলতে আতঙ্কিত হয়ে পড়লেন। ভীতু চোখে নিজের ছেলেদের দিকে তাকিয়ে বললেন, বাবা তোরা সাবধানে থাকিস। ওনারা সবাই আম্মুকে টেনশন নিতে দেখে মুচকি হাসল। প্রেম অনুশ্রী বেগমের গলা জড়িয়ে ধরে বলল, যার সাথে মায়ের দোয়া থাকে সে সন্তানের কিছু হয় না। অনুশ্রী বেগম মৃদু এসে ছোট ছেলে কপালে চুমু খেলেন। এই খুনের ব্যাপারটা কেউই আর তেমন সিরিয়াস নিল না, কারণ আজকাল এসব অহরহ হতে থাকে। এইসব তারা মাথা থেকে ছেড়ে ফেলে দিল। ও দুজন বলতে পারল না, তারা ঠিকই বুঝেছে এসব কার কাজ। প্রীতম বাস্তবভঙ্গিতে অর্তি বেগমের উদ্দেশ্যে বলল, ছোট আম্মু, বনুদের তাড়াতাড়ি ডাকো, আমাদের লেট হয়ে যাচ্ছে তো। ওদেরকে ড্রপ করে আমাদের অফিসে যেতে হবে। আজকে অনেক ইম্পর্ট্যান্ট একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। অর্তি বেগমও সম্মতি জানিয়ে ছুটলেন মেয়েদের ডাকতে। সাদমান শিকদার প্রণয়ের উদ্দেশ্যে গভীর কণ্ঠে বললেন, তুমি কোন অফিসে যাচ্ছ? প্রণয় ভাবলেশীনভাবে জবাব দিল, নিজের। সাদমান শিকদার একটু অসন্তুষ্ট কণ্ঠে বললেন, এসিকে গ্রুপের প্রতি তো তোমার একটা দায়িত্ব আছে। প্রণয় ফোন টিপতে টিপতে দায়সারাভাবে জবাব দিল, তো আপনারও তো আমার প্রতি একটা দায়িত্ব ছিল। অনুশ্রী বেগম দেখলেন এই দুই কথায় বাবা ছেলের মধ্যে দণ্ড লেগে যাবে, তাই তিনি বিরক্তি কণ্ঠে বললেন, ছাড়ুন তো এসব। তিনি প্রণয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সকাল সকাল মাথা গরম করিস না বাবা। সাদমান শিকদার মনে মনে ফুঁসে উঠলেন।
তাদের কথার মাঝে পরিণীতা, প্রেরণা, ধীরা, ধরি, তন্ময়, অরণ্য, সমুদ্র সবাই চলে এলো। অনুশ্রী বেগম সবাইকে চূড়া পরে ফু দিয়ে বললেন, সাবধানে যাবি। ওরাও হেসে আম্মু আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। সোহেব শিকদারও উঠে চলে গেলেন। কলেজ শিকদার সালমান শিকদারের দিকে তাকিয়ে রহস্যময় কণ্ঠে বললেন, ভাইজান, আপনি কিন্তু মাথার উপর দিয়ে বইছে। শক্ত হাতে হাল ধরুন, পুরো ব্যাপারটা কিন্তু আবার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এবার কন্ট্রোল হারালে আর সামলাতে পারবেন না। সালমান শিকদার কিছুটা ভেবে বাঁকা হেসে বললেন, বাবা বাবাই হয় আর ছেলে ছেলেই হয়। ওকে আমি জন্ম দিয়েছি, ওর আর প্রাণভোমরা আমার হাতের মুঠে বন্দি করে রেখেছি। ও কিছু করতে পারবে না। আমাকে টপকে কিছু করতে চাইলে হাত মুঠো করে ধরবো, ছটফট করতে করতে মরে যাবে। কিন্তু ও তো আমার ছেলে, এতটাও খারাপ বাবা আমি নই। তাই তো ওকে নিজের প্রাণভোমরার কাছে থাকতে দিচ্ছে, দেখতে দিচ্ছে, বিনিময়ে সে আমাদের কাছে দিচ্ছে। এই ডিল যতদিন চলবে ও ততদিন ভালো থাকবে। আর যেদিন কথার অবাধ্য হবে, খলিদ শিকদার চোখে মুখে আগ্রহ নিয়ে বললেন, সেদিন কি করবেন ভাইজান? সালমান শিকদার পাকা হেসে বললেন, সেই দিনই দেখবি। সকাল 10টা। প্রিয়তা অলস দেহে ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙল। এখন কিছুটা ঠিক লাগছে। সে জিম ধরে কিছুক্ষণ বসে রইল। চোখ বন্ধ করতেই একে একে মনে পড়তে লাগলো কাল রাতের সকল কথা, প্রণয় ভাইয়ের করা যত্নগুলোর কথা। প্রণয় ভাইয়ের কথা ভাবতেই প্রিয়তার ঠোঁটে আপনা আপনি প্রসারিত হলো। প্রণয় ভাইয়ের এমন সেবা যত্ন প্রিয়তার জন্য নতুন নয়, এগুলো প্রিয়তার অভ্যাস। সে পেট চেপে বিছানা থেকে উঠে বসলো, আশেপাশে হাতড়ে নিচে ফোনটা খুঁজলো। এদিক ওদিকে দেখতে দেখতে চোখে পড়লো টেবিল ল্যাম্পের পাশে। ওখানে ছোট্ট ফোনটা পড়ে আছে। হাত বাড়িয়ে সেটা তুলতে গিয়ে লক্ষ্য করলো ফোনের নিচে একটি ভাঁজ করা চিরকুট। সে ব্রু কুচকে কৌতূহলী হতে সেটা হাতে তুলে নিল। ফোনটা পাশে রেখে আলতো হাতে কাগজের ভাঁজটা খুলতেই চোখের ভাষা পাল্টে গেল। সেখানে ইংরেজি অক্ষরে গুটি কয়েক লাইন লেখা, প্রিয়তমা রক্তজবা, গুড মর্নিং মাই সানশাইন, আই হোপ ইউর ডে ইজ অ্যাজ লাভলি অ্যাজ ইয়োর স্মাইল, জাস্ট আ ফিট সফট রিমাইন্ডস ফ্রম মি, ওকে? ট্রাই টু নট রান অ্যারাউন্ড টু মাচ, স্টে অ্যাওয়ে ফ্রম কোল্ড ওয়াটার্স, ইটস নট গুড ফর ইউ। ভাই, এটা ইংলিশতে লিখে দিলে কি হইতো? এরকম বাংলিশ করে লিখছে, পড়তে মনে হচ্ছে জীবনটা আমার ফেটে যাচ্ছে। ইফ ইউ ইফ ইউ ফিল এনি পেইন, ডোন্ট জাস্ট grab a painkiller. Please wait. Eat your meals on time. Don't skip them. সব বানানগুলোও ভুল। And if the pain gets worse, be a vocal there to gently mass your hands and flip with arm well just to make you feel better. It is তোর প্রণয়। লেখাটা পড়ে হেসে ফেলল প্রিয়তা। সরি, আই এম ভেরি সরি। মেয়ের কণ্ঠে বলল, আপনি না থাকলে আমার কি হতো প্রণয় ভাই? তোর তো আর কেউ নাই, মা বোন সব মরে গেছে তোর। সে পেট চেপে বিছানা থেকে উঠল, চিরকুটটা আবার ভাঁজ করে বইয়ের ভেতরে গুছে রাখলো। ওয়ার্ড্রপ থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। অনেকক্ষণ সময় নিয়ে গোসল সেরে বেরিয়ে এলো সে। তোয়ালেতে মুখ দিয়ে মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এক রাতের বাধায় তার সৌন্দর্যের উজ্জ্বলতা 2% কমিয়ে দিয়েছে। সে লম্বা চুলগুলো শুকিয়ে আশ্রয় বেনি করে নিল। মাথায় ওড়না দিয়ে কোকোকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। প্রহেলিকা ঘুম থেকে উঠেছে। আরও 10 মিনিট আগে উঠে নিজের এলোমেলো অবস্থা দেখে বেশ খুশি হলো। আশেপাশে প্রণয়কে কোথাও দেখতে না পেয়ে ভাবলো প্রণয় হয়তো অফিসে চলে গেছে। পাশে পড়ে থাকা প্রণয়ের শার্টটা দেখে হাতে তুলে নিল। সাথে সাথে মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। বাঁকা হেসে বলল, উফ, এত বুদ্ধি নিয়ে আমি যে কি করব। সে প্রণয়ের রাতে ফেলে রাখা শার্ট প্যান্ট তুলে নিয়ে গায়ে একটা ওড়না জড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। প্রিয়তা নিচে বেলকনিতে বসে নিচে পদ্ম পুকুরের দিকে তাকিয়ে আছে। পুকুরের সবুজ জলে অগুন্তি লাল পদ্ম ফুল খুব সুন্দর মানিয়েছে। ফুলের দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রিয়তা হারিয়ে গেল শৈশবের স্মৃতিতে। প্রিয় আছিস? কারো গলার শব্দে ধ্যান ভেঙে গেল প্রিয়তার। সে সামনে থেকে মনোযোগ সরিয়ে ঘরের দিকে তাকিয়ে দেখলো প্রহেলিকা দাঁড়িয়ে আছে। সে ধীর পায়ে এগিয়ে গেল ঘরের ভেতরে। প্রহেলিকা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, সরি বনু, তোকে ডিস্টার্ব করার জন্য। আসলে আমার ঘরের ওয়াশরুমে পানি আসছে না, আমি তোর একটু ওয়াশরুমটা শাওয়ার নিয়ে নিই। প্রহেলিকার অবস্থা দেখে প্রিয়তার পায়ের নিচ থেকে জমিন ছুঁড়ে গেল। আমার হৃদয়ে তীব্র রক্তকরণ শুরু হলো। প্রহেলিকা একটু লজ্জা পাওয়ার ভান করে বলল, কী রে বোন, কিছু বললি না? আসলে অন্যদের ওয়াশরুমে শাওয়ার নিতে যেতে কেমন লাগছে? প্রিয়তার চোখ টলমল করে উঠল। মুখের মধ্যে আবার অপ্রিয় যন্ত্রণায় আগুন ধরে গেল। সে কাঁপা কণ্ঠে বলল, ঠিক আছে আপু, তুমি শাওয়ার নাও। প্রহেলিকা প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বলল, লক্ষ্মী বোন আমার, বলে ওয়াশরুমে ঢুকে পড়ল। প্রহেলিকা যেতেই প্রিয়তার চোখের পাত ভেঙে গেল। প্রহেলিকার এলোমেলো চুল, লেপটে যাওয়া লিপস্টিক, এলোমেলো শাড়ি, প্রিয়তার হৃদয় কয়লার মতো জ্বলে উঠল। প্রিয়তা আবার বেলকুড়ির দিকে ছুটে গেল। তার চোখে পড়ল সোফার উপরে, যেখানে প্রহেলিকা প্রণয়ের শার্টটা ফেলে গেছে। প্রিয়তা কাপা হাতে শার্টটা তুলে নিল। সাদা রঙের শার্টে লাল লিপস্টিকের দাগটা বড্ড বেশি আকর্ষণীয় করেছে।
প্রিয়তার সর্বাঙ্গ জ্বলে উঠল। তার নিজের শরীরে আগুন ধরিয়ে দিতে মন চাচ্ছে, চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছে। সে আবার দৌড়ে গিয়ে বেলকনি দরজা বন্ধ করে দিল। এইসব দৃশ্য আবার দরজার আড়ালে কেউ একজন দেখে ফেলল। প্রিয়তা বারান্দার মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে কেঁদে উঠল। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে তার। ছি, মেয়ে হিসেবে কতটা বেহায়া হয়ে গেছি আমি। প্রিয়তা ফুপিয়ে ফুপিয়ে বলল, আপনি কাল অন্য একজনকে ছুঁয়ে আমার কাছে এসেছিলেন প্রণয় ভাই। কেন এসেছিলেন? আমি তো আপনাকে ডাকিনি, তবে কেন এসেছিলেন? আমি মরলে আপনার কিছুই যায় আসবে না। আর সামান্য ব্যথা, আমি মরেও যেতাম না। কেন আপনি অন্য নারী ছোঁয়া গায়ে মেখে আমার কাছে এসেছিলেন? আপনার স্ত্রীর কাছেই থাকতেন, ভালোবাসে বলে এভাবে অপমান করবেন? আপনি ছাড়া থাকতে পারি না বলে এভাবে যন্ত্রণা দেবেন? আপনি অনেক খারাপ প্রণয় ভাই, অনেক খারাপ। আপনাকে আমি অন্য কারোর সাথে দেখতে পারি না। অতিরিক্ত নড়াচড়া আর কাদার ফলে আবার ধীরে ধীরে সেই ভয়ঙ্কর রকমের মাথায় চড়ে বসেছে। প্রিয়তা তার দাঁত চেপে শরীর ও মনে যন্ত্রণা হজম করার চেষ্টা করলো। ছটপট করতে করতে কাতার কণ্ঠে আল্লাহর দরবারে আবেদন জানালো, হে মাবুদ, আমি এভাবে বাঁচতে চাই না। তুমি তো জানো আমার ভালোবাসায় কোনো খাত ছিল না। আমি কেন বিবাহিত পুরুষকে ভালোবাসিনি, কিন্তু আমার ভাগ্য ছিল না সে। তোমার কাছে অনেক করে চেয়েও আমি মানুষটাকে পাইনি। মানুষটা আমার হয়নি। সেও নাকি কাউকে ভালোবেসেছিল, তাকে আপন করেছে। আমার ভালোবাসার পূর্ণতা দাওনি তুমি, তাদেরকে দিয়েছ। তাতে আমি একটু দুঃখিত নয়। আমার ভালোবাসার পুরুষ ভালো থাকুক, সুখে থাকুক, এতটুকুই চাই। তা আবারও দুই হাতে চোখের জল মুছে বলল, আমি আর এইসব সহ্য করতে পারছি না মাবুদ, প্লিজ আমাকে তোমার কাছে নিয়ে যাও। এই জীবনের বোঝা আমি আর বইতে পারছি না। আমার এতটুকু জীবনে আমি হাঁপিয়ে উঠেছি। আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না, বাঁচতেও পারবো না। ওনার ওনার অন্যের পাশে দেখার শক্তি আমার নেই। প্লিজ রহম করো মাবুদ। বিলাপ করতে করতেই অতিরিক্ত ব্যথা সইতে না পেরে কয়েক মিনিটের মধ্যে সেন্স হারিয়ে ফেলল প্রিয়তা। ওভাবে লুটিয়ে পড়ল মেঝের উপরে। দুপুরে একটা। সালমান শিকদার একা বসে আছে নিচের লাইব্রেরি রুমে। তিনি মনোযোগ দিয়ে কিছুটা পড়ছেন। এমন সময় দরজায় ঠকঠক নখের শব্দ হলো। আঙ্কেল আসবো? সালমান শিকদার মাথা তুলে চাইলেন। সাদাব দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তিনি গম্ভীর কণ্ঠে অনুমতি দিয়ে বললেন, আসো। সাদাব মার্জিত ভঙ্গিতে ধীর পায়ে এগিয়ে এলো। সামনে দাঁড়িয়ে নমনীয় কণ্ঠে বলল, আঙ্কেল, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। সাদমান শিকদার মুখ তুলে সামনে ছেলেটিকে পরাগ করলেন। গম্ভীর কণ্ঠে বললেন, বসো। সাদাব ওনার সামনে সোফায় বসে পড়ল। বলো। সাদাব কিছুক্ষণ ষাটঊর্ধ্ব ভদ্রলোকের দিকে তাকিয়ে কোনো ভয় বা ভীতি ছাড়াই বলল, প্রথমেই আমি আমার দৃষ্টিটার জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু আবার মনে হলো এই বিষয়ে আপনাকে বলাটা খুব জরুরি। এই বিষয়টা আপনার কথাই শেষ কথা। সালমান শিকদার চশমা ঢেলে সন্দেহভাজন দৃষ্টিতে তাকালো সাদাফের দিকে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে কণ্ঠে গভীরতা ধরে রেখে বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু বিষয়টা কি সেটা তো বলো। সাদাফ কয়েক সেকেন্ড চুপ থেকে কোনো ভনিতা ছাড়াই সোজা সাপটা ভেবে বলল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। সালমান শিকদার হাত থেমে গেল। তিনি ভ্রুকুচকে চাইলেন সামনে ছেলেটার দিকে। ছেলেটার চোখে মুখে বলেছে সে বেশ সাহসী ও নিজের সিদ্ধান্তে অনড়। তিনি আরও গভীর কণ্ঠে বললেন, বিয়ের প্রস্তাব দিচ্ছ? সাদাব এবার সাহসী কণ্ঠে প্রত্যুত্তর করল, দৌড়ে নিন তাই। সাদমান শিকদার শান্ত ভঙ্গিতে তাকালেন। সাদাব আবারও নমনীয় অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমার মনে হয় না আমি আপনার মেয়ের অযোগ্য, আর আমার হাতে আপনার মেয়েকে তুলে দিতে কোনো অসুবিধা হবে। তবু যদি মনে হয় আমি অযোগ্য, তবে আপনি যেভাবে নিজেকে পরিবর্তন করতে বলবেন সেভাবেই করব। আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। সালমান শিকদার ছেলেটার সাহসিকতায় মুগ্ধ হলেন। বইটা বন্ধ করে শান্ত কণ্ঠে বললেন, বিয়ে যেহেতু করতে চাও, তাহলে একা এসেছো কেন? মা বাবাকে সঙ্গে নিয়ে এসো। তোমার মা বাবার অনুমতি ছাড়া তো আর আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব না। সালমান শিকদারের কথায় সাদাবের চোখ মুখ ঝলমল করে উঠল। সে চোখে হাসল, যদিও সেটা বাড়ি থেকে বোঝা গেল না। সালমান শিকদার এবার গম্ভীর স্বরে বললেন, তা আমার কোন মেয়েকে বিয়ে করতে চাও, বেরো না। সাদাফ থামল, থেমে বলল, না, আমি আপনার ছোট মেয়ে পরিণীতাকে বিয়ে করতে চাই। সালমান শিকদার ছেলেটাকে মাথা থেকে পা পর্যন্ত পরোক্ষ করে নিলেন। দেখো বাবা, তুমি যথেষ্ট সাহসী ও সৎ। তোমাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার মন মতো জামাই হতে পারো, কিন্তু আমার বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে তো বিয়ে দিতে পারি না। সাদাবের মুখের উজ্জ্বলতা নিভে গেল। সে মাথা নিচু করে নিল। সালমান শিকদার তার অবস্থা দেখে বললেন, তুমি আমার প্রণয়ের বয়সী, তোমার বিয়ের বয়স হয়েছে, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। আমার দোয়া সবসময় তোমার সঙ্গে থাকবে। সাদাব কিছুক্ষণ চুপ থেকে দৃঢ় কণ্ঠে বলল, বিয়ে করলে আমি আপনার মেয়েকেই করব। তার জন্য আমাকে যত বছর অপেক্ষা করতে হয় আমি রাজি আছি। আপনি শুধু একটা কথা দিন, আপনি পরীকে অন্য কাউকে দেবেন না। আপনি আমাকে ওয়াদা করুন, আপনার বড় মেয়ের বিয়ের পরপরই পরীকে আমার হাতে তুলে দেবেন। সালমান শিকদার প্রশস্ত হেসে সাদাবের কাজ চাপড়ে বললেন, তোমার প্রচেষ্টা দেখে মনে হচ্ছে তুমি আমার মেয়েকে সত্যি অনেক পছন্দ করো। তুমি চাইলে আমার মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক করাতে পারতে, কিন্তু তুমি তা করনি। তুমি আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছ। আমি ইমপ্রেসড।
তুমি একজন নামকরা সায়েন্টিস্ট, প্রতিষ্ঠিত, আমার মেয়ের জন্য উপযুক্ত। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার পরীকে তোমার সঙ্গে বিয়ে দেব। আমার বড় মেয়ের বিয়ের পর তুমি তোমার মা বাবাকে নিয়ে এসো। তুমি যদি ততদিন অপেক্ষা করতে পারো তবে পরীকে তোমার সঙ্গেই বিয়ে দেব। প্রফুল্ল হলো সাদাফের মন। সে তার জীবনের সবচেয়ে পছন্দের জিনিসটাকে নিজের নামে অলিখিতভাবে লিখিয়ে নিয়েছে। সাদমান শিকদার যে এত সহজে রাজি হয়ে যাবেন সেটা সাদাফ ভাবতেই পারেনি। সাদাফ সাদমান শিকদারের পা ধরে সালাম করে বলল, অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল। সাদমান শিকদার মাথায় হাত রেখে দোয়া করে দিলেন। সাদাফ আবার বলল, আঙ্কেল, আমি এই মাসে ইউকে ফিরে যাব, আমার ছুটি শেষ। আপনার বড় মেয়ের বিয়ের পর আমি বাবা মাকে নিয়ে আসবো। সাদমান শিকদার মৃদু হেসে বললেন, ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। শর্তের কথা কানে আসতেই ব্রু কুচকে তাকালো সাদাফ। বলল, সাদমান শিকদার কিছুটা রহস্যের কণ্ঠে বললেন, আজকে যা কথা হলো তা আনুষ্ঠানিকভাবে বিয়ে ঠিক না হওয়া পর্যন্ত আমাদের মধ্যেই থাকবে, কাউকে বলবে না, এমনকি প্রণয়কেও না। সাদাফের কপালে বড় ভাঁজ পড়ল। সে আশ্চর্য কণ্ঠে বলল, কেন? সাদমান শিকদার পাকা হেসে বললেন, প্রশ্ন করো না, শুধু যেটা বললাম মনে রেখো। এই কথা যদি পাঁচকান যায় তবে তুমি আর পরীকে পাচ্ছ না। চমকে তাকালো সাদাফ। আগে প্লিজ না ভেবে দৃঢ় কণ্ঠে বলল, আমি আপনাকে কথা দিচ্ছি আঙ্কেল, আজ আমাদের মধ্যে যা কথা হলো তা আমাদের আর পরীর বিয়ে ঠিক না হওয়া পর্যন্ত কেউ জানবে না। সাদমান শিকদার হেসে ফেললেন, বললেন, গুড বয়। সাদাপও খুশি হলো। সে আর কিছু জানতে চায় না, বুঝতেও চায় না। সে যে কোনো মূল্য শুধু পরীকে চায়। পরীকে পাওয়ার পর শিকদার পরিবার কেন এই পুরো দুনিয়ায় জাহান নামে যাক, তাতে তার কিছু যায় আসে না। 5 তারকা হোটেলের একটা বিলাসবহুল ঝকঝকে কক্ষ। ঘরে মাঝ বরাবর বিশাল আকৃতির লম্বাটে টেবিল। এটা মূলত একটি অতি আধুনিক প্রযুক্তি সম্পন্ন মিটিং রুম। টেবিলের একটি চেয়ারও ফাঁকা নেই। পুরো টেবিলের চারপাশে জুড়ে বসে আছেন স্যুটবুট পরিহিত নানা ভিনদেশী লোক। এদের মধ্যে হয়তো 2-1 বাঙালি, বাকি সব নন বাঙালি। বর্তমানে তাদের সকলের দৃষ্টি আপাতত আছে টেবিলের মাঝখানে একটি ইলেকট্রনিক ম্যাপে, যেখানে লাল বিন্দু দিয়ে মার্ক করা হয়েছে বিশ্বের প্রধান প্রধান বন্দর, সীমান্ত, ট্রাফিকিং রোড। টেবিলের মাথার দিকে বসে আছে প্রণয় শিকদার। তাদের সামনে বসে আছে মধ্যপ্রাচ্যের সুনামধন্য অস্ত্র ব্যবসায়ী, আফ্রিকার মানব পাচার নেটওয়ার্কের শীর্ষ নেতা, রাশিয়ার কুখ্যাত সাইবার ক্রাইম লর্ড। আজ একটি গোপন বৈঠকের জন্য মূলত তারা সকলে বাংলাদেশে এসেছে। প্রণয় সবার দিকে ঠাঞ্চা গলায় বলল, আগামী 7 দিনের মধ্যে 5,000 কন্টেইনার ইটালি সহ ইউরোপের 10টা কান্ট্রিতে পাঠিয়ে দিতে হবে। আর কাজটা আগামী 7 দিনের মধ্যেই করতে হবে। অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে। প্রণয়ের পাশে বসা রাশিয়ান ডিলার সব শুনে বলল, বস, এবার যদি এই চালান ধরা পড়ে যায় আমাদের মিডল ইস্ট ব্রাঞ্চ পুরোপুরি ঝুঁকিতে পড়ে যাবে। প্রণয় তার দিকে তাকিয়ে হালকা হাসল। আমার কন্টেইনার যেখানে চাই। কাস্টম চোখ বন্ধ করে। সরকারকে পকেটে রাখলে ভয় শখ মিটে যায়। অন্য একজন মৃদুস্বরে জিজ্ঞেস করল, নতুন চালান কি থাকবে বস? প্রণয় উঠে দাঁড়ালো বাঁকা হেসে। হাত দিয়ে ম্যাপের স্ক্রিনে স্পর্শ করতে ভেসে উঠল, 20টি হাই অ্যান্ড অ্যাসল্ট রাইফেল, 35টি নারী পাচার, উচ্চ চাহিদা সম্পন্ন লোকেশন অনুযায়ী ভাগ, $5 মিলিয়ন ব্ল্যাক মানি, ক্রিপ্টোতে রূপান্তরিত প্রক্রিয়ায়। একজন আফ্রিকান ডিলার ফাইল এগিয়ে দিয়ে বলল, লিবিয়া রুট অর্গান ট্রান্সফিকিংয়ের সব ঝামেলা কমে যাবে। আমাদের সাপ্লাই আছে, কিন্তু ইউরোপে ঢোকার পথ নেই। পথ চাই, কিডনি, লিভার, কর্নিয়াম সবই যাবে প্রথম শ্রেণীতে। প্রণয় চোখ সরিয়ে ম্যাপের স্ক্রিনে তাকালো। তোমার কাছে যে 11টা কিশোরী ছেলে মেয়ে ছিল তাদের বয়স ঠিকঠাক, রোগটোক নেই তো? লোকটা প্রফেশনাল ভঙ্গিতে বলল, সব মেডিকেল ক্লিয়ার, 3টে 9 বছর বয়সী, বাকিরা 12 থেকে 14। প্রণয় গম্ভীর মুখে বলল, ওদের অঙ্গ বিক্রি হবে, তাদের না। শরীরের দাম হয়, আত্মার না। পাঠাও কাল রাতেই। ততক্ষণে একজন মধ্যপ্রাচ্যের অগ্নিঅস্ত্র সাপ্লায়ার নতুন অস্ত্র দেখিয়ে শুরু করলো, এগুলো বাচ্চাদের জন্য তৈরি, ছোট মেশিন গান, আফ্রিকান চাইল্ড আর্মির জন্য পারফেক্ট। দাম কম, মৃত্যুর বেশি। প্রণয় তপ্ত গলায় বলল, মৃত্যু যেখানে পণ্য সেখানে জীবন বিলাসিতা। দীর্ঘক্ষণ কথোপকথনের শেষে সবাই চুক্তিপত্র সাইন করে তাদের বসের দিকে এগিয়ে দিল। প্রণয় চুক্তিপত্রে সাইন করতে নিলেই তার ফোনে সশব্দে বেজে উঠল। প্রণয় একটু বিরক্তি হয়ে ফোন সামনে ধরতে ব্রু কুঁচকে ফেলল। সামনে সবাই কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। প্রণয় ওদের পাত্তা না দিয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে কি বললো শোনা গেল না, তবে যা বললো তাতে প্রণয়ের চেহারা রক্তশূন্য হয়ে গেল। সে চিৎকার দিয়ে বলল, হোয়াট? আমি এক্ষুনি আসছি। বলেই ঝড়ের গতিতে বসা থেকে উঠে দাঁড়ালো। সবাইকে উপেক্ষা করে উন্মাদের নয় ছুটে বেরিয়ে যেতে নিলে জাভেদ ভয়ে ভয়ে রাস্তা আটকে তুতলিয়ে বলল, স্যার সাইনটা করে যান, নয়তো আপনার 100 কোটি টাকার লস হয়ে যাবে। প্রণয় রক্তচক্ষু নিয়ে তাকালো জাভেদের দিকে, হাতের গানটা কপালে ঠেকিয়ে বলল, মানি ডাজ নট ইট মিনস শার্ট টু মি, বলে ছুটে বেরিয়ে গেল।
সবাইকে অবাক নয়নে তাকিয়ে থাকতে দেখলো তাদের বসের উন্মাদনা। আজকে এতটা পাগলামি করতে আগে কখনো দেখেনি। কি এমন হলো? 2 ঘন্টার রাস্তা হাই স্পিডে ড্রাইভ করে 20 মিনিটে শিকদার বাড়িতে এসে পৌঁছালো প্রণয়। ছেলেটার অবস্থা পাগল প্রায়। শিকদার বাড়ি পুরো শুনশান। প্রণয় ঝড়ের বেগে 3 তলায় উঠে গেল। ছোট প্রিয়তার ঘরে গিয়ে দেখলো পরিচারিকা জুলেখা বানু বারান্দায় দরজা ধাক্কাচ্ছে। প্রণয়ের বুকের ভেতরে কম্পন ধরল। সে বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে দরজার পরপর বেশ কয়েকটা লাথি দিল। এতে দরজা তো খুললই না, বরং ভেঙেই গেল। প্রণয় এলোমেলো পায়ে ভেতরে ফেলতে চমকে তাকালো। কলিজাটা মুচড়ে উঠল মুহূর্তেই। প্রিয়তা এখনও একইভাবে সেন্সলেস হয়ে পড়ে আছে। প্রণয় হাঁটু কেড়ে বসে পাগলের মতো ডাকতে লাগলো, এই জান, কথা বল প্লিজ, আমার জান, আমার পাখি। কিন্তু নড়ল না প্রিয়তা। প্রণয় কালে আলতো চর মেরে ডাকলো, তবুও নড়ল না প্রিয়তা। ভয় পেয়ে গেল প্রণয়। ব্যথি ব্যস্ত হাতে তাকে কোলে তুলতেই তার সাফেদ রঙা শার্টটা রঙে লাল রঞ্জিত হয়ে গেল। এইসব দেখলই না সে। প্রিয়তাকে কোলে নিয়ে দ্রুত বিছানায় শুয়ে দিল। জুলেখা বানুর উদ্দেশ্যে চিৎকার দিয়ে বলল, ফাঁস করো। জুলেখা বানু ছুটে গিয়ে চলে গেলেন ড্রয়িং রুমের দিকে। প্রণয় ভারত চোখে নিজের প্রাণটাকে দেখল। তার হৃৎপিণ্ড মনে হচ্ছে এখনই লাফিয়ে বেরিয়ে আসবে। সে কম্পনরত হাতে প্রিয়তার পালস চেক করলো। পালস চেক করে অনেক ধীরে, তবে পাশের জগ থেকে পানি নিয়ে চোখে মুখে ছিটিয়ে দিল। গালে হালকা চাপড় মেরে আতঙ্কিত কণ্ঠে ডাকলো, আমাকে আর মারিস না পাখি, এবার সত্যি সত্যি মরে যাব। এরপর চালাবি কাকে? কথা বল জান, কথা বল আমার সাথে, বল। বলতে বলতে বুকে জড়িয়ে কেঁদে উঠল প্রণয়। এই জান, শুনছিস? হালকা নড়ে উঠল প্রিয়তা। নিবু নিবু চোখে তাকালো প্রিয় পুরুষটার আতঙ্কিত মুখের পানে। প্রিয় পুরুষকে আবার কাছে দেখে অভিমানে বুকে ভারী হলো প্রিয়তার। চোখের সামনে ভেসে উঠল প্রহেলিকার এলোমেলো অবস্থা। তীব্র অভিমানে দূরে সরে যেতে চাইল, কিন্তু ব্যথায় দম বন্ধ হয়ে আসছে। প্রিয়তার মুখ ঘুরিয়ে নিল। কথা বলতে চায় না সে এই পুরুষের সাথে। গান ফিরিয়ে দেখে বুকটা শান্ত হলো প্রণয়ের। মুখের দিকে তাকিয়ে বুঝলো তার জান তার উপরে অনেক অভিমান করে আছে। কিন্তু এখন এসব ভাবার সময় নয়। জুলেখা বেগম পাশে এসে দাঁড়ালেন, ভয়ে ভয়ে বললেন, ডক্টরকে বলে দিয়েছি বড় ভাইজান, ডক্টর আসতে। প্রণয় শুনল। প্রিয়তার দিকে তাকিয়ে আদেশের সুরে বলল, ওকে চেঞ্জ করতে হেল্প করো। জুলেখা বানু প্রিয়তার দিকে তাকিয়ে ঢোক গিলে ভয়ে ভয়ে বললেন, এখনই করবো? এখানেই করাবো? প্রণয় প্রিয়তাকে আবার কোলে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসলো। ওয়ার্ড্রপ থেকে নতুন জামা বের করে জুলেখা বানুর হাতে দিয়ে বলল, শেষ হলে আমাকে ডাক দেবে। জুলেখা বানু মাথা নেড়ে সম্মতি জানালেন। হাত থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে বেডশিটের দিকে তাকালো। সেটাও নষ্ট হয়ে গেছে। সে বেডশিট পাল্টে নতুন বেডশিট পেতে দিল। নিজের লাল হয়ে যাওয়া শার্টটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু আবার কিছু একটা মনে পড়তেই হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। কপালের শিরা ফুলে পেঁপে উঠল। ধপাধপ পা ফেলে নিজে ঘরের দিকে গেল। ঘরে ঢুকে খুঁজল চারিপাশে প্রহেলিকাকে, কিন্তু কোথাও পেল না। বড় বড় শ্বাস পেলে আপাতত নিজের বারান্ত রাগটা গিলে নিল। ওয়ার্ড্রপ খুলে আবারও একটা সাদা শার্ট বের করে পরে নিল। জুলেখা বানু ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ধীর কণ্ঠে বললেন, হয়ে গেছে বড় ভাইজান। প্রণয় ওয়াশরুমে ঢুকে আবারও প্রিয়তাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। জুলেখা বানুর উদ্দেশ্যে বলল, বাড়ির বাকি সব কোথায়? জুলেখা বানু নত কণ্ঠে বললেন, আম্মা জানরা গ্রামের কোথায় জানি দাওয়াত খাইতে গেছেন সেই সকালেই। আর বড় আপা ছাড়া বাড়িতে কেউ নেই। প্রণয় সব শুনে আদেশের সুরে বলল, সরিষা তেল রসুন ভেজে নিয়ে আসো। জুলেখা বানু আচ্ছা ভাইজান বলে চলে গেলেন। প্রণয় নরম চোখে তাকালো নিজের প্রাণটার দিকে। ব্যথায় মলিন হয়ে যাওয়া সুন্দর মুখটার দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, যার জন্য বিষ খেয়ে বিষ হজম করতে হয়, যাকে সুরক্ষা দেওয়ার জন্য নিজেকে প্রতিনিয়ত পুড়িয়ে মারতে হয়, দিন শেষে তার কাছে অপরাধী। যাকে এক নজর দেখব বলে সবকিছু হাসি মুখে সহ্য করি, সেই বোঝে না আমায়। আমার অভিমান করার জায়গা নেই, কষ্ট দেখানোর জায়গা নেই। কি করব আমি এই জীবন নিয়ে? প্রিয়তা নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে। দুই চোখ তার স্রোতস্বিনী নদী, যা কখনোই শুকায় না। প্রণয় সইতে পারল না প্রিয়তার এই বোবা কান্না। প্রিয়তাকে জোর করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আলতো হাতে নরম গাল মুছিয়ে দিল। প্রিয়তা থাকতে চাইল না প্রণয়ের বুকে। ছটপটিয়ে সরে যেতে চাইলে প্রণয় এক চুলো ছাড় দিল না। আরো শক্ত করে জড়িয়ে ধরে রইল। রাগে তার সারা শরীর থরথর করে কাঁপছে। সে তার প্রাণকে ছুঁয়ে শপথ নিল, আজকের হিসাব সে অক্ষরে অক্ষরে নিবে। প্রিয়তা কান্না করে দিয়ে অনেক কষ্টে ভেজা কণ্ঠে বলল, স্পর্শ করবেন না আমায়, ছাড়ুন প্লিজ, দূরে যান। প্রণয় ছাড়ল না, বরং ধমকে বলল, চুপ, একদম চুপ। আর একটা কথা বলে থাপড়ে তোর গাল লাল করে দেব। ধমকিয়ে কেঁপে উঠল প্রিয়তা, আরো জোরে কেঁদে দিল। নিজের দুর্বল হাতে সর্বশক্তি দিয়ে প্রণয়ের পিঠ আঁকড়ে ধরল। বুকে মুখ গুছে নাই ভেঙে পড়ল। জড়িয়ে যাওয়া কণ্ঠে থেমে থেমে বলল, আপনি খুব খারাপ প্রণয় ভাই, খুব খারাপ। আপনি প্রিয়কে খুব কষ্ট দেন। কেন আমায় এত কষ্ট দেন প্রণয় ভাই? আমি সইতে পারি না। সব কষ্ট হজম করে নিলেও আপনি অন্য কারো এটা হজম করতে পারি না। প্রয়োজনে আপনি নিজে আমায় মেরে ফেলুন, তবু এত কষ্ট দেবেন না। প্রণয় শক্ত করে বুকে আগলে নিয়ে কপালে ঠোঁট চেপে ধরল। প্রিয়তার কান্না মিশ্রিত এক একটা বাক্য প্রণয়ের হৃদয়ে এফার ওপার করে দিচ্ছে। সে নিজের মনে সিদ্ধান্তে আরও পাকাপোক্ত করল। ভেবে দিল,
ভেবে নিল যত তাড়াতাড়ি সম্ভব ভিসা পাসপোর্ট বানিয়ে ফেলতে হবে। তার জানকে আর এই নরকে রাখা যাবে না, একদমই যাবে না। জুলেখা বানু তেল গরম করে নিয়ে এলো। প্রণয়ের হাতে পাঠিয়ে নিয়ে বলল, ডক্টর আসছে বড় ভাইজান, তাকে এখানে নিয়ে আসবো? জুলেখা বানু চলে গেল ডক্টর আনতে। প্রণয় প্রিয়তাকে নিজের থেকে একটু আলগা করে বিছানায় শুয়ে দিল। মাথায় হাত বুলিয়ে আদরে কণ্ঠে বলল, শান্ত হ জান। তাদের কথার মধ্যে ঘরে প্রবেশ করলেন স্পেশাল গাইনিকোলজিস্ট ডক্টর রাইমা শেখ। তিনি এসে প্রিয়তার পাশে বসলেন। চশমা ঠেলে ভালোভাবে প্রিয়তাকে থেকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। তারপর রেগুলার চেক আপ করে প্রিয়তার উদ্দেশ্যে বললেন, বয়স কত তোমার? প্রিয়তা ডক্টর রাইমার দিকে দুর্বল চোখে তাকিয়ে নিচু কণ্ঠে উত্তর দিল, 16। ডক শান্ত চোখে চেয়ে আবারও বললেন, তোমার রিপোর্ট সব দেখেছি আমি, সব রিপোর্ট একেবারে নর্মাল, কোনো ইনফেকশন নেই, কোনো সিস্টো নেই, কোনো প্রবলেম নেই। তোমার সমস্যাটা সম্পূর্ণ জেনেটিক। আমি চাইলে তোমাকে পেইন কিলার সাজেস্ট করতেই পারি, কিন্তু এটা তোমার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, তাই চেষ্টা করবে যেন সেটা না নিতে হয়। আমি একটা ইনজেকশন দিচ্ছি, ব্যথা কমে যাবে। আর কিছু ওষুধ লিখে দিচ্ছি, 6 মাস নিয়ম করে খাবে, তাহলে তোমার মেনস্ট্রুয়াল ব্যথা কিছুটা কমে যাবে। আর হ্যাঁ, মাংস আর ডিম একদমই খেতে পারবে না, শুধু শাকসবজি আর মাছ খাবে, কেমন? ডক্টর রাইমা ইনজেকশন ভেঙে মেডিসিনটা সিরিজে পড়তেই সুচ থেকে আটকে উঠল প্রিয়তা। চিৎকার দিয়ে প্রণয়ের ডান হাত আঁকড়ে ধরল, কান্না মিশ্রিত কণ্ঠে অনুরোধ করলো, প্লিজ ডক্টর, এটা দেবেন না, আর যা কিছু দেবেন সব খাবো। ডক্টর রাইমা এগিয়ে এসে পাশে বসে বললেন, তুমি শুধু একটু চোখ বন্ধ করো, প্রমিস কিছু ফিল করবে না। প্রিয়তা আবার জোরে জোরে কান্না করে দিল। বালিশ থেকে মাথা সরিয়ে প্রণয়ের কোমরে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ প্রণয় ভাই, ওনাকে বারণ করুন। ডক্টর রাইমা আবার বললেন, এটা না দিলে ব্যথা কমবে না, বোঝার চেষ্টা করো। প্রণয়ের বুক পড়ছে, সে প্রিয়তাকে টেনে তুলে কপালে চুমু খেলো। 2 হাতের আঁচলায় মায়াবী মুখটা তুলে চোখে চোখ রেখে মোহনীয় কণ্ঠে বলল, আমার চোখে দেখ। অশ্রুসিক্ত নয়নে প্রিয়তা চাইল প্রণয়ের বাদামি চোখে। প্রণয়ের মুখটা আরও একটু এগিয়ে দিয়ে ব্যথাতর কণ্ঠে বলল, আমি তো তোর চোখে দেখেই মন বুঝে যায় জান, তুই কি একটুও বুঝিস না? কান্না বন্ধ হয়ে গেল প্রিয়তার, দৃষ্টি স্থির হয়ে গেল। প্রিয়তা তলিয়ে যেতে লাগলো ওই বাদামি চোখের গভীরে। ওই চোখের ভাষা যেন অনেক কিছু বলে যায়, যা বোঝার সাধ্য বুঝে প্রিয়তার এই জন্মে আর হবে না। চোখের চেয়ে থাকতে থাকতে হঠাৎই আহ করে উঠল প্রিয়তা। সঙ্গে সঙ্গে প্রণীতাকে বুকে জড়িয়ে নিল। ডক্টর রাইমা বললেন, নেন, হয়ে গেছে, একটু পরে ব্যথা ছেড়ে দেবে। ডক্টর রাইমা কিছুক্ষণ চুপ থেকে এবার প্রফেশনাল ভঙ্গিতে বললেন, শোনো প্রিয়তা, এখন তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। তো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ডিপ্রেসড, অনেক বেশি চিন্তা করো, কিন্তু তোমার যে বয়স, এটা স্ট্রেস নেওয়ার বয়স না। এইটা তো সময় জীবনটাকে অন্যভাবে দেখার, উপভোগ করার। কিন্তু তোমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে, এটা বন্ধ করতে হবে। তোমার অতিরিক্ত ডিপ্রেশন তোমার মানসিক ও শারীরিক স্বাস্থ্য প্রভাব ফেলেছে, অ্যান্ড ইটস টু হার্মফুল, সো স্টে হ্যাপি। প্রিয়তা চুপচাপ সব শুনে কিন্তু কিছু বলল না। কী বা বলবে সে? ডক্টর এবার প্রণয়ের উদ্দেশ্যে বললেন, স্যার ওকে চেষ্টা করবেন। প্রণয় সম্মতি জানিয়ে ওনার ফি মিটিয়ে দিল। ডক্টর রাইমা চলে গেলেন। প্রণয় প্রিয়তার পিঠে হাত বোলাতে বোলাতে অপরাধী কণ্ঠে বলল, আই এম সরি জান, আমার জান পাখি খুব কষ্ট পেয়েছিস? প্রিয়তা আরও শক্ত করে জড়িয়ে ধরল প্রণয়কে। কষ্ট তো পেয়েছিল, পাবেও, এটা তো আর নতুন কিছুই নয়। তবে যাই হোক, প্রণয় ভাইকে ছাড়া বাঁচা যাবে না, মনে মনে ভাবল প্রণয়। এই কষ্ট আর কিছুদিন পাখি, এরপর এই টক্সিক মানুষ, এই টক্সিক পরিবেশ সব কিছু থেকে অনেক অনেক দূরে থাকবে তুমি। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কষ্ট দেওয়ার মতো মানুষটাই আর থাকবে না তোর জীবনে। তুইও ধীরে ধীরে ভুলে যাবি সব কিছু, সময়ের সাথে সাথে ছুঁড়ে ফেলবি মন থেকে। ফেলবি তো জান পাখি। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করতেই গড়িয়ে পড়ল তার তরল অশ্রু। প্রিয়তা প্রণয়ের পিঠ আঁকড়ে ধরার চেষ্টা করে বলল, দুঃখ যন্ত্রণা দিয়েন, সমস্যা নেই, কিন্তু কখনো দূরে সরিয়ে দেবেন না। সহ্য করতে পারবো না, মরে যাব। বুক কেঁপে উঠল প্রণয়ের, অস্তিত্বে মিশিয়ে নিয়ে শুধালো, কিছু খেয়েছিস? প্রিয়তা 2 পাশে মাথা নাড়ল। প্রণয় তাকে রেখে উঠে যেতে যেতে বলল, চুপচাপ খেয়ে রেস্ট নিবি, আমি খাবার নিয়ে আসছি। প্রিয়তা অসহায় মুখে তাকিয়ে রইল। প্রণয় কিচেনে এসে ফ্রিজ থেকে ফ্রেশ ভেজিটেবলস বের করলো। শার্টের হাতে কুটিয়ে গ্যাস অন করলো। 10 মিনিটের মধ্যেই ভেজিটেবল স্যুপ বানিয়ে প্রিয়তার কাছে নিয়ে এলো। প্রিয়তার ব্যথা একটু কমে আসায় এখন খিদে পাচ্ছে। প্রণয়কে এক বাটি এগিয়ে আসতে দেখে খিদে আরও বেড়ে গেল। এগিয়ে গিয়ে উচ্চ কণ্ঠে বলল, কি রান্না করেছো প্রণয় ভাই? প্রণয় দীর্ঘশ্বাস ফেলে তার দিকে তাকিয়ে মনে মনে বলল, পাগলি। প্রণয় মৃদু হেসে চামচে নিয়ে প্রিয়তার সামনে ধরে হাসল। সুপের বাটিটার দিকে তাকাতেই প্রিয়তার উচ্ছ্বাসিত হাসি হাসি মুখটা সহসায় ফাটা বেলুনের মতো চুপসে গেল। নাক ছিটকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, ছাহ, এইসব ঘাসপাতা আমি খাবো না। প্রণয় গাল চেপে ধরে প্রিয়তার মুখ ঘুরিয়ে দিল। ফুটিয়ে প্রিয়তাকে খাইয়ে দিতে দিতে বলল, আগে টেস্ট কর, যদি ভালো না লাগে খেতে হবে না। প্রিয়তা নাক ছিটকে খাবারটা মুখে নিল। খাবারের স্বাদটা জিভে লাগতেই চোখ বড় বড় করে ফেলল।
প্রণয় আচমকা চামচ দিয়ে ফু দিয়ে মুখের সামনে ধরল। কেমন? প্রিয়তা খাবারটা মুখে নিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, অনেক মজা। হাসল প্রণয়। পুরো বাটি খাইয়ে দিয়ে আদেশ করে বলল, আজ থেকে তোর হাবিজাবি খাওয়া বন্ধ। প্রিয়তা মুখ অন্ধকার করে ফেলল, কিন্তু প্রিয়তার মুখভঙ্গিকে পাত্তা দিল না প্রণয়। বাটি নিয়ে চলে গেল। প্রিয়তা প্রণয়ের চাওয়ার দিকে তাকিয়ে হেসে ফেলল। আপনি বড়ই অদ্ভুত প্রণয় ভাই, নিজে কেটে ছিঁড়ে নিজে মলম লাগান। আমি জানি না আমার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে, তবে এই তনয়া শিকদার প্রিয়তা তো শেষ। পূর্ব আকাশের বিস্তৃত কালো মেঘে জমেছে, তার থেকে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। প্রকৃতির অবস্থা ভালো না, পুরো পৃথিবী অন্ধকার করে কিছুক্ষণের মধ্যেই হয়তো ধরণীতে শ্রাবণ ধারা নামবে। ইতিমধ্যে প্রবল বেগে ঝড় হাওয়া বইতে শুরু করেছে। এই দুর্যোগময় পরিবেশ দেখে পরিণীতা কলেজে আজ 1:30-এর মধ্যে অফ হয়ে গেছে। কলেজ বন্ধ পড়তে না পারা তাও মহা খুশি। সে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে দুহাত মেলে ঝড় হাওয়া উপভোগ করছে। পূর্ণতা দৌড়ে ছুটে এসে ওর মাথায় গাছটা মেরে তেতে উঠে বলল, পরি, পুরো কলেজ ফাঁকা হয়ে গেছে, করে ঝড় বৃষ্টি আসছে। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি চল। পরিণীতা ওর দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, সবাই তুই এখানে কি ডিমে তাঁতিতে বসে আছিস, নাকি কাবাবের হাড্ডি হবে বলে থেকে গেছিস? পূর্ণতা ভ্রু কুচকাল। মানে? পরিণীতা দুষ্ট হয়েছে চোখ টিপ দিয়ে বলল, তোর মতো চাঁদ নিরামিষ মেয়েরা এসব বুঝবে না। এর থেকে ভালো ঝড় বৃষ্টিতে ভিজে জ্বর সত্যি না বাতিয়ে তোর গাড়ি দাঁড়িয়ে আছে, তুই যা। পূর্ণতা রেগে বলল, একদম না পড়ি, কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তুই কলেজ শেষ হয়ে যাওয়ার কথা নিশ্চয়ই বাড়িতে জানাসনি। চল, আমি তোকে ড্রপ করে যাব। তারপর পরিণীতা লাফিয়ে উঠল। পূর্ণতার দিকে তাকিয়ে আপত্তি জানিয়ে বলল, মা আমার, তুই যা, আমি এখন যাব না প্লিজ। পূর্ণতা দাঁত কিটমিচ করে টানতে টানতে বলল, চল বলছি। পরিণীতা কোনো মতো ওর হাত ছাড়িয়ে উল্টো করে দৌড় দিতে দিতে বলল, আমি যাব না টেপের মা, সাবধানে পড়ে যাবি। বলতে বলতে পরিণীতা হঠাৎ খেয়ে উল্টে পড়ল। পরিণীতা চোখমুখ কুচকে মাটিতে পড়ে ব্যথা পাওয়ার অপেক্ষা করলো, কিন্তু এক হাতে মাটিতে কিছুটা ঘর্ষণ অনুভব হলো। এছাড়া আর তেমন কিছু অনুভব হলো না। কয়েক সেকেন্ড পার হয়ে যাওয়ার পর যখন ব্যথা লাগলো না, তখন পুরো কুচকে ফেললো পরিণীতা। পিটপিট করে চোখ তুলে মেলে তাল আবিদ ওর বা হাত টেনে ধরে কপাল কুচকে ওর দিকে তাকিয়ে আছে। রেগে আছে নাকি বোঝা যাচ্ছে না। আবিদ ওর হাত ধরে সামনের দিকে টান দিল। মনে চোখ হারানো পরি তাল সামলাতে না পেরে ঝড়ের বেগে আবিদের বুকে আঁচড়ে পড়ল। ততক্ষণে পূর্ণতা আর চিত্রলেখা ম্যাডামও দৌড়ে এসে গেছে। উনি তার পৃথিবীর স্লো মোশনে চলতে থাকে, চারিপাশে ভায়োলিন বাজাতে থাকে, কিন্তু এই সুখ কারো সহ্য হলো না। কেউ এসে এক ঝটকায় পরীকে আবিদের কাছ থেকে আলাদা করে দিল। তীক্ষ্ণ ঝাঁঝালো বাক্য ছুড়ে পড়ে, কোনো ম্যানার্স নেই জানা পড়ি? এভাবে কেউ শাড়ি গায়ে পরে? ছাড়া বলছি, কলেজ শেষ হলে তুমি দেখি প্রায়শই স্যারের আশেপাশে চিপকে থাকো। তুমি কি ভুলে যাও স্যার আর ছাত্রীর সম্পর্ক সম্মানের সম্পর্ক? সেখানে তুমি পরিণীতার চোখে পানি চলে এলো। মাথা নিচু করে সরি বলতে নিলেই আবিদ ওর হাত মুঠো শক্ত করে চেপে ধরলো। নিজ দায়িত্বে পরীকে কাছে টেনে নিল। পূর্ণতার চিত্রলেখা ম্যাডামের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। আবিদ নিজের রুমাল দিয়ে পরীর হাতে লেগে থাকা মাটি মুছে দিতে দিতে নরম কণ্ঠে বলল, কোথাও লেগেছে আনছেন? পরিণীতা মুগ্ধ দৃষ্টিতে আবিদের দিকে তাকিয়ে দুপাশে মাথা ঝাঁকালো, স্বস্তির নিঃশ্বাস পেল। আবিদ পরিণীতার কলেজ ব্যাগটা ওর কাঁধ থেকে নিয়ে নিজের কাঁধে নিতে নিতে চিত্রলেখা ম্যাডামের দিকে তাকালো। শান্ত অথচ রাগে স্বরে বলল, কলেজ শেষ ম্যাডাম, তাই এখানে স্যার ছাত্রীর সম্পর্ক থাকবে নাকি অন্য কোনো সম্পর্ক থাকবে সেটা নিজের ব্যক্তিগত স্বাধীনতা। তাই পরি আমার গায়ে পড়বে বা কোলে উঠে বসে থাকবে সেটা ওর আর আমার ব্যাপার। দিস ইজ নান অফ ইউর বিজনেস অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন ম্যাডাম। চলো পরি। আবিদ পরিণীতার হাত শক্ত করে চেপে ধরে নিয়ে চলে গেল। পূর্ণতা আর চিত্রলেখা তাজ্জবনে তাকিয়ে রইল দুজনের দিকে। পূর্ণতা গোল গোল চোখে তাকিয়ে মনে মনে ভাবল, তাহলে এই সেই স্যার কি পরীর সেই মাস্টার মশাই? চিত্রলেখা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইলেন। পরিণীতার হাতে ধরে থাকা পরিশালী হাতের দিকে আবিদ তার ব্যবহারে পরিষ্কার বুঝিয়ে দিল তার জীবনে পরীর গুরুত্ব কতটা। যেখানে চিত্রলেখা নামক কারো কোনো জায়গায় নেই। কথা বলার সময় তার চোখের ভাষায় স্পষ্ট দিচ্ছিল সে পরীকে কতটা ভালোবাসে। কিন্তু প্রথম দেখাতেই সে তো ওই শ্যামবর্ণের সুদর্শন পুরুষটাকে মন দিয়ে বসেছে, আর না বুঝে এতদিন ভালোবেসেছে। তাহলে কি সব মিথ্যে? চিত্রলেখা চোখ মুছতে মুছতে চলে গেলেন। পূর্ণতা আরও অবাক হয়ে গেল, এর আবার কি হলো? যাই হোক, সে আর এগুলো নিয়ে বেশি ভাবল না। পরে পরীর থেকে সব জেনে নেবে। ইতিমধ্যে আকাশে বুক চিরে অঝরধারায় টুপটাপ বৃষ্টির পানি পড়তে শুরু করেছে। আবিদ বাস্তবই ভঙ্গিতেই পরিণীতার হাত ধরে ছুটতে ছুটতে বলল, উফ অ্যাঞ্জেল, ভিজে যাবে, তাড়াতাড়ি চলো। জোরে দৌড়ানো তো দূরের কথা, পরিণীতার সটান দাঁড়িয়ে পড়ল। হাতে টান লাগাতে থেমে গেল আবিদ। আবারও কাছে এসে তাড়া দিয়ে বলল, কি হলো দাঁড়িয়ে পড়লে যে? তাড়াতাড়ি চলো চান। পরি গেল না, বরং আবিদের পেটের কাছে শার্ট টেনে ধরে আবিদের সুরে বলল, আপনিও যাবেন না? কেন? পরিণীতা মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আবারও আবদার করে বলল, একসাথে ভিজবো মাস্টার মশাই প্লিজ।
আবিদ কিছুক্ষণ শান্ত নয়নে তাকালো ওই মায়াবী চোখে। ওই চোখের আবদার সে কখনোই ফেলতে পারে না। এই চোখের মালিক যদি তার কাছে তার কলিজাটা চায়, তাহলে হয়তো সে ওই অতি প্রিয় নারীর হাতে ছুরি তুলে দিয়ে বলবে, তুমি নিজেই নিয়ে নে। পরিণীতা আবিদকে কিছু বলতে না দেখে ঠোঁট উলছালো, হাত চাকিয়ে বলল, কি ভাবছেন মাস্টার মশাই, বেচবেন তো? আবিদ মায়াবী মুখটায় হাত ছুঁয়ে নরম কালে খসখসে বৃদ্ধাঙ্গুল স্লাইড কর আদরের সুরে পড়ল, বৃষ্টিতে ভিজে আমার আঞ্চলে ঠান্ডা লেগে জ্বর চলে আসবে। জেদ করে না, চলো ছাউনির নিচে। পরিণীতা গেল না, বরং গাল ফুলিয়ে আবারও আবিদের পেট জড়িয়ে ধরে বলল, আসুক ঝড় বৃষ্টি বন্যা ভূমিকম্পন স্লাইকন সুনামি সব আসুক, তবুও ভিজবো, মিষ্টি বিলাস করবো একসাথে। চুপ হয়ে গেল আবিদ, নিরলস চেয়ে রইল সেই সুন্দর মুখখানার দিকে। পরিণীতা আবারও উৎসাহিত কণ্ঠে বলল, নদীর পাড়ে যাবেন মাস্টার মশাই? নদীর পাড়ে কেন? বৃষ্টি বিলাসের জন্য নদীর পাড়ই সেরা। পরিণীতার কথা শেষ করার আগেই তীব্র সাদা আলো ঝলকানিতে মেঘলা আকাশ উজ্জ্বল হয়ে উঠল। সাথে সাথে আটকে উঠল পরিণীতা, ঝড়ের বেগে আছড়ে পড়ল আবিদের পুরুষালে বুকে। পরিণীতাকে ভয় পেতে দেখে ঠোঁট চেপে হাসল আবিদ, মাথায় হাত রেখে বলল, আরও শক্ত করে জড়িয়ে ধরো। কয়েক সেকেন্ডের মধ্যে বিকট শব্দ হলো। তাই হলো, সেকেন্ড পার হওয়ার আগেই কানে তালা পড়ে যাওয়ার মতো বিকট শব্দ। কেঁপে উঠে আরও শক্ত করে জড়িয়ে ধরল পরিণীতা। পরিণীতার এই নরম সরম স্বভাবের জন্য মাঝে মাঝে ভীষণ ভয় হয় আবিদের। তোমাকে ইস্পাতের মতো শক্ত হতে হবে আমার জান, না হলে আঘাত সহ্য করতে পারবে না, যে আঘাত তোমার নিজের বাবা তোমায় দেবে। আমি না থাকলে আমাকে তুমি খুব বেশি মিস করবে আঞ্চেল। আমাকে মেরে ফেললে তুমি কি খুব বেশি কষ্ট পাবে? খুব কি কাঁদবে? তুমি কাঁদলে আমি যে মরেও শান্তি পাবো না। আমার আঞ্চেল কাঁদবে, এটা আমার সহ্যই হবে না। পরিণীতার বুক থেকে মাথা তুলল। আবিদ তার নাক টেনে দিয়ে বলল, আকাশের অবস্থা ভালো না, এখন নদীর পাড়ে গেলে বাজ সোজা আমাদের মাথায় পড়বে। কেঁপে উঠল পরিণীতা, একটু ভয় পেলেও নিজের জেদ বজায় রাখল। জেদি কণ্ঠে বলল, যাবই যাব, চলুন। পরি জেদের কাছে হার মানল আবিদ। ততক্ষণে বড় বড় ফোঁটায় ঝুমঝুমে বৃষ্টি পড়তে শুরু করেছে। কয়েক মিনিটের মধ্যে দুজন ভিজে সপসপে হয়ে গেল। 10 মিনিটে হাঁটার পর তারা নদীর কাছে পৌঁছে গেল। পরিণীতার কথাই সত্য হলো, বৃষ্টির আসল সৌন্দর্য নদীর পাড়ে পাওয়া যায়। পরিণীতা একচোটে নদীর পাড়ে পৌঁছে গেল। নদীর পানিতে পড়া বৃষ্টি বড় অপরূপ সুন্দর লাগছে। পরিণীতা চোখ বন্ধ করে 2 হাত মেলে দিল। আবিদ ধীর পায়ে এগিয়ে গেল পুরীর কাছে। পূর্ণ দৃষ্টিতে তাকালো নিজের প্রাণ পাখিটার দিকে। কই, তার চোখে তো বৃষ্টি সুন্দর লাগছে না। তার দৃষ্টি তো কেবল তার পরিতেই নিবদ্ধ। আশেপাশে সবকিছু তাকে আকর্ষণ করতে ব্যর্থ। পরিণীতার গায়ে নীল সাদা রঙের কলেজ ড্রেসটা ভিজে শরীরের সাথে আটসেটে হয়ে চিপকে আছে। দুধে আলতা বর্ণের শরীরে গলা গলা বেয়ে গড়িয়ে পড়া বৃষ্টির প্রতিটি ফোঁটা মুক্ত দানার ন্যায় চকচক করছে। গোলাপের পাপড়ির ন্যায় পরিস্ফুটিত চোরচোরাই পড়া বৃষ্টির ফোঁটাগুলো পৃথিবীর সবচেয়ে লোভনীয় দৃশ্য লাগছে। আবিদের ভীষণ হিংসা হচ্ছে বৃষ্টিকোণার উপরে। তারা কেমন অবাধে বিচরণ করেছে সর্বত্র। আবিদের ভীষণ ইচ্ছে হলো এই সিক্তদেহের প্রতিটি জলবিন্দু নিজের উষ্ণতারা শোষণ করতে। নিজের এসব লাগাম ছাড়া ভাবনায় নিজে তাজ্জব বনে গেল আবিদ। ভিতরে করে উঠল, নিজের হাল খারাপ হয়ে যাওয়া দেখে ঢোক গেল। পরিণীতা ফিরে তাকালো আবিদের দিকে। সাথে 7টা বেজে পুরুষারে দেহের সাথে লিপ্টে আছে, কিন্তু পরিণীতা আবারও তো লুচু নয়। অত গভীরভাবে চাইল না, ছুটে গেল আবিদের কাছে। বায়না ধরে প্রফুল্ল কণ্ঠে বলল, কোলে নিন মাস্টার মশাই। পরিণীতার কথায় ঘুর কাটল আবিদের। ধীরে ধীরে তার নেশা চড়ে যাচ্ছে। সে পরিণীতার দিকে তাকাতেই দুষ্টু হাসলো, চোখে চোখ রেখে অদ্ভুত কণ্ঠে বলল, কি পাবো? পরিণীতা জবাব শোনার অপেক্ষা করল না। আবিদের পায়ের উপরে পাতায় ভাহর দিয়ে উঁচু হয়ে গলায় ঝুলে পড়ল। হাসলো আবিদ। নরম তুলতুলে আদুরে দেহকানাই ভার নিজের অস্তিত্বে নিল। নিজেকে শূন্য অনুভব করতেই গলা জড়িয়ে পরিচালে বুকে মাথা রাখলো পরিণীতা। দুজনে আকাশের পানি মুখ করে বৃষ্টির ফোঁটা গায়ে মাখতে লাগলো। পরিণীতা আবিদের দিকে তাকিয়ে মিষ্টি কণ্ঠে ডাকলো, মাস্টার মশাই। পাখি। পরিণীতা নেশাগ্রস্ত চোখে তাকালো আবিদের দিকে। কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই সিক্ত গলায় শব্দ করে তপ্ত চুমু খেলো। গলায় ঠোঁট ছুঁয়ে রেখে তীব্র আসক্তি মেশানো কণ্ঠে বলল, অনেক ভালোবাসি আপনাকে। থমকে গেল আবিদ। তার হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক মাত্রায় ছাড়িয়ে দ্রুত গতিতে বিট করতে শুরু করলো। পরিণীতা আবার বলল, চিত্রলেখা ম্যাডাম আপনাকে ভালোবাসে। আপনি তাকে স্পষ্ট জানিয়ে দেবেন, আপনি শুধু আমার আর কারো নয়। আমি আপনাকে কাউকে এতটুকুও দেব না। কিন্তু এসব কথা আবিদের কানে অব্দি পৌঁছালো না। সে তো থমকে গেছে। পরিণীতার একটা তপ্তচুমু তার ধৈর্যের পাহাড় গুড়িয়ে দিয়েছে। সংযম ছুটে গেছে। সে গভীর দৃষ্টিতে চাইল পরিণীতার পানে। এতক্ষণ স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে থাকা পরিণীতার কলিজা ঠক করে উঠল। ওই চোখের ভাষা প্রাণঘাতী, যা পরিণীতার আত্মা অব্দি নাড়িয়ে দেয়। পরিণীতার দেহের সকল সিস্টেমকে নিজের আয়ত্তাধীন করে নেয়। এই দৃষ্টিতে দৃষ্টি মেলালে লাগে পরিণীতার। তাই সে আর বেশিক্ষণ ওই চোখে তাকিয়ে থাকতে পারল না, দৃষ্টি নামিয়ে নিল। আবিদ এক হাতে পরিণীতাকে সামলে অন্য হাতে পরিণীতার রক্তলাল ঠোঁটে হাত
ছুঁয়ে কেঁপে উঠল পরিণীতা। নেশাগ্রস্তের মতো পরিণীতার ওষ্ঠের কাছে নিজের ওষ্ঠ এগিয়ে নিতেই পায়ের নিচের কাদায় স্লিপ খেয়ে দুজনে উল্টে পড়ল নদীর পাড়ের নরম কাদা মাটিতে। পরিণীতা নিচে তাকায়, তার উপরে আষ্টে পড়েছে আবিদ। যদিও ব্যথা পায়নি পরিণীতা, কিন্তু পড়ে গিয়েও আবিদের দৃষ্টির এতটুকু পরিবর্তন হয়নি। জমজমে বৃষ্টি পড়ার মধ্যে আবিদের তীক্ষ্ণ সোচালো চাহনি দেখে ঢোকিল পরিণীতা। আবিদের তপ্ত গরম নিঃশ্বাস আষ্টে পড়ছে পরিণীতার চোখে মুখে। আবিদ পরিণীতার নরম গালে ঠোঁট ঘেঁষতে ঘেঁষতে স্লো ভয়েসে বলল, তুমি কি একটু আদর করতে পারি পরি? জানো, তোমাকে দেখলেই আমার খালি আদর আদর পাই। তুমি জানো তুমি কত সুন্দর। তুমি জানো তোমার ঠোঁট দুটো কত সুন্দর। উফ, আমার তো কামড়ে খেয়ে ফেলতে মন চায়। তুমি জানো গাল দুটো কত সুন্দর, সারাদিন চুমু খেতে মন চায়। পরিণীতা বুঝলো তার মাস্টার মশাই আজ নিজের মধ্যে নেই, কিন্তু ওনার বলা কথাগুলো পরিণীতা শেষ করে হয়ে যাচ্ছে। উনি কি আজ তাকে মেরে ফেলবেন? আমি দেখতেই পড়ে ফেলল। সাথে সাথে চোখ খিচে বন্ধ করে নিল পরিণীতা। তীব্র আসক্তির তাড়নায় চোখের পলক ফেলার আগেই পরিণীতার সিক্ত নরম গলায় পরম আবেশে ঠোঁট ডুবিয়ে দিল আবিদ। পুরুষালী পুরো ছোটের স্পর্শ নিজের অস্তিত্ব পেতে চমকে উঠল পরিণীতা। আবিদের গভীর আদরে পরিণীতা দেহের নার্ভগুলো অবশ লাগছে। আবিদের আদরের তীব্রতা সইতে পারল না পরিণীতা। শক্ত করে খামছে ধরল আবিদের পিঠের শার্ট। পরিণীতার এমন রিয়াকশনে আরও কন্ট্রোললেস হয়ে পড়ল আবিদ। টষ্ট হাতে পরিণীতার চুড়িদারের শুরুর দিক থেকে দুইটা বোতাম খুলে ফেলল। উন্মুক্ত ফর্সা তোকে লাল তিলটার দৃষ্টি স্থির হতেই মাথা নষ্ট হয়ে গেল আবিদের। ঝড়ের বেগে হামলে পড়ল সেটার উপর। পরিণীতা দু হাতে মুষ্টিবদ্ধ করে ফেলল। এই লোকটা কেন বোঝে না? এই লোকের গভীর স্পর্শ পরিণীতা একদম সহ্য করতে পারে না। স্পর্শকাতর মেয়েটা পুরোটাই স্পর্শকাতর। এর উপরে আবিদের এমন লাগামহীন আদরে পরিণীতার পা করছে। সেই বেসামাল স্পর্শের হাত থেকে বাঁচতে একটু সরতে চাইল। তাতে বোধহয় ডিস্টার্ব ফিল করলো আবিদ। সাথে সাথেই পরিণীতার আঙুলের ভাঁজে আঙুল পুড়ে দিয়ে বাড়িতে চেপে ধরল। জড়িয়ে যাওয়া অসহায় কণ্ঠে বলল, ডোন্ট মুভ অ্যাঞ্জেল, প্লিজ আমার কাছে থাকো, একটু আদর করতে দাও, না হলে মরে যাবো আমি। আবিদের এমন আদর মাখা আবদারের কর্ণকুহরে আসছে পরিণীতার দেহ শিউরে উঠল। পরিণীতা ছটফট করতে চাইলেও ও আবিদের হাতের মুঠোয় বন্দিনী, সে একচুলও নড়তে পারল না। আর না পারছে এমন বেসামাল স্পর্শ গায়ে মাখতে। আবিদের চুমু খেতে খেতে নজর পড়ল লাল টকটকে কম্পনরত ঠোঁটজোড়ায়। রক্তলাল ঠোঁটজোড়া নিজের মুখে পড়ে নিতে নিতে হাসকে টোনে বলল, আই ওয়ান্ট টু টেস্ট ইউর লিপস, দে আর লাইক চকলেট ফ্লেভার। আবিদের এমন নেশানো চড়ানো কণ্ঠে সাথে পুরুষালী ওষ্ঠের অস্তিত্ব অনুভব করতেই পরিণীতা টোম আটকে ভয়ঙ্কর সব প্রাণঘাতী অনুভূতিগুলো বেসামালভাবে ছুটে চলেছে। আবিদ 2 সেকেন্ডের মধ্যেই পরিণীতার নরম ঠোঁটের ভাঁজ থেকে নিজের ঠোঁট সরিয়ে নিল। শান্ত চোখে চাইলেও পরিণীতার কম্পনরত দেহের পানে। পরিণীতাকে দেখে মনে হচ্ছে জ্বলন্ত উনুন থেকে কেউ কাঠকয়লা বের করে নিয়েছে। অস্বাভাবিকভাবে তার বুক ওঠানামা করছে। আবিদের হঠাৎ থেমে যাওয়া সহ্য হলো না পরিণীতার। আবিদের হাত ছাড়িয়ে বিদ্যুতের বেগে আবিদের চুল টেনে ধরল। মাথা নিচু করে পুরুষালী ঠোঁট মিলিয়ে দিল। জানো না, আমার না অনেক প্রশ্ন, অনেক কিউরিওসিটি, যে এই যে নদীর আশেপাশেরা যে জঘন্য কাজটা করলো, এটা কি নদীর আশেপাশে কোনো মানুষ নাই, কোনো বাড়ি নাই, কেউ কি দেখতে পেলো না? মধ্যে শুদ্ধ যেটা করলো ভাই, সন্ধ্যাবেলা জঙ্গলের আশেপাশে মানুষ নাই, যেখানে জঙ্গলের পাশে মেলা হইতেছে। তারপরে কি করলো? প্রণয় ওই যে একটা জঙ্গলে সন্ত্রাসী হামলা করলো, ভাই ঢিপের সাথে লাগাই থেকে কি একটা জঘন্য কাজ করলো। তো কথা হলো যে তোমরা যখন একটা কাজ করতেছো, তোমাদের নিঃশ্বাস আশ্বাসের যে সাউন্ড হইতেছে সন্ত্রাসীরা শুনতে পেলো না। তারপরে এই যে শিকদার বাড়ি পুরোটাই ফাঁকা। ভাই একটা মেয়ের প্রবলেম, সেটা বাড়ির কেউ নাই, বাড়িটা একদম ফাঁকা, কই জানি বেড়াইতে গেছে। ভাই বাড়িতে তো আরেকজন মেয়ে ছিল, তাকে ডাকো। তাকে না, মানে তাকে একদম প্রণয়কে একদম বেবি ট্রিটমেন্ট দিতে হবে। এটাও গেল। তারপরে হচ্ছে আবার কি, ও হ্যাঁ হসপিটালে। তো হসপিটালে ভাই একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে আর তার প্রাপ্তবয়স্ক চাচাতো ভাইয়ের সাথে মানে কেন কেউ রাখবে? আমার প্রশ্নটা এটাই, যেখানে তার বউ আছে। মানে এইসব ইনলজিক্যাল গল্প পড়তে পড়তে ভাই আমার গল্পের প্রতি ইন্টারেস্ট হেরে গিয়েছে, একদম হেরে গিয়েছে। আমি এখন ডিপ্রেশনে ভুগি গল্প পড়লে। আগে শান্তি পেতাম, এখন আমি যে এগুলো কী গল্প, দিনকে দিন আমরা কি শিখতেছি, কি পড়তেছি ভাই। মানে এখন আমার নিজের কাছে লজ্জা লাগে যে আমি খালি ভাবি যে ইন ফিউচার যখন আমার বাচ্চা কাচ্চারা আমাকে জিজ্ঞেস করবে যে আম্মু তোমার কাজটা কি, তুমি এগুলো কি পড়ো, ভাই আমি তাকে কি উত্তর দিব? এগুলো আমি পড়ি। ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজি প্রায়। পর্ব 16। সন্ধ্যা 7টা। পরিণীতা আর প্রিয়তা 3তলা মাঝারি ছাদের কাউচে বসে গল্প করছে, হাসাহাসি করছে। আশেপাশে বিন্দুমাত্র বাতাস পড়ছে, বেশ ভালো লাগছে। প্রিয়তা মুখ বাঁকিয়ে বলল, বেশি হেসো না আপু, জানো তো যত হাসি তত কান্না। বড় আপু সাফ সাফ জানিয়ে দিয়েছে, তুমি যদি এইচএসসিতে ভালো মার্কস না পাও বা ফেল করো, তুমি তো শেষ। তোমাকে নাকি মুখলেস চাচার সাথে বিয়ে দিয়ে দেবে। যদিও মুখলেস চাচাকে বিয়ে করতে না চাও, তবে পড়ায় মন দাও আপু। পরিণীতা হাঁ করে শ্বাস ফেলল।
গা ছাড়া ভাব নিয়ে বলল, উফ প্রিয় বোন আমার, এইসব অশালীন কথাবার্তা বাদ দে বোন, ভালো কিছু বল। এই পড়ে পড়ে তোর মাথাটা গেছে, এরা তোর ব্রেন চিবিয়ে খেয়েছে। আমাকে দেখে খাইতাই চিল করি তুইও কর। এমনিতেই তো যতই পড়ো সেই তো বিয়ে করে হাড়ির নিচে কালি মাসতেই হবে। তাহলে যে সময়টা নিজের জীবনে বাঁচার জন্য পেয়েছিস তা ধরাধরি কড়াকড়ি নামক অশালীন কাজে নষ্ট করবি কেন? এইসব পড়াশোনা রান্না কোনো কাজে লাগবে শুনি? পরিণীতা লজিক শুনে লজিক মারা গেল। প্রিয়তা হার মেনে নিয়ে বলল, মোকলেসকে কাল থেকে দুলাভাই টাকা শুরু করে দেব। পরিণীতা নাক সিটকে বলল, ছি প্রিয়, তোর রুচি এত খারাপ? ব্রো কুচকে তাকালো প্রিয়তা। পরিণীতা আবার ভাব নিয়ে বলল, তুই দুলাভাই অনেক শিক্ষিত হবে, লম্বা হবে, সুদর্শন হবে, সেই জায়গায় মুকলেস ওয়াক। প্রিয়তা আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ঝড়ের বেগে হঠাৎ ছুটে এলো তন্ময়। ব্যতিব্যস্ত কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলল, আপু আপু। প্রিয়তার পরিণীতা একত্রে তাকালো তন্ময়ের দিকে। প্রিয়তা খেক করে উঠে বলল, মোটু তোর কি পেট খারাপ হয়েছে? এভাবে মোস্টামুষ্টি করছিস কেন? এবার পরিণীতা প্রিয়তার মুখের কথা কেড়ে নিয়ে বলল, নাকি তোর হবু বউ অন্য কাউকে বিয়ে করে নিয়ে গেছে? থাক ভাই কান্দিস না, বড় হো, তারপর কলা বেগুনের মতো একটি বউ নিয়ে আসবো, তারপর ভাই বোন মিলে একসাথে গাইবো সাদা সাদা কালা কালা। তন্ময় বোনদের ওপর বিরক্ত হলো। এই লেজ ছাড়া বানরগুলো কিভাবে তার বোন হলো সেটাই বুঝে পায় না তন্ময় নিশ্চিন্ত, এগুলো তার গরু দুধ চুরি করে খাওয়ার পাপ। প্রিয়তা আবার বলল, চকলেট চাইতে আসছিস, দিব না যা। তন্ময় এবার বিরক্ত হয়ে বলল, চাই না তোমাদের চকলেট, তোমাদের একটা ভালো খবর দিতে এসেছিলাম, শুনতে যেহেতু চাও না চললাম। বলে দৌড় দিতে নিলে পরিণীতা পেট ধরে আটকে ফেললো। ধমকে বলল, বেয়াদব, বড় আপুদের সাথে বেয়াদবি, সেফটি পিন দিয়ে তোর গাছ পেলেন ফুটো করে দেব। তন্ময় আপুদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। প্রিয়তা এবার সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে বলল, আচ্ছা বল, কি বলতে চাস? পরিণীতা ও ভাইয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। তন্ময় এবার একটু হাত ছেড়ে বাঁচলো। দুই বোনের দিকে তাকিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, জানো আপু, ছোট দাদান একদম তোমাদের মতো সুন্দর, একদম পরীর মতো একটা টুকটুকে বউ নিয়ে এসেছে, এক্ষুনি নিচে নিচে দেখে এলাম। পরিণীতার প্রিয়তার মাথায় মনে হয় বাজ পড়ল। দুই বোন একে অপরের দিকে তাকিয়ে একসাথে চিৎকার করে বলল, কি? প্রিয়তা তন্ময়ের কান টেনে ধরে বলল, বড় আপুদের গল্প বানিয়ে বলিস? তন্ময় চিৎকার দিয়ে নিজের কান ছাড়াতে ছাড়াতে বলল, যদি বিশ্বাস না হয় তো নিজের চোখে দেখে আসো। প্রিয়তা পরিণীতার চোখ গেলে তন্ময়কে ছেড়ে তড়া করে বসা থেকে উঠে দাঁড়ালো। অতঃপর একে অপরের দিকে তাকিয়ে ছুটতে দিল তোর। তন্ময় মন্দিরে এভাবে যেতে থেকে ব্যঙ্গ করে বলল, দুটোই পাথর। শিকদার বাড়ির ড্রয়িং রুমে বিশাল জটলা। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম, অর্থী বেগম, প্রেরণা, থোড়া, রাজ, প্রীতম সবাই হাঁ করে তাকিয়ে আছে লাল শাড়ি পরিহিতা, দুধে আলতা বরণে 14 থেকে 15 বছর বয়সী মেয়েটার দিকে। পাশেই প্রেম বিরক্তি মুখে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখে মনে হচ্ছে কেউ তাকে জোর করে তেতো খাইয়ে দিয়েছে। অরণ্য নতুন বউকে দেখে ফিদা হয়ে গেল। সমুদ্রের পেটে গুঁতো মেরে সুর তুলে বলল, এ কি নারী নাকি পরী? বিধি নিজেই করবে ভুল। আমি তো হাই একটি মানুষ ভেবে পাই না কোন কোল। সুমনের দাঁত কিটমিট করে তাকালো অরণ্যর দিকে, খেক করে উঠে বলল, চোখ সঞ্চত করবে এত, উনি আমাদের ছোট ভাবি, মাতৃস্থানীয় ছোট ভাবি। কথাটা কানে যেতেই অরণ্যের মুখে এইটুকুনি করে ফেললো। কপাল চাপড়াতে চাপড়াতে রাগে গজগজ করে বলল, ছোটদা আমাদের সাথে কত বড় মির্জাফরিটাই তা করলো। শুধু ছোটদা কেন, আমাদের বড় ভাইরাই আমাদের সাথে যেভাবে মির্জাফরি করেছে, মির্জাফরও তার ভাইদের সাথে এভাবে মির্জাফরি করেনি। পৃথিবীর সব থেকে সুন্দর সুন্দর মেয়েগুলো আমার ভাইরা নিজের নামে লিখে নিচ্ছে, জালেম সব কয়টা। আমার জন্য একটাও ছাড়ছে না। ছোটদাকে ভালো ভেবেছিলাম, অথচ মেজদাদা শেষদাদাকে টপকে ছোটদাদায় আগে ছক্কা হাঁকিয়ে দিল। অরণ্যর ফালতু পাচাক শুনে বিরক্ত হলো সমুদ্র। অনুশ্রী বেগম গম্ভীর চোখে তাকিয়েছেন ছোট ছেলে ও সদ্য নববিবাহিতা স্ত্রীর দিকে। মেয়েটা চোখে মুখে তীব্র ভয়ের ছাপ। মেয়েটা আড়ষ্ট হয়ে প্রেমের পেছনে লুকিয়ে আছে। অনুশ্রী বেগম গম্ভীর কণ্ঠে বলল, কি নাম তোমার মেয়ে? মেয়েটা ভীতু হরিণী চোখে একবার প্রেমের দিকে তাকালো, অতঃপর সামনের সবার দিকে তাকিয়ে একবার চোখ তুলে তাকালো। এত মানুষ আর সবার দৃষ্টি অবাক নজরে বিব্রত হলো মেয়েটা। পরিণীতার প্রিয়তা দৌড়ে এসে নিচে নামলো। ছোট সদস্যদের কাছে যেতেই তারাও থমকে গেল। চোখ গোল গোল করে চেয়ে রইল প্রেমের পাশে মেয়েটার দিকে। অনুশ্রী বেগম বুঝলেন মেয়েটা ভয় পাচ্ছে, তাই তিনি এবার একটু নরম হলেন। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, কি নাম তোমার মা? মেয়েটা চলমারে চোখে তাকালো অনুশ্রী বেগমের দিকে, কাপা কণ্ঠে জবাব দিল, উষা। রিনরিনে চিকন মিষ্টি গলার স্বর। সবাই আরেকবার মুগ্ধ হলো। তনুশ্রী বেগম বললেন, দেখে তো তোমাকে আমাদের প্রিয়র বয়সী মনে হচ্ছে। বয়স কত তোমার মা? উষা এবার মাথা নিচু করে নিল, নিচু কণ্ঠে জবাব দিল, 15। সবাই আরও অবাক হলো, মেয়েটা প্রিয়তার চেয়েও ছোট। অনুশ্রী বেগম নতুন বউকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসালেন, কিন্তু প্রেম দাঁড়ালো না। ধপ ধপ পা ফেলে ওপরের দিকে চলে গেল। প্রিয়তার পরিণীতা পা চেপে চেপে প্রেরণার কাছে গিয়ে দাঁড়ালো। নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি ঠিক দেখছি তো আপু? কীভাবে কি হলো? আমি তো কিছু বুঝতে পারছি না। প্রেরণা উষার দিকে দৃষ্টি রেখেই বলল, সেই তো, আমিও তো কিছু বুঝতে পারছি না, শুধু জানি
এই অতি সুন্দরী মেয়েটা আমাদের ভাবি, কিন্তু বিয়েটা হলো কিভাবে? আপু, আমার ভাইয়েরা বিয়ে হলে আর আমরাই জানলাম না? ছোটদা বেশি কিছু বলে নাই, শুধু কয়েক লাইন বলেছে। ছোটভাবে উষা ছোটদার স্কুলের কোনো একটা মাস্টার মশাইয়ের নাতনি। উষা নাকি বাবা মাকে কেউ নেই, তাই উষা চাচারা মিলে তাকে জোর করে টাকা লোভে কোনো একটা বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। তারপর তারপর ছোটদা প্রায়ই ওই মাস্টারমশাই খোঁজখবর নিত। আজ নিজের নাতনির জীবনের বাঁচাতে নিরুপায় হয়ে ছোটদা মাস্টারমশাই ছোটদাকে ফোন করে ইমার্জেন্সিতে যেতে বলেছিল। ছোটদা কিছু না বুঝে অফিস থেকে ছুটে মধুপুর গ্রামে যায়। সেখানে গিয়ে এমন অবস্থা দেখে অবাক হয়ে যায়। পুলিশে ফোন করবে, গ্রামের লোক চড়াও হয়ে যায়। তারা বিয়ে ভাঙতে দিতে চায় না, গ্রামের লোকের দাবি একবার মেয়ের বিয়ে ভেঙে গেলে তারা আর তাকে বিয়ে করতে চাইবে না কেউ। তাই হয় উষার বিয়ে ওই বৃদ্ধ লোকের সাথে হবে, না হয় চোরদাকে বিয়ে করতে হবে। তাই শেষমেশ চোরদা মাস্টারমশাই আর তার পায়ে ধরে মিনতি করতে শুরু করে তার নাতনির জীবন বাঁচানোর জন্য। তাই চোরদাও আর কিছু করতে পারেনি, এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা করেছে। পরিণীতা আর প্রিয়তা উষার দিকে তাকিয়ে হাঁ করে এসব কথা গেলছিল। অনুশ্রী বেগমের মুখ দেখে বোঝা যাচ্ছে ওনার ছেলেকে বউকে ভীষণ পছন্দ হয়েছে। এমনকি উষার নম্রতা ভদ্রতার উপরেও তিনি ভীষণ মুগ্ধ হয়েছেন। অনুশ্রী বেগম উষার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার বাবা মা নেই তাই না আম্মু? উষার অশ্রুসিক্ত নয়নে অনুশ্রী বেগমের দিকে তাকিয়ে উপর নিচ মাথা ঝাঁকালো। অনুশ্রী বেগম ওকে হেসে বুকে জড়িয়ে নিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, সম্পর্কের শাশুড়ি হলেও কিন্তু আমি তোমার শাশুড়ি নই, আমি তোমার মা। প্রেম যেমন আমায় আম্মু বলে ডাকে, তুমিও তাই ডাকবে। এই যে এতে দেখছো, এরা সবাই আমার ছেলে মেয়ে। আজ থেকে তুমিও আমার মেয়ে, এদের মতোই একজন। একদম সংকোচ করবে না তুমি। তুমি আমার ঘরের লক্ষ্মী, এটা আজ থেকে তোমার পরিবার, তোমার সংসার। উষা অবাক দৃষ্টিতে তাকালেও সামনে বসা সুন্দরী মহিলার দিকে। উনি তার মা, তাকে মা ডাকবে। এতগুলো মানুষ, এরা সব ওর নিজের আপনজন, এটা ওর পরিবার। এটা ভাবতে আনন্দে উষার চোখে পানি চলে এলো। সে একঘরবর্তী লোকের সামনে অনুশ্রী বেগমকে জড়িয়ে ধরে হাউমা করে কেঁদে উঠল। অনুশ্রী বেগমের মাতৃহৃদয় বুঝতে পারল। তিনি মেয়েটার মাথায় আবারও হাত বুলিয়ে দিলেন। এবার অনুশ্রী বেগম অনন্য বেগম আর অর্তি বেগমের উষার পাশে গিয়ে বসলেন। তারা উষার মাথায় হাত রেখে বললেন, এই যে মেয়ে, শোনো, বড় আপাই নয়, আমরাও তো তোমার মা, বুঝলে? আমাদেরও মেজো মা, ছোট মা বলে ডাকবে। উষা সবার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকালো। একদিনে তার জীবনে এভাবে বদলে যাবে সেটাও কখনো ভাবতে পারেনি। এই দিন সে কখনোই পরিবারের আদর পায়নি। যা পেয়েছে সব লাঞ্ছনা কাঞ্চনা ব্যতীত আর কিছুই নয়। একমাত্র এতিমিরাই বোঝে বাবা মা ছাড়া বড় হওয়ার এত কষ্ট। যারা কখনো মা বাবার স্নেহ পায়নি তারা জানে এই পৃথিবীতে ভালোবাসা কতটা মূল্যহীন। প্রেরণা, পরিণীতা, প্রিয়তা, থিরা, থরি আর তন্ময় দৌড়ে এসে উষাকে দুই পাশ থেকে জড়িয়ে ধরলো। একসাথেই ডেকে উঠল, ছোট ভাবি। ছোট ভাবি ডাকটার শুনে লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ফেললো উষা। অনুশ্রী বেগম পরিণীতা আর প্রিয়তাকে আদেশ দিলেন, ছোট ভাবিকে তোমাদের ছোটদার ঘরে নিয়ে যাও। ওরা ঈদের চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হলো। উষাকে নিয়ে ছুটে চলে গেল উপরে। অনুশ্রী বেগম বললেন, মেয়েটা কি মিষ্টি, তাই না আপা? একেবারে আমাদের পরিবারের সঙ্গে খাপ খাইয়ে গেছে। অনন্যা বেগম বললেন, আমাদের প্রেমের সঙ্গে কত সুন্দর মানিয়ে দেখেছ। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহর বানানো জোড়া সবসময় সবার সেরা। অনুশ্রী বেগম হাসলেন, কিন্তু তার মনে অজানা একটা ভয় বাসা বেঁধেছে। প্রেমের এই বিয়ে নিয়ে সাদমান শিকদার যে কি প্রতিক্রিয়া দেখাবেন সেটা ভেবেই ঘাম ছুটছে ওনার। প্রেম ধপাধপ পা ফেলে নিজের আর্ট গ্যালারিতে ঢুকে সজোরে দরজা বন্ধ করে দিল। কয়েক ঘন্টা আগেও সে ভাবেনি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার জীবন এভাবে বদলে যাবে। তার জীবনের সাথে ওতপ্রোতভাবে কাউকে জড়িয়ে যাবে। প্রেমের এই মুহূর্তে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে সেটা সে কাউকে বোঝাতে পারবে না। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে তার। নিজের অজান্তায় চোখের কোণে জল জমে উঠেছে। সে শার্টের হাতে দিয়ে চোখ মুছে সামনে তাকালো। চোখ পড়ল দেওয়ালে টাকানো পেইন্টিংটার উপরে। আবারও সবকিছু এলোমেলো হয়ে গেল প্রেমের। সে জলজলে চোখে তাকিয়ে রইল হলুদ ফর্সা বরণের হাস্যজ্জ্বল মুখের প্রতিচ্ছবির দিকে। স্থির চোখে তাকিয়ে ধীর পায়ে এগিয়ে গেল পেইন্টিংটার কাছে। ছবিটি কিছুক্ষণ কুটিয়ে কুটিয়ে পর্যবেক্ষণ করে কাপা হাতটা ছুঁয়ে দিল ছবিটাতে। দৌড়ে আসা গলায় ডাকলো, চিত্রাঙ্গনা, আমাকে ক্ষমা করে দিও চিত্রাঙ্গনা। এই জীবনে আর কখনো প্রেম তোমার ভালোবাসায় সাড়া দিতে পারবে না। তোমার জীবনের অদম্য সেই স্বপ্ন পূরণের পথে প্রেম আর তোমার হাতটা শক্ত করে ধরে রাখতে পারবে না। আমাকে ক্ষমা করে দিও চিত্রাঙ্গনা। এই জীবনে আর তোমার প্রেমিকা হয়ে ওষা হবে না। শুধু এই জীবনের জন্যই নয়, বরং আখিরাতের জন্য প্রেম শুধুই ওষার হয়ে গেছে। তুমি বোধহয় আমার ভাগ্যে ছিলে না চিত্রাঙ্গনা। না হলে আমার ভাইরাও তো ভালোবেসেছে। হয়তোবা ভালোবাসা পূর্ণতা পাবে না, হয়তোবা তীব্র বিচ্ছেদের যন্ত্রণায় পুড়ে মরতে হবে। সব চেনেও তারা মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে, নিজেকে আটকাতে পারেনি। কিন্তু বিশ্বাস করো, আমি চাইনি নিজের জীবনের সাথে বাজি ধরতে। তোমার 5টা বছরের পাগলামি চোখের সামনে দেখেও নিজেকে বিরত রেখেছিলাম ভালোবাসা থেকে। আমার কপালে আজকের দিনটা লেখা ছিল বলেই হয়তো তোমাকে ভালোবাসা থেকে বিরত রেখেছিলাম। তখন যদি তোমার ভালোবাসা সাড়া দিতাম, তবে আজ কি হতো আমি তো আমার বড় ভাইয়ের মতো ধ্বংস হয়ে যেতাম। প্রেম আবারও নিজের চোখ মুছল, বড় বড় নিঃশ্বাস ফেলে নিজের ভেতরটা শান্ত করার চেষ্টা করলো। সত্যি কি একটু ভালোবাসনি প্রেম? হয়তো বেসেছিল। সে আবারও ছবিটার দিকে তাকালো। আমাকে আর মনে রেখো না চিত্রা। জানি ভালোবাসা ভুলে যাওয়া সহজ নয়, তবুও আমার আর কিছু করার নেই। আমি আর তোমার হব না কখনো। তাই আজ থেকে এই আহনাব শিকদার প্রেম আর ভাববে না তোমায়। তোমার জন্য যদি মনে কিছু থেকেও থাকে,
তার সব আজ থেকে প্রেম ভুলে যাবে। দ্রুত প্রেম ছবিটা নামিয়ে উল্টে রাখলো আর ঠিক করলো যার ছবি তাকে দিয়ে দেবে। এটা আর নিজের কাছে রাখা যাবে না, কারণ সে কোনোভাবে এক চুল পরিমাণও ঠকাতে চায় না উষাকে। এটা এখানে থাকলে এটা তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে চিত্রার সেই পাগলামোগুলো, যা প্রেম আর মনে করতে চায় না। সে এখন শুধু উষার হয়ে থাকতে চায়। সে উষাকে দেখে যতটুকু বুঝেছে, মেয়েটা একদম নিষ্পাপ, একদম সহজ সরল। তার জীবনে প্রেম ব্যতীত কোনো আপনজন নেই। সে কাউকে কথা দিয়েছে উষাকে আজীবন ভালো রাখবে, কোনো কষ্টই আর উষার পর্যন্ত পৌঁছাতে দেবে না। আর শিকদাররা কখনো তাদের কথা খেলাপ করে না, তাই আহনাব শিকদার প্রেমও নিজের কথা খেলাপ করবে না। আজ থেকে সে তার সর্বোচ্চটা দিয়ে উষাকে ভালো রাখার চেষ্টা করবে, তার কোনো অবহেলা হতে দেবে না। প্রেম নিজের মনে সুপ্ত অনুভূতিগুলো মাটি চাপা দিয়ে দিল, বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। অতঃপর চিত্রার ছবিটা ভালোভাবে র্যাপিং করে রেখে দিল। এখানে সমাপ্ত হলো প্রেমের জীবনে চিত্রার আনাগোনা। প্রেরণা, পরি আর প্রিয় মিলে উষাকে পরির ঘরে নিয়ে এসেছে। পেছন পেছন থিরাথরি তন্ময়ও এসেছে। তাদের নতুনভাবে এতই মিষ্টি দেখতে চেয়ে তাদের মনই ভরছে না। পরি উষাকে ঘরের সোফায় বসিয়ে দুহাতে আঁচলাই মুখ তুলে ধরে বলল, মাশাআল্লাহ ভাবি, আমার ভাইয়ের কপাল আছে, মানতেই হবে, তাই তো এত মিষ্টি ভাবি। অন্যের ভাগ্যে পড়তে পড়তে ঠিকই আমার ভাইয়ের ভাগ্যে পিছলে গেল। সকলে ভিড় ঠেলে ছুটে এলো তন্ময়। উষা পাশে বসে সায়ে আঁচল টেনে দিয়ে ডাকলো, ছোট ভাবি। উষা চোখ ফিরিয়ে তাকালো তন্ময়ের দিকে। তন্ময় গালে হাত দিয়ে প্রিয়তার উদ্দেশ্যে বলল, প্রিয় আপু, দেখে রাখো, আমি ঠিক এরকমই একটা মেয়ে বিয়ে করব। তন্ময়ের কথা লজ্জা পেল উষা। প্রিয়তা মুখ বাঁকিয়ে বলল, স্যার, তোকে কে বিয়ে করবে? দাঁতে পোকা ধরা কুমড়ো পটাশ। তন্ময়ের সেলফ কনফিডেন্স একটু দুর্বল হলো। সে বোনের দিকে তাকিয়ে ভাবলো, এরা কি তাকে একটু মোটিভেশন দিতে পারে না? ধীরা উত্তেজিত কণ্ঠে বলল, আপুরা, তোমরা ভাবিকে নিয়ে পড়ে আছো? ওদিকে রাত পারছে, ভাইয়ের বাসরঘর সাজাতে হবে, সেদিকে খেয়াল আছে? বাসরঘর কথাটা কানে আসতেই ঈষৎ কেঁপে উঠল উষা। প্রিয়তা ও পরিণীতাও প্রবল উৎসাহিত হলো। তবে কিছু একটা মনে পড়তেই তাদের উৎসাহ নিভে গেল। প্রিয়তা একটু চিন্তিত কণ্ঠে বলল, আপু, এত রাতে কি তাজা ফুল পাওয়া যাবে? আর তাছাড়া এত রাতে ফুলের মার্কেট গিয়ে ফুল আনা সম্ভব না, এতে অনেক দেরি হয়ে যাবে। পরে কিছুক্ষণ ভাবলো। একটু চিন্তা ভাবনা করতেই তার ব্রেনে পাঁচ যে স্প্রিডে আইডিয়া বের হয়ে গেল। একটু ভাব নিয়ে বলল, চিল গাইস, ফুলের জন্য ফুলের মার্কেটে যাওয়ার কি দরকার? আমাদের বাগানে যত ফুল আছে তা দিয়ে প্রতিদিনই বাসর করা যাবে। পরিণীতার কথার সবাই অদ্ভুত চোখে তাকালো তার দিকে। লজ্জায় উষা মন চাচ্ছে মাটির নিচে ঢুকে পড়তে। পরি দেখলো সবাই ওর দিকে কেমন চোখে তাকিয়ে আছে। সে বুঝতে পারলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, তাই কেসে কথাটা কেটে দিতে বলল, এক্সাম্পল দিলাম আর কি। তোরাও না সব দুষ্টু দুষ্টু কথা ভাবিস। ওদের কথার মধ্যেই অরণ্য, সমুদ্র, পূর্ণতা আর ইনায়া এলো। প্রেম ভাই বউ নিয়ে এসেছে। এটা কানে আসতেই ইনায়া আর বাসায় থাকতে পারেনি। তাদের দিকে পরিণীতা বলল, ওয়াও, তোমরা চলে এসেছো, আজকে গ্র্যান্ড পার্টি হবে। প্রিয়তা তাড়া দিয়ে বলল, ওসব পরে, আগে বাসরঘর সাজাতে হবে। অরণ্য দীর্ঘশ্বাস ফেলে দুঃখিত কণ্ঠে বলল, তোদের জন্য বড় খারাপ লাগে আমার। ধীরাপ্রু কুচকালো, কেন? অরণ্য পাঁচ পাল্টি দুঃখ কলাই ঠেলে বলল, এই যে তোরা আমার বাসরঘর সাজাতে পারছিস না, এটা তো তোদের অধিকার। কবে যে আমার বাসরঘর সাজাবে? প্রিয়তা নাক ছিটকে বলল, ছি, তোমাকে কে বিয়ে করবে? অরণ্য ভ্রুকুটি করে তাকালো বোনের দিকে। তার বোন কি তাকে অপমান করলো? কিন্তু এসব অপমান গায়ে মাখলো না। সে মুখ বাঁকিয়ে বলল, দেখবি দেখবি, সব ভাইদের থেকে আমার বউ বেশি সুন্দর হবে। আবার ভ্রু পাকালো প্রিয়তা। ওদের ভাই বোনদের খুনসুটি দেখে ওষার মনের ভার কিছুটা হালকা হলো। মুগ্ধ চোখে তাকিয়ে রইল সবার দিকে। পরিণীতা অধৈর্য হয়ে বলল, হয়েছে, আর ঝগড়া করতে হবে না। আমি প্রিয় আর ইনু এখানে ছোট ভাবিকে রেডি করে দেব। পূর্ণ ফুলটা আর ছোট আপু গিয়ে কয়েক পদের সুগন্ধি যুক্ত টাটকা ফুল তুলে নিয়ে আয়। প্রিয়তা আর থরিও লাফিয়ে উঠে বলল, আমরাও যাব। অরণ্য মুখে বাঁকিয়ে তন্ময়কে কোলে নিয়ে বলল, তুই আজীবন মানুষের বাসা দেখে দেখে মরবি, এটা তোর বড় ভাইয়ের অভিশাপ। কিন্তু তন্ময় ওর কথাই 5 আনাও গুরুত্ব দিল না। ওরা বেরিয়ে গেল ফুল আনতে। প্রিয়তা উষাকে নিয়ে পরিণীতা ড্রেসিং টেবিলের সামনে বসলো। পরিণীতা নিজের ওয়ার্ডরোব খুলে বেস্ট শাড়িটা সিলেক্ট করতে লাগলো। উষা তখন থেকেই অভিযোগ করছে। প্রিয়তা সেট লক্ষ্য করে বলল, কিছু কি হয়েছে ছোট ভাবি, কিছু বলতে চাও? উষা করুণ চোখে তাকালো প্রিয়তার দিকে, আমতামতা করে বলল, আসলে আপু, তুমি যদি কিছু মনে না করো, তোমার ফোনটা একটু দেবে? আমি আমার বড় আপুকে একটা ফোন করতে চাই। প্রিয়তা অবাক হলো, আশ্চর্য কণ্ঠে বলল, তোমার না কেউ নেই? উষা অস্থির হলো, কাঁপা কণ্ঠে বলল, উনি আমার চাচাতো বোন। প্রিয়তা অবাক হয়ে দেখলো উষার অস্থিরতা। নিজের ফোনটা এগিয়ে দিয়ে হেসে বলল, এভাবে বলছো কেন ভাবি? তুমি যখন যাকে ইচ্ছে তাকে ফোন করবে, এতে কারো অনুমতি কেন নিতে হবে? উষা ফোনটা নিয়ে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো প্রিয়তার দিকে। কাপা হাতে নাম্বার ডায়াল করতেই দেখলো নাম্বারটা অলরেডি সেভড। একটু অবাক হলো উষা, কিন্তু বিষয়টা অতটা গুরুত্ব না দিয়ে কল দিল সেই নাম্বারে। কিন্তু ওপাশ থেকে নারী কণ্ঠ ভেসে এলো, আপনি যে নাম্বারটিতে ফোন করেছেন সেটি বর্তমানে পরিষেবা সীমার বাহিরে রয়েছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। হতাশ হলো উষা। আবার কয়েকবার ফোন করেও একই উত্তর পেল। প্রিয়তা দেখলো মেয়েটার চোখের পরিবর্তন। উষা প্রিয়তাকে ফোনটা ফেরত দিতে বলল, অনেক ধন্যবাদ আপু। প্রিয়তা হেসে উষার হাতে হাত থেকে বলল, চিন্তা করো না, একটু পর আবার করো, তখন নিশ্চয়ই ধরবে।
উষা মাথা নেড়ে সম্মতি জানালো। প্রিয়তা নিজের ফোনে স্ক্রিনে চোখ রাখতেই অবাক হলো। কল লিস্টের উপরে চিত্রা আপু নামটা জলজল করেছে। প্রিয়তা অবাক কণ্ঠে বলল, চিত্রা আপু তোমার বড় বোন? উষা উপর নিচ মাথা নাড়ল। ঠিক তখনই পরিণীতা একটু সুন্দর সিন্দুর রাঙা জামদানি নিয়ে হাজির হলো। প্রিয়তা আবার আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, চিত্রা আপু যদি তোমার বোন হয় তাহলে তোমার সাথে যখন এসব হচ্ছিল তখন চিত্রা আপু কোথায় ছিল? পরিণীতা ওদের কথোপকথন শুনে ভ্রু কুচকালো, আশ্চর্য কণ্ঠে প্রশ্ন করলো, কি নিয়ে কথা হচ্ছে প্রিয়? প্রিয়তার কণ্ঠে অবাকতা ধরে রেখেই বলল, চিত্রা আপুরা কি ভাবির চাচাতো বোন? পরিও অবাক হলো, সন্দেহ কণ্ঠে বলল, চিত্রা আপু? তার মানে চিত্রা আপুর বাবা তোমাকে জোর করে ওই বৃদ্ধ লোকটার সঙ্গে বিয়ে দিচ্ছিল? চোখে জল চলে এলো উষার। সে নত মুখে উপনিজ মাথা নাড়ল। পরিণীতা আর প্রিয়তা বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল উষার দিকে। তাদের বিশ্বাসই হচ্ছিল না চিত্রা আপুর পরিবার এতটা জঘন্য। পরিণীতা আর প্রিয়তা একসাথে বলে উঠল, সিরিয়াসলি? প্রিয়তা অবাক কণ্ঠে বলল, চিত্রা আপুকে দেখে তো কোনোদিন খারাপ মনে হয়নি। উষার সাথে সাথে প্রতিবাদ করলো, কান্না মিশ্রিত কণ্ঠ বলল, আপু অনেক ভালো। এতদিন দাদা দাদির সাথে আপু তো আমাকে বাঁচিয়ে রেখেছিল। পরিণীতা আশ্চর্য কণ্ঠে বলল, তাহলে আজ এত কিছু সময় চিত্রা আপু কোথায় ছিল? প্রিয়তা উৎকণ্ঠিত চোখে তাকালো। উষাপের কান্না মিশ্রিত কণ্ঠে বলল, চিত্রা আপু তার নানা বাড়ি গিয়েছিল 3 দিন আগে, আর এই সুযোগটাই বড় চাচু আর ছোট চাচু নিয়েছে। চিত্রা আপু থাকলে ওরা কোনোদিনও পারতো না আমার সাথে এমনটা করতে। উষার চোখের পানি দেখে পরিণীতা আর প্রিয়তা পাথিত হলো। প্রিয়তা উষার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আর কান্না করো না ভাবি, এখন আর তোমার কান্নার দিন নেই। এখন তোমার জীবনের আমার ভাই আছে। অতীতে তোমার জীবনে যা দুঃখ কষ্ট থাকলেও এখন আর সেসব এক চুলও থাকবে না। হয়তো ভালো কিছু দেবেন বলেই আল্লাহ এত বছর তোমার পরীক্ষা নিয়েছে, আর তোমার ধৈর্য সন্তুষ্ট হয়ে আমার ভাইয়ের মতো একজন তোমার জীবনে পাঠিয়েছে। উষা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। পরিণীতা দুষ্টুমি কণ্ঠে বলল, সত্যি বলো ভাবি, আমার ভাইকে তোমার অনেক পছন্দ হয়েছে তাই না? নিজের ভাই বলে বলছি না, আমার ভাইয়ের মতো এত কিউট আর চার্মিং ছেলে খুব কমই আছে। লজ্জা মিশ্রিতও হাসলো উষা। সত্যি বলতে কবুল বলার পর মুহূর্তে ওই মানুষটাকে যখন প্রথমবার দেখেছিল উষা থমকে গিয়েছিল তার পুরো পৃথিবী। এই মানুষটা তার স্বামী এটা বিশ্বাসই হচ্ছিল না। এই মানুষটার বাদামি চোখের সঙ্গে প্রথমবার দৃষ্টি বিনিময় হওয়ার মুহূর্ত মনে পড়লে এখনও গা কাটা দিয়ে ওঠে উষার। উষাকে লজ্জা পেতে দেখে পরিণীতা, প্রিয়তা আর ইনায়া ঠোঁট চেপে হাসছে। ইনায়া চোখ টিপে দিয়ে বলল, এখনই সব লজ্জা পেয়ে গেলে হবে ভাবি, রাতের জন্য তো কিছু তুলে রাখো। পরিণীতা দুষ্টু কণ্ঠে বলল, বুঝলি প্রিয়, ভাবি ছোটদার সামনে এইভাবে লজ্জা পেলে ছোটদা নিঘাত হার্ট অ্যাটাক করবে। আরও দেখুন লজ্জা আড়ষ্ট হয়ে গেল উষা। উষাকে লজ্জা পেতে না দিয়ে পরিণীতা তাকে নিয়ে ওয়াশরুমে চলে গেল শাড়ি পরাতে। ওরা চলে যেতেই প্রিয়তার হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল। চিত্রা আপু উষার বড় বোন, এটা মনে হতেই মুখে ব্যথা হয়ে গেল। আর কেউ নাই জানো, প্রিয়তা ঠিকই জানে চিত্রা প্রেমের জন্য কতটা পাগল, প্রেমকে কতটা ভালোবাসে, কতটা চায়। শেষ পর্যন্ত নিজের ভালোবাসার মানুষটার নিজের বোনের স্বামী হতে হলো। এই ব্যথা কিভাবে সহ্য করবে চিত্রা? প্রিয়তা চিত্রার আগাম ব্যথায় বাধিত হলো। এই ব্যথায় যে হৃদয়ের ঠিক কতটা পড়ে তা তার চেয়ে ভালো আর কে জানে। শেষ পর্যন্ত চিত্রাও কি তার মতোই প্রতি মুহূর্তে ধুকে ধুকে মরবে? সাদমান শিকদার মাথার আগুন জ্বলছে। তিনি ঘরে সবকিছু এলোমেলো করে মেঝেতে বসে আছেন। ওনার চোখ দুটো আগুনের গুলার মতো টকটক লাল। অনুশ্রী বেগম স্বামীর মাথায় বরফের টুকরো চেপে ধরে ভীত কণ্ঠে বললেন, একটু ঠান্ডা করুন আপনি মাথা। সাথে সাথে গর্জন দিয়ে উঠলেন সাদমান শিকদার। হুঙ্কার দিয়ে বললেন, শান্ত হতে বলছো? আমি কিভাবে শান্ত হবো? আমি বলো কিভাবে শান্ত হব? তোমার ছোট ছেলে জাতপাতহীন একটা ফকিনি বাড়ির মেয়েকে আমার শিকদার বংশের বউ করে এনেছে। কথাকার কোন রাস্তা থেকে তুলে নিয়ে বিয়ে করেছে। চাহ, আমার কি আর কোনো মান সম্মান আছে? নেই। আমার কুল মর্যাদা কোথায়? আমার বংশ মর্যাদা কোথায়? সামনে আমি কি মুখ দেখাবো সমাজে? কি বলবো সবাইকে যে এক সাধারণ স্কুল মাস্টারের নাতনি সাদমান শিকদারের বৌমা? তোমার ছেলে কিভাবে পারলো আমার অনুমতি ছাড়া এত বড় কাজটা করতে? অনুশ্রী বেগম ভীতগ্রস্ত হলেন। তিনি স্বামী শান্ত করার চেষ্টা করলেন। ছোট ছেলে বুঝতে পারেনি। সাদমান শিকদার এবার আরও বেশি রেগে গেলেন। হিসেসে বললেন, তোমার 25 বছরের দানা ছেলে বিয়ে করে বউ আনে বুঝেছে, আর কাকে বিয়ে করেছে সেটা বুঝে নাই। আমার বংশের সম্মান নিয়ে খেলার অধিকার আমি কাউকে দিইনি। এই সম্মানের জন্য যদি ছেলেকেও শেষ করে দিতে হয় আমি দ্বিতীয়বার ভাববো না। তুমি ভালোভাবেই জানো এই শিকদারদের জন্য তাতে বংশমর্যাদা আগে কিছু নয়। অনুশ্রী বেগমকে আর কিছু করার সুযোগ না দিয়ে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেলেন সাদমান শিকদার। অনুশ্রী বেগম মুখে আঁচল চেপে কেঁদে উঠল। এই মিথ্যা অহংকারের জন্য একবার ওনার কুল খালি হয়েছে, আবার সেই একই অহংকারের জন্য তার আরেক সন্তানের দিকে হাত পড়েছে। আগেরবার তিনি চুপ ছিলেন, কিন্তু এবার আর তিনি চুপ থাকবেন না। ওনার প্রেমের গায়ে একটা আচরের মূল্য সাদমান শিকদারকে খুব খারাপভাবে গুনতে হবে। রাত 12টা, ফুল সজ্জিত বিছানায় ধুরু ধুরু বুক নিয়ে বসে আছে নববধূ। তার চোখে মুখে স্পষ্ট ভীত আর আড়ষ্টতার ছাপ। তার এলোমেলো দৃষ্টি ঘরে সর্বত্র বিচরণ করেছে। আজ ঘরটাও রং বদলিয়েছে নিজের। প্রেমের সেই চীনা ঘরটা আর আগের মতো নেই। এখন তার সর্বত্র অন্য ছায়া। সাদা বেডশিটের উপরে ছড়ানো লাল সাদা মিশ্রণের গোলাপের পাপড়ি দিয়ে লাভ চেপে আঁকা, তার মধ্যে কাঁটাফুল দিয়ে সুন্দর করে প্রেম প্লাস উষা লেখা। ঘরে সব লাইট অফ করে মেঝেতে বড় বড় কয়েকটি ক্যান্ডেল জ্বালিয়ে রাখা। অন্ধকার রুমে মোমবাতির ইশারায়
ঘরটা ভীষণ মোহনীয় লাগছে। উত্তর দিকের বিশাল খোলা জানালার গ্রিল করে রূপালী চাঁদের আলো এসে ঘরের মেঝেতে পড়েছে। তবে এই পুরো আয়োজনের সবচেয়ে মোহনীয় উপাদানটি হলো বিছানায় মধ্যখানে হয়ে বসা লাল শাড়িতে মোড়ানো নববধূ নিজেই। তার অনিন্দ সুন্দর রূপের ঝলকে শুধু ঘর নয়, পরিবেশটাও রূপ বদলে ফেলেছে। উষা একটু পর কি হবে সেই চিন্তায় এসির মধ্যেও তরতর করে ঘামছে। বুকের ভিতরে যন্ত্রণায় ছলাৎ ছলাৎ করছে। মনে হয় বেয়াদবটা এক্ষুনি ধূপ করে ছিঁড়ে বেরিয়ে আসবে। উষা চোখ বন্ধ করে দাদির বলা কথাগুলো মনে মনে স্মরণ করে নিল। তবু এই ঘরের মালিকের কথা ভেবে অজানা শিহরণে উষার শরীরের সকল পশম দাঁড়িয়ে যাচ্ছে। আরও কয়েক মিনিট পর ঘরের দরজা খোলার শব্দে কেঁপে উঠল উষা। বুকে তার এত জোরে ধরপড় করেছে যেন মনে হচ্ছে সে হয়তো এখনই জ্ঞান হারাবে। উষা বুঝতে পারল দরজা খুলে কেউ ভিতরে প্রবেশ করেছে। উষা দাদির কথা মতো মনে সাহস জগিয়ে বিছানা থেকে নেমে গেল। ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ালো প্রেমের সামনে। প্রেম ভ্রু কুচকে তাকালো উষার দিকে, মাথা থেকে পা পর্যন্ত একবার স্ক্যান করলো। লাল রঙের জামদানি মেয়েটাকে মোমবাতির মতো নরম আলোয় প্রেমের কাছে জীবন্ত পুতুল মনে হলো। প্রেমের ভাবনার মাঝে উষা প্রেমের পায়ে হাত দিয়ে সালাম করলো। উষাকে পায়ে হাত দিতে দেখে চমকে গেল প্রেম। সাথে সাথে দুকদম পিছিয়ে গেল। বিস্ময় কণ্ঠে প্রশ্ন করলো, কি করছো? পায়ে হাত দিচ্ছ কেন? উষা প্রেমের দিকে মুখ তুলে চাইল না। এবার এগিয়ে গিয়ে প্রেমের পা ছুলো। রিনরিনে কণ্ঠে ধীরে ধীরে বলল, দাদিমা বলে দিয়েছেন বিয়ের পর স্বামী মেয়েদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে কাছের, সবচেয়ে আপন, সম্মানের সবচেয়ে। বাসরাতে স্বামীর পা ধরে সালাম করে দোয়া চাইতে হয়, তাই আপনিও আমাকে দোয়া করে দিন। বাচ্চা বয়স শিশু সবল আচরণ দেখে নিজের অজান্তে হেসে ফেলল প্রেম। নিজের হালাল স্ত্রীকে প্রথমবার স্পর্শ করে মাথায় হাত রেখে বলল, নাও দোয়া করে দিলাম। এবারও উঠল না উষা, সন্তুষ্ট কণ্ঠে বলল, এভাবে দোয়া করলে তো আল্লাহ অব্দি পৌঁছাবে না। বইয়ের কথা শুনে অবাক হলো প্রেম। মনে মনে বলল, দোয়া করার কৌশল আছে? কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, তাহলে আর কিভাবে দোয়া করব? উষা তোতা পাখির মতো সেখানেও বাণীগুলো কড়কড় করে বলে দিল, দাদিমা বলে দিয়েছেন স্বামী যাতে মাথায় হাত দিয়ে দোয়া করে দেন, আমি যেন সারা জীবন স্বামীর কথা শুনে চলতে পারি, স্বামী সন্তান নিয়ে মুখে সংসার করতে পারি। মেয়েটা সরল দেখে এবার খানিকটা শব্দ করে হাসলো প্রেম। না চাইতে উষা দৃষ্টি চলে গেল প্রেমের পানে। প্রেম হাসলো প্রণয়ের মতো, বাগালে চোল পড়ে। উষা দুনিয়া ভুলে ভাবলার মতো আহা করে চেয়ে রইল প্রেমের হাস্যোজ্জ্বল মুখের পানে। বুকের ভিতরটাও একটা সূক্ষ্মতা অনুভব করলো। মনে মনে পুরুষ মানুষ এত সুন্দর হয়, আমার নিজেরও তো নজর লেগে যাবে। প্রেম হেসে উষার মাথায় হাত রেখে বলল, তোমাকে দোয়া করে দিলাম, তুমিও সৌভাগ্যবতী হও, স্বামী সোহাগিনী হও, সুসন্তানের জননী হও। উষা চোখ ফেরাতে পারল না প্রেমের দিকে থেকে। এত সুন্দর করে গুছিয়ে কেউ কথা বলতে পারে জানা ছিল না উষার। প্রেম লক্ষ্য করলো উষা তার দিকে ঝাপঝাপ করে তাকিয়ে আছে। হাসি থেমে গেল প্রেমের। সে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলল, যেগুলো পড়ে আছো ওগুলো ছেড়ে ফ্রেশ হও, নফল নামাজ আদায় করবো। উষা স্বামীর দিকে থেকে টেনে হিঁচড়ে দৃষ্টি নামালো। সম্মতি জানিয়ে প্রেমের ড্রেসিং টেবিলের চলে গিয়ে বসলো। প্রেমের ওয়ার্ড্রপ খুলে সাদা পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। উষা অনেকক্ষণ বড় বড় সোনার চুড়ির মধ্যে থেকে দুটো করে দু হাতে চারটি রেখে বাকিগুলো খুলে ফেললো। বাকি সব সাজসজ্জাও তুলে ফেললো, কিন্তু গলার হার খুলতে গেলে বাঁধলো বিপত্তি। হাড়ের সঙ্গে চুলের ক্লিপ বাজেভাবে আটকিয়েছে। চুলে অতিরিক্ত টান লাগায় ব্যথায় চোখে পানি চলে এলো উষার। প্রেম উঁচু করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো উষা হাত নিয়ে টানাটানি করছে। দেখে বোঝা যাচ্ছে চুলের সঙ্গে বাজেভাবে ফেসে গেছে। প্রেম ধীর পায়ে এগিয়ে গেল উষার কাছে, আলতো করে চুলেও হাড়ে প্যাচ ছাড়াতে লাগলো। হঠাৎ প্রেমের স্পর্শ গলায় পেতে গায়ে পশম দাঁড়িয়ে গেল উষার। লজ্জায় মাথা নুইয়ে নিল। প্রেম যত্ন সহকারে গলার হাতটা খুলে ড্রেসিং টেবিলের উপরে রাখলো। এবার ধীরে ধীরে একটা একটা চুলের ক্লিপ খুলতে লাগলো। লজ্জায় আড়ষ্টতাই ভিতর ভেতর হাঁসফাঁস করে উঠল উষা। প্রেমের হাতে স্পর্শ যতবার গলায় ঘাড়ি লাগছে ততবারই কেঁপে কেঁপে উঠছে মেয়েটা। প্রেম ভালো অনুভব করছে উষার দেহের কম্পন, তবুও কোনো প্রতিক্রিয়া দেখালো না। চুল থেকে শেষ ক্লিপটা খুলে নিতেই উষার দীর্ঘ কালো পেশটাসি প্রথমে কাঁধে, তারপর পিঠ, তারপর কোমর, আর সবটুকু শেষে হাঁটু ছড়িয়ে গেল। এত বড় চুল দেখে অবাক হয়েছে চোখে চেয়ে রইল প্রেম। উষা ধীরে বসা থেকে উঠল। হাতে চুল পেঁচিয়ে খোপা করতে করতে মৃদু কণ্ঠে বলল, আমি উজু করে আসি। অদ্ভুত চোখে তাকিয়েছিল প্রেম। সম্মতি জানিয়ে বলল, উষা উঠে চলে গেল ওয়াশরুমে। কয়েক মিনিটের মতো উজু করে বেরিয়ে এলো উষা। গালে গলায় লেগে থাকা জলবিন্দুগুলো হীরার মতো চকচক করছে। ঘরের লাইট সব অন করে দিল প্রেম। আগে পিছিয়ে করে দুটো জায়নামাজ পিছিয়ে নিল দুইজন সবাই নিয়ে নফল নামাজ আদায় করে নিল। নামাজ শেষ করে উঠতে যেতেই নিতে উষার ডান হাতে চেপে ধরে আবার বসিয়ে দিল প্রেম। চমকালো উষা। প্রেম তার দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে সূরা পড়তে লাগলো। স্বামীর দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল উষা। সূরা প্রেম পড়ে উষার সারা গায়ে ফু দিয়ে দিল। উষার দুই হাতে নিজের হাতের মুঠো নিয়ে কোমল চোখে তাকালো। উষা মায়াবী চোখে অবাকত্ব নিয়ে তাকিয়ে আছে। প্রেম কিছুক্ষণ উষার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল,
এখন তোমাকে কিছু কথা বলবো, মনে রেখো আমরা যতদিন এই বাড়িতে থাকবো তুমি সেই কথাগুলো অবশ্যই মেনে চলবে। উষা প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। প্রেম তার মায়াবী চোখে চোখ রেখে নরম কণ্ঠে বলল, তোমাকে এই বাড়িতে অনেকে ভালোবাসবে দেখবে, কিন্তু ভুলেও সবার কথাই ভুলবে না, ভুলেও সবাইকে বিশ্বাস করবে না। তুমি আমার বউ, তোমার যখন যা লাগবে তুমি আমায় বলবে। তোমার স্বামী তার সাধ্য অনুযায়ী তোমাকে ভালো রাখার চেষ্টা করবে। এই বাড়িতে যেই তোমাকে যাই বলুক সব আমাকে বলবে। কেউ যদি অতিরিক্ত ভালোবাসা দেখায় তাহলে তা অবশ্যই বলবে। আর মনে রাখবে, মানুষ যতটা ভালো মানুষই দেখায় তারা আসলে অতটা ভালো হয় না। তুমি আমার বউ, আমার দায়িত্ব। উষা বাকরুদ্ধ চোখে তাকিয়ে শুনছিল প্রেমের কথা। প্রেমের মুখে আমার বউ শব্দটা উষার কলিজায় লাগলো। প্রেম আবারও বলল, যা বললাম মনে থাকবে তো? উষা লাজুক এসে উপর নিচ মাথা ঝাঁকালো। স্নিগ্ধ হাসলো প্রেম, কোমল স্বরে বলল, যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ঘুমানোর কথা শুনে উষা একটু চঞ্চল হয়ে উঠল। উষাকে ঠাই বসে হাত কচলাতে দেখে ব্রো কুচকালো প্রেম। কমলে ভাঁজ ফেলে বলল, কি? উষা আমতামতা করে বলল, কোথায় ঘুমাবো? আশ্চর্য হলো প্রেম। আশ্চর্য নিত কণ্ঠে বলল, এত বড় খাট থাকতে কোথায় ঘুমাবে? উষা বোকা চোখে তাকালো, অবুঝ কণ্ঠে প্রশ্ন করলো, তাহলে আপনি কোথায় ঘুমাবেন? প্রেম এবার হাত পাঁচ করে তাকালো উষার দিকে। আচমকা উষার দিকে একটু ঝুঁকে গেল প্রেম। প্রেমকে এগিয়ে আসতে দেখে ভরকে গেল উষা। প্রেম উষার একদম কাছে গিয়ে উষার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। স্লো ভয়েসে বলল, আমার ঘর, আমার বউ, আমার বিছানা, আর আমাকে জিজ্ঞেস করছো আমি কোথায় ঘুমাবো? প্রেমের মুখে আমার বউ কথাটা বারবার উষার শরীরে পশমে পশমে কম্পন ধরিয়েছে। উষা কম্পন্নত চোখে তাকালো প্রেমের দিকে। প্রেম বাঁকা হেসে উষার হাত ধরে টেনে তুলল। বিছানায় নিয়ে গিয়ে ফুলের পাপড়িগুলো সরিয়ে ডান পাশে শুতে শুতে বলল, বা পাশটা তোমার, ওখানে শুয়ে পড়ো। উষা প্রেমের দিকে তাকিয়ে ঘামতে শুরু করলো। সে একজন পূর্ণবয়স্ক পুরুষের সঙ্গে ঘুমাবে, কথাটা ভাবতেই গলার পানি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। প্রেম উষাকে ঘুমাতে দেখে বলল, এত নার্ভাস হওয়ার কি আছে? আমার সাথে এভাবেই তোমাকে সারা জীবন কাটাতে হবে। উষা ইতস্তত করে প্রেমের পাশে শুতেই এখন শুধু ঘাম নয়, বরং শরীরও থরথর করে কাঁপতে শুরু করেছে। প্রেম আগে ঘরে সাপ্লাই টাপ করে ক্যান্ডেল নিভিয়ে দিয়েছিল। এখন টেবিল ল্যাম্পটা অফ করতেই আটকে উঠল উষা। ভূত ভূত করে চিৎকার দিয়ে একলাপে প্রেমের বুকে চলে গেল। উক্তকাণ্ডে দুজনেই হতভম্ব হয়ে গেল। প্রেমের স্পর্শে আসতেই উষার ভূত ভয়ের সব পালিয়ে গেল। শরীরে রক্ত, মাংস, হাড়, হাঁটি সব কম্পনায় কাঁপতে শুরু করলো। সে কি করেছে বুঝে আসতেই ভয় আর লজ্জায় গুটিয়ে গেল। এখন যদি প্রেম বকা দেয়? এইভাবে গলা শুকালো। এত কিছুর মাঝেও সে যে প্রেমের বুক থেকে সরে যাচ্ছে সেটুকু আর ভাবার সময় পেল না। কিন্তু উষার ভাবনার মতো তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না প্রেম, বরং উষার বালিশটা নিজের বালিশের সঙ্গে জুড়ে দিয়ে উষাকে আরেকটু ভালো মতো বুকে জায়গা করে দিল। চুলে খোপাটা খুলে দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এত কাঁপাকাঁপের কি আছে? তোমাকে কি মারছি? প্রেমের কণ্ঠে ফাঁকা ঢোক কিনল উষা। পাঞ্জাবির গলাটা শক্ত করে মুঠে ধরে বলল। প্রেম বুঝলো মেয়েটা নার্ভাস, তাই সে আরও কিছু বলল না। আগের মতোই মাথায় হাত বুলাতে বুলাতে নরম কণ্ঠে বলল, সারাদিন অনেক ধকল গেছে, ঘুমাও। অনেকক্ষণ কাঁপাকাঁপি করে কিছুটা শান্ত হলো উষা। এই স্পর্শটাই শরীরে কম্পন ধরিয়ে দেয়, কিন্তু এই মানুষটার স্পর্শের মতো ভালো লাগা আর সুখের অনুভূতি এর আগে কখনো অনুভব করেনি সে। এই মানুষের স্পর্শে যেরকম শান্তি, কণ্ঠ তেমন অদ্ভুত মায়া। তার ভাগ্য এত ভালোবাসা ও বুঝেছিল। প্রেমের বুকে উষ্ণতায় ভীষণ আরাম বোধ করলো উষা। আর একটু কাঁপাকাঁপি করে কিছুক্ষণের মধ্যেই গভীর তন্দ্রায় তলিয়ে গেল সে। প্রেমও নিজের সদ্য বিবাহিত স্ত্রীর কোমল শরীরটা বুকে নিয়ে গভীর তন্দ্রায় তলিয়ে গেল রাতে একটা। কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছে চিত্রা। যখনই জানতে পেরেছে তার অনুপস্থিতিতে তার বোনকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, আর বসে থাকতে পারেনি। চিত্রা এত রাতে বাড়ি ফিরে এসেছে। চিত্রা ভীষণ ডেকে চিৎকার চেঁচামেচি করে পাড়ার লোক জড়ো করে ফেলেছে। আমি জানতাম তোমরা খারাপ, অর্থলোভী, তাই বলে এত লোভী? তোমাদের টাকার এত লোক যে নিজের মৃত ভাইয়ের মেয়েকে সামান্য কয়েকটা টাকার জন্য বিক্রি করে দিচ্ছিলে। ছি! আচ্ছা বাবা, তোমার একবারও মনে পড়লো না তোমারও একটা মেয়ে আছে? ওই ছোট্ট মেয়েটার মুখের দিকে চেয়ে তোমার একটু মায়া হলো না? তুমি তো তাকে খাওয়াতে না, পড়াতে না, জীবনে একচুলের দায়িত্বও নাওনি। তাহলে কোন অধিকারে উষার জীবনটা নষ্ট করতে চেয়েছিলে? একটু থামলো চিত্রা। অতিরিক্ত রাগে তার শরীর কাঁপছে। বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে চাচার দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। চাচালো গলায় বলল, আজ যদি পিঠা লোকটার সাথে আমার উষার বিয়ে হতো তাহলে নিশ্চিত এই বাড়িতে কয়েকটা লাশ পড়ে যেত। ওই মেয়েটাকে আমি আর দাদুভাই বড় করেছি, তোমরা নও। চিত্রার কথা শেষ হওয়ার আগেই সুলেমান উদ্দিন মেয়ের গালে সজোরে চার বসিয়ে দিল। দাঁতে দাঁত চেপে বললেন, অনেকক্ষণ ধরে তোমার বেয়াদবি সহ্য করেছি। তুই কাল জন্মে আজ আমায় গান দিচ্ছিস। এখন আমার কাজের কৈফিয়ত তোকে দিতে হবে। যা করেছি বেশ করেছি। জানিস কত টাকা পেতাম? ওই টাকাগুলো দিয়ে কি আমার কিছু হতো? যা করতাম তোর জন্যই করতাম, আর তুই আমায় কথা শোনাচ্ছিস। আরও রাগ হলো চিত্রার। দাঁতে দাঁত চেপে নিজের রাগটা গিলে নিল। তার শরীরে প্রতিটি রক্তবিন্দু টকপক করে ফুটছে। চিত্রা দাদা সাদেক মিয়া ঘর থেকে বেরিয়ে এলেন। কাঁপা কাঁপা হাতে নাতনি মাথায় হাত রেখে বললেন, শান্ত হয়ে যাবন, যা হওয়ার হয়ে গেছে, ঘরে নিয়ে রেস্ট নে।
চিত্রা করুণ চোখে তাকালো দাদার দিকে। সাদেক মেয়ে অসুস্থ মানুষ, তাই নাতনিকে বুঝিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। চিত্রা আকাশের পানে চেয়ে উষার কথা ভাবতেই কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে সংকুচিত হলো। সামনে ব্যক্তিদের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো। এটাকে সম্পূর্ণ উপেক্ষা করে আশেপাশে চাইলো চিত্রা। কিছুটা দূরে উঠোনের এক কোণে গুটিসুটি হয়ে নাপটি মেরে দাঁড়িয়ে আছে কুহু। চিত্রা ধীর পায়ে এগিয়ে গেল কুহুর দিকে। কোণা থেকে টেনে বের করে বোনের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকালো। কিছুক্ষণ আগে কুহুই লুকিয়ে চিত্রাকে জানিয়েছে সব। চিত্রা কুহুর মাথায় হাত বুলিয়ে আদরে কণ্ঠে বলল, থ্যাংক ইউ বনু। বোনের রাগ কমেছে দেখে একটু স্বাভাবিক হলো কুহু। চিত্রা একদম এবার দম নিয়ে বলল, এবার বলতো উষা কার সাথে বিয়ে হয়েছে? কোনো ফোন নাম্বার বা ঠিকানা দিয়ে গেছে? উষা স্বামীর কথা শুনতেই কুহুর দু চোখ উজ্জ্বল হয়ে উঠল। চোখ মুখে খুশির ঝলক উঠল। সে চিত্রার কোমরে জড়িয়ে ধরে প্রফুল্ল কণ্ঠে বলল, আপু আপু, তুমি ভাবতেও পারবে না উষা আপুর কার সঙ্গে বিয়ে হয়েছে। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। উষা আপুর যে বাড়িতে বিয়ে হয়েছে, এই চারগাহের কারো সাধ্য নয় ওই বাড়িতে বউ হয়ে যাওয়ার। মনের হেয়ালিপূর্ণ কথায় কপালে ভাঁজ পড়ল চিত্রার। কপটে বিস্ময় নিয়ে বলল, কি, কোথায় কোনো কোনো একটা রাজপ্রাসাদে বিয়ে হয়েছে যে আর কেউ এখানে বউ হতে পারবে না? এবারে আরও প্রফুল্ল হলো কুহু। আনন্দিত কণ্ঠে বলল, আপু উষা আপু অনেক ভাগ্যবতী, কি সুন্দর বর পেয়েছে জানো, এত সুন্দর বউ কেউ পায়নি। দীর্ঘশ্বাস পেল চিত্রা, ক্লান্ত কণ্ঠে বলল, আর হিয়ালি না করে বল কোথায় কার সাথে বিয়ে হয়েছে উষার? কুহু এবার আনন্দিত কণ্ঠে বলল, উষা আপুর বিয়ে থিরার ভাইয়ার সাথে হয়েছে। একটু নেতিয়ে পড়েছিল চিত্রা। থিরার ভাইয়ার কথা শুনতেই চমকে উঠল। চমকিতে তাকালো কুহুর দিকে। আশ্চর্য কণ্ঠে বলল, শিকদার বাড়ি? কুহু উপর নিচ মাথা ঝাঁকালো। চিত্রা বিশ্বাসই করতে পারছে না, শিকদার বাড়িতে থিরার ভাই তো অনেকগুলো। সে কৌতূহল চোখে তাকিয়ে অবাক কণ্ঠে প্রশ্ন করল, থিরার প্রথম ভাইয়ের সঙ্গে? দুই পাশে মাথা নাড়ল কুহু। রাজভাইয়ের সঙ্গে? আবার দুই পাশে মাথা নাড়ল কুহু। এবার একটু আশ্চর্য হলো চিত্রা। শিকদার বাড়িতে এখন নিয়ম অনুসারে প্রথমবার রাজের বিয়ে হওয়ার কথা। সে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহলে আর কে? অরণ্য ভাই বা সমুদ্র ভাইয়া? এবার আর নাসুযোগ মাথা নাড়ল কুহু। কুহু সব কিছুতে অসম্মতি জানানোর বিরক্তি হলো চিত্রা। থিরার কোন ভাই যদি বিয়ে না করে তাহলে শিকদার বাড়ি বউ হবে কিভাবে? সে একটু বিরক্তি কণ্ঠে বলল, ফ্যাসলামি করবি না কুহু, এখন ফ্যাসলামো মুড নেই। কুহু অধৈর্য কণ্ঠে বলল, উফ আপু, তুমি তো সবার নামই বলে, কিন্তু আমার কিউর দুলাভাইটা ছাড়া। মানে? কুহু এবার উৎফুল্ল কণ্ঠে বলল, উষা আপুর বিয়ে থিরার ছোট দাদানের সাথে হয়েছে। ক্লান্তিতে একটু ঝুমিয়ে পড়েছিল চিত্রা। কুহুর বাক্য কর্ণগোচর হতেই কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যেই সকল ক্লান্তি উবে গেল চিত্রার। শরীরের সকল রক্ত চলকে উঠল মুহূর্তেই। সব অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো কুহুর দিকে। চিত্রা হৃৎপিণ্ড ধকধক করতে লাগলো। জীবনে বেঁচে থাকার অবলম্বন হারানোর ভয় জেগে বসলো মনে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মানে? চিত্রার মানে চিত্রার মনে প্রাণে চাইল তার ভাবনা মিথ্যে হোক। এই ভাবনা সত্যিই হলে লাশ হয়ে যাবে চিত্রা। কিন্তু চিত্রার মনের ভয়ানক সত্য প্রমাণ করে দিল কুহু বলল, আরে আপু, চিত্রা ছোট দাদানকে চিনো না? কি যেন নাম ভাইয়াটার? ওই যে লম্বার মতো অনেক সুন্দর দেখতে চশমা পরা ভাইয়াটা। তা টলে গেল চিত্রার। কুহু আবারও মনে করার ভঙ্গিতে বলল, হ্যাঁ মনে পড়েছে, প্রেম ভাইয়া। প্রেম নামটা কানে আসতে চিৎকার দিতে উঠল চিত্রা। না। অবাক হঠাৎ চিত্রার এমন চিৎকার শুনে ভরকে গেল কুহু। অবাক চোখে তাকালো চিত্রার দিকে। কুহু কিছু বুঝে ওঠার আগে চিত্রা অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো। বরং চোখের পলক ফেলার আগে জ্ঞান হারিয়ে নিতর হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। ভয় পেয়ে গেল কুহু। দৌড়ে গিয়ে চিৎকার করে ডাকলো সবাইকে। কুহুর কান্না শুনে এক প্রকার দৌড়ে বের হয়ে এলেন সকলে। সুলেমান উদ্দিন আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করলেন, কি হয়েছে, কাঁদছিস কেন কুহু? কুহু কাঁদতে কাঁদতে বলল, চিত্রাপু হঠাৎ কেমন করতে করতে অজ্ঞান হয়ে গেল। কুহুর কথায় মাথায় আকাশ ভেঙে পড়ল সুলেমান উদ্দিনের। তিনি দৌড়ে গিয়ে মেয়েকে কোলে তুলে নিলেন ঘরে। মেয়ের এই অবস্থা থেকে জোহরা বেগম আহাজারি করে কান্না শুরু করে দিলেন। বিরক্তি হলেন সকলে। সুলেমান উদ্দিন আতঙ্কিত হাতে মেয়ের চোখে মুখে পানি ছিটে লাগালেন। কয়েক মিনিট পর চোখ পিটপিট করে খুলল চিত্রা। একটু জ্ঞান আসতেই সবাইকে অবাক করে দিল। প্রেম বলে চিৎকার দিয়ে কেঁদে উঠল চিত্রা। চিত্রার এমন কান্নায় হতভম্ব হয়ে গেল সকলে। সুলেমান উদ্দিন মেয়ের পাশে বসে আতঙ্কিত চোখে তাকালেন। মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বললেন, কাঁদছিস কেন মা? কে এই প্রেম? চিত্রা এলোমেলো চোখে তাকালো সুলেমান উদ্দিনের দিকে। চোখের পলক ফেলার আগেই সুলেমান উদ্দিনকে শক্ত করে ধরে শব্দে কেঁদে উঠল চিত্রা। আধো আধো কণ্ঠে বলল, আমার প্রেম অন্য কাউকে বিয়ে করতে পারে না আপু, আমি মরে যাবো প্রেমকে ছাড়া। আমাকে আবার প্রেম এনে দাও আপু। বলতে বলতে গড়াগড়ি খেয়ে কাঁদতে লাগলো চিত্রা। চিত্রার কথা শুনে সকলে তাজ্জব বনে গেল। প্রেমের বিয়ে হয়ে গেছে শুনে চিত্রা এমন করছে দেখে আশ্চর্যের শীর্ষে পৌঁছালো কুহু। সুলেমান উদ্দিন চিৎকার করে বললেন, কে এই প্রেম? বল মা, এখনই এনে দেবো। কুহু কাঁপা কণ্ঠে বলল, প্রেম ভাইয়া, উষা আপুর বর। পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। সবাই চমকিত চোখে তাকিয়ে আছে চিত্রার দিকে। চিত্রার করুণ কান্নার শব্দ পাল্লা দিয়ে বাড়ছে। সে কাঁদতে কাঁদতে নিচে পড়ে গেল। বারবার একটা কথাই বলছে, আমি প্রেমকে ছাড়া বাঁচবো না, প্রেমকে এনে দাও। জহেরা বেগম মেয়ের অবস্থা থেকে বুকে ধরে রাখতে পারলেন না। ছুটে গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে নিলে। চিত্রা আম্মুকে জড়িয়ে ধরে করুণ কণ্ঠে মিনিত করলো, আম্মু প্লিজ আমাকে প্রেমকে এনে দাও, বিশ্বাস করো প্রেমকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচবো না।
আমি প্রেমকে অনেক ভালোবাসি মা। ভালোবাসার কথা শুনে সকলে পায়ের নিচে জমি ছড়ে গেল। জহিরা বেগম আহাজারি করে কাঁদতে কাঁদতে বললেন, আজকে আপনার লোভের জন্য আমার মাইয়াটার এই অবস্থা। আর যদি আপনি ওই মেয়েটাকে বিয়ে দিতে না চাইতেন, তাহলে আপনার বাপ ওই পোলারে ডেকে আনতো না, আর ওই মুখ পরিচকে ওই পোলার বিয়েও হতো না। আর আজ আমার মাইয়া এত কষ্টও পেত না। সব আপনার দোষ। সুলেমান ধূপ করে মাটিতে বসে পড়লেন। চিত্রা কাঁদতে কাঁদতে মুখ দিয়ে লালা পড়ছে। তার মুখে একটাই কথা, প্রেম। চিত্রা চোখ মুছে পাগলের মতো ফোন হাতালো। মনে পড়ল ওর ফোনে পড়ে আছে বারান্দার কোনায়। সবাইকে উপেক্ষা করে এলোমেলো পায়ে ছুটলো বারান্দার দিকে। চোখ মুছতে মুছতে অন্ধকার হাতরে ফোন বের করলো। কাপা হাতে ঝাপসা চোখে ফোন দিল প্রেমের নাম্বারে। বালিশের পাশে সাইলেন্ট মোডে ফোনটা বেঁচে উঠল প্রেমের। প্রেম তখন উষাকে বুকে নিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন। তাই ফোন আর দেখলো না। সে কাপা হাতে আরও কয়েকবার ফোন করলো, কিন্তু রিসিভ হলো না। নিঃশ্বাস আটকে এলো চিত্রার। কাঁপতে কাঁপতে ফোন লাগালো প্রিয়তার নাম্বারে। শব্দ করে বেজে উঠল প্রিয়তার ফোন। প্রিয়তা ও ইনায়া তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এমন জোরালো শব্দ কানে আসতেই বুকের মধ্যেই পুরো কুচকে ফেলল প্রিয়তা। কুশন দিয়ে কান চেপে ধরল। প্রথমবার ফোন রিসিভ না হওয়ার আবার ফোন লাগালো চিত্রা। এবার ঘুমের করে ফোন রিসিভ করে কানে ধরল প্রিয়তা। কিন্তু চিত্রার করুণ আর্তনাদ কানে আসতেই সেকেন্ডের মুহূর্তে ঘুম ছুটে গেল প্রিয়তার। ইনায়াও জেগে গেল। চিত্রা কাঁদতে কাঁদতে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে অনুরোধ করলো, প্রিয় প্লিজ, আমি তোমার পায়ে পড়ি বোন, প্লিজ একটু ফোনটা প্রেমের কাছে নিয়ে যাও, আমি একটু কথা বলবো তার সাথে। চমকে উঠল প্রিয়তা। গম পালিয়ে গেল। সে নিজেকে ধাতস্থ করে ঘড়ির দিকে দেখল। রাত 2:25। প্রিয়তা কিছু বলছে না দেখে অধৈর্য হলো চিত্রা। এবার চিৎকার দিয়ে কেঁদে বলল, প্লিজ প্রিয়তা, আমার কাছে, আমার প্রেমের কাছে একটু নিয়ে যাও। চিত্রার কান্নায় প্রিয়তাও বুকে ব্যথা হলো। এই ব্যথা সম্পর্কে তার চেয়ে ভালো কে জানে। প্রিয়তা ধীর কণ্ঠে বলল, শান্ত হও আপু, আমার কথা শোনো, কালকে কথা বলাবো ছোটদার সাথে। চিত্রা অধৈর্য হয়ে একটু রেগেই বলল, প্লিজ আমার কথা শোনো প্রিয়তা, একটু বোঝো প্লিজ, আমার প্রেমের কাছে ফোনটা দাও। ধর্মসংকটে বলল প্রিয়তা। এত রাতে ভাই ভাবিকে ডেকে কি বলবে সে? তার ভাবনার মাঝে চিত্রা বলল, তুমি যদি প্রেমকে ফোন না দাও তাহলে আমি কিন্তু এখনই ছুটে কিছু একটা করে ফেলবো। ভয় পেয়ে গেল প্রিয়তা। কাপা কণ্ঠে বলল, প্লিজ আপু, তুমি কিছু করো না, একটু বোঝার চেষ্টা করো, ভাই এখন বাসর ঘরে, কি করে ডাকবো? থেমে গেল চিত্রা। তার প্রেম বাসর ঘরে কতটা কানে আসতেই একেবারে শান্ত হয়ে গেল। সকল পাগলামি, সকল উন্মাদনা থেমে গেল চোখের পলকে। হাত থেকে ফোনটাও পড়ে গেল। প্রিয়তা হ্যালো হ্যালো করতে করতে আতঙ্কিত চোখে চাইল ফোনের দিকে। ইনায়া হাই তুলে বলল, কি হয়েছে প্রিয়? কয়েক সেকেন্ডের মধ্যে বুঝে এলো প্রিয়তা কত বড় ভুল করে ফেলেছে সে। ভয়ে প্রিয়তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। দ্রুত বিছানা থেকে নেমে পরি ঘরের দিকে ছুটল। কিছুই বুঝলো না ইনায়া। চিটাকে শান্ত হতে যেতে দেখে সবাই আরও অবাক হলো, আরও বেশি ভয় পেয়ে গেল। এবার আর কথা বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে অঝরে ধারায় নোনা পানি বর্ষণ হচ্ছে। জহিরা বেগম ও জয়তুন বেগম চিত্রার পাশে গিয়ে বসলেন। জহিরা বেগম মেয়ের গালে হাত দিয়ে ডাকলেন, চিত্রা মাকেও ডাক আম্মুর দিকে। কিন্তু কথা বলল না চিত্রা। দেখতে আবারও জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সুলেমান উদ্দিন ধপ করে উঠোনে বসে পড়লেন। আজ তার পাপের শাস্তি আল্লাহ তাকে হাতে হাতে দিয়ে দিয়েছে। অন্যের মেয়ে সর্বনাশ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তার হাত দিয়েই তার নিজের মেয়েকে সর্বনাশ করে দিয়েছে। মেয়ের অবস্থা থেকে বুঝলেন ওই ছেলেকে ছাড়া তিনি নিজের মেয়েকে টিকিয়ে রাখতে পারবেন না। ওই ছেলে তার সামর্থ্যের মধ্যে নেই। সে তো আর যাত্রার ছেলে নয় যে ধরে বেঁধে এনে মেয়ের সাথে বিয়ে দেবে। সে সাতমান শিকদারের ছেলে। অন্যের মেয়ের অনিষ্ট করতে গিয়ে নিজের মেয়ের অনিষ্ট ঘটে ফেলেছেন। এখন মনে শুধু একটাই প্রশ্ন, ওনার মেয়ে বাঁচবে তো? পরিণীতা, প্রিয়তা, ইনায়া, পূর্ণ সবাই মিলে পরিণীতার বারান্দায় দোলনায় বসে আছে। সকলে চিন্তা চেতনা জুড়ে একটাই জিনিস বিরাজ করেছে, চিত্রা। পরিণীতা কিং কর্তব্যময় মাথায় হাত দিয়ে চুপ করে বসে আছে। প্রিয়তা ব্যস্ত পায়ে অনবরত পায়চারি করতে করতে চিত্রার নাম্বারে কল করে যাচ্ছে। ভয়ে রীতিমতো মেয়েটার শরীর ভিজে যাচ্ছে। ইনায়া গালে হাত দিয়ে বলল, তলে তলে এত কিছু চলে আর আমরা কিছুই না। প্রিয়, তুইও তো আমাদের কিছুই বলি না। পূর্ণতা একটু চিন্তিত কণ্ঠে বলল, এসব কথা এখন বাদ দিয়ে ভাব, এখন কি করবি? অতিরিক্ত হচ্ছে না সব কিছু? কিছুই তো বুঝতে পারছি না। ইনায়া কিছুক্ষণ চুপ থেকে ভয়ার্ত কণ্ঠে বলল, যদি চিত্রা আপু সত্যি সত্যি উল্টাপাল্টা কিছু করে ফেলে, আমার মনে হয় আমাদের আর সময় নষ্ট করা উচিত না। এখনই প্রেম ভাইকে সব জানানো উচিত। প্রিয়তার 30তম বার ফোন করে নিরাশ হলো। পরিণীতার পাশে এসে ধপাস করে বসে পড়ল। উৎভ্রান্ত কণ্ঠে বলল, এখন কি করব? পূর্ণতা বলল, চল প্রেম ভাইকে গিয়ে ডেকে আনি বলেই দাঁড়িয়ে গেল পূর্ণতা। সাথে সাথে পরি ওর হাত টেনে বসিয়ে দিল। বিরক্ত কণ্ঠে বলল, তোর কি মাথায় কবর ভরা পুরাটা পূর্ণ? এখন এই শেষ রাতে গিয়ে তুই ছোটদাকে ডেকে তুলবি? তারপর কি বলবি? চিত্রা আপু তার জন্য পাগলামি করছে। উষা ভাবে কি ভাববে? ছোটদা কি রিয়াকশন দেবে ভেবেছিস? আর সব থেকে বড় কথা, এখন ডাকবো কিভাবে দুজনকে? ডিবে কি গিলে খেলেছিস? প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলল। এত স্ট্রেস আর নেওয়া যায় না। প্রিয়তা বলল, আমার মনে হয় না ওরকম কিছু হবে, কারণ চিত্রাপুর বাড়িতে অনেক লোক যেভাবে চিৎকার দিয়ে কান্নাকাটি করছিল, আমি নিশ্চিত পাশে সবাই ছিল। তাই এই চিন্তাটা একটু কমলেও চলবে। আর আমি এটা নিয়ে চিন্তাও করছি না। ইনা কৌতূহলী কণ্ঠে বলল, তাহলে কি নিয়ে চিন্তা করছিস? প্রিয়তা দীর্ঘশ্বাস পেল। বাধিত কণ্ঠে বলল, আজ থেকে চিত্রাপুর ধ্বংসের শুরু হলো। যতদিন না পর্যন্ত চিত্রাপু ছোটদাকে পুরোপুরি ভুলতে পারবে
ততদিন জ্বলন্ত কয়লার মতো জ্বলে পুড়ে মরবে। কি ভীষণ যন্ত্রণায় কাটবে তার এক একটা দিন, অনেকটা এক একটা ক্ষণ। পরি প্রিয়তার দিকে তাকিয়ে বলল, আর আমার মনে হয় না চিটা আপু কখনো ভুলতে পারবে বিচ্ছেদের ঘাত, তার না পাওয়ার নিদারুণ যন্ত্রণা, তার আসক্তির পাহাড় যা কখনো ভালোবাসাকে ভুলতে দেয় না, বরং চক্রবৃদ্ধ হারে তা মনের গভীর থেকে গভীরে শিকড় গেড়ে গেড়ে দেয়। আর যেখানে ছোট ভাবি চিটা আপুর বোন, সেখানে তো ছোটটা তার চোখের সামনেই থাকবে। মরে যাওয়া কি সম্ভব? ওরা সকলেই বাধিত হলো। ইনায়া ভাবুক কঞ্চে বলল, ওই জন্যই বোধ হয় চিটা আপু প্রেম ভাইয়ের আশেপাশে সবসময় ঘুরঘুর করতো। তোমরা দেখোনি? আমি দেখেছি। সবাই ওর দিকে তাকালো। ইনায়া আবার বলল, হ্যাঁ, চিটা আপু প্রায় সময় প্রেম ভাইয়ের দিকে তাকিয়ে থাকতো, কথা বলার বাহানা খুঁজতো। আবারও কত কি, ওই যে পৃথা আপুর বিয়ে হলো তখন আরও অনেক কিছু দেখেছি, কিন্তু বেশি ভাবিনি, কারণ ভাইয়াকে কখনো চিত্রা আপুর দিকে তাকাতে দেখিনি বা কথা বলতে দেখিনি। দীর্ঘশ্বাস ফেলল পরিণীতা, বারাক্রান্ত কণ্ঠে বলল, দুনিয়ার সব ঝামেলা কি ভাইদের সাথেই হওয়ার ছিল? সকল ঝামেলা যন্ত্রণা কি আমার ভাইদের কেই দেখে? আমারও দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রথমে বড়দাদানকে সীমাহীন যন্ত্রণায় ছটফট করতে দেখলাম, তবুও নিজের মনকে বুঝতে দিতাম ওদের ভালোবাসা দুই তরফা, কষ্ট পেলে দুজনেই পাচ্ছে। কিন্তু ছোটদার ব্যাপারটা অন্যরকম। চিত্রাপুর ভালোবাসা একপাক্ষিক। এখন চিত্রাপুর এই একতরফা ভালোবাসার পাগলামির জন্য না আবার ছোট দাদানের জীবনে কোনো ঝড় নেমে আসে। প্রিয় যে বর্ণনা দিল তাতে মনে হয় না চিত্রাপু কখনো ছোট দাদাকে ভুলতে পারবে। জানি না কোন ঝড় অপেক্ষা করছে। ওদের কথা বলার মাঝে প্রিয়তা লক্ষ্য করলো কিছুক্ষণের মধ্যে সূর্যোদয় হবে। বাহিরের দিকে তাকিয়ে তার কিছু একটা মনে আসতেই তার সকল চিন্তা পালিয়ে গেল, মন প্রফুল্ল হলো। সে চিত্রা প্রেম সবার ভাবনা থেকে এক পাশে রেখে চট করে উঠে দাঁড়ালো। প্রিয়তাকে দাঁড়িয়ে পড়তে দেখে ইনায়া বলল, কোথায় যাচ্ছিস? প্রিয়তা কিছু না বলে এক প্রকার দৌড় দিল। অবাক হয়ে গেল ইনায়া। প্রিয়তার যাওয়ার দিকে তাকিয়ে আবারও দীর্ঘশ্বাস ফেলল পরিণীতা, কারণ সে ভালোই জানে প্রিয়তা এখন কোথায় যাবে। প্রিয়তা দৌড়ে নিচে ঘরে গিয়ে ব্রাশে পেস্ট লাগিয়ে সেটা নিয়ে দৌড় দিল ওপরের দিকে। 2 মিনিটের মধ্যে শিকদার বাড়ির দীর্ঘ সিঁড়ি ভেঙে ছাদে উঠে গেল। আলতো হাতে ছাদের দরজা ঠেলতে সামান্য দৃশ্য দেখে প্রিয়তার মাসুম মন বড়সড় একটা ক্রাশ খেয়ে বসলো। অন্ধকার আকাশে একটু একটু সূর্যকিরণ উঁকি দিচ্ছে। প্রণয় ছাদের মাঝখানে স্ক্রিন টাইট ট্র্যাক ব্র্যান্ডের সাথে মাসেলস ফিট র্যাক করে পুশ আপ দিচ্ছে। আলো অন্ধকারের মধ্যে তার বরিশালে পেটানো শরীরটা প্রিয়তার নজর কেড়েছে। প্রিয়তা নিজের অজান্তেই মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল প্রণয়ের দিকে। প্রণয়ের গা, কাঁধ, বুক ঘামে ভিজে পাতলা স্কিনি সেন্ডো গেঞ্জিটা শরীরের সাথে লিপটে আছে। উন্মুক্ত হাত, বুক, কাঁধের পেশিগুলো বয়ে স্বচ্ছ ঘাম চুয়ে চুয়ে পড়েছে। প্রিয়তার কালে হাত দিয়ে লোবাতুর চোখে তাকিয়ে গিলে খাচ্ছে প্রণয় ভাইকে। প্রণয় ভাইয়ের হটনেস দেখে প্রিয়তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো হট চকলেট। প্রণয় পোশাক দিতে দিতে প্রিয়তার দিকে না তাকিয়েই বলল, এই শেষটাতে না ঘুমিয়ে এখানে কি করছিস? আচমকা প্রণয়ের পুরুষালী কণ্ঠে কেঁপে উঠল প্রিয়তা। ধ্যান ভেঙে গেল তার। তাড়াতাড়ি চোখ অন্যদিকে সরিয়ে আমতামতা করে বলল, সকালে ফ্রেশ এয়ার নিতে এসেছি। প্রণয় পোশাক দেওয়া বন্ধ করে বসলো। প্রিয়তার দিকে তাকিয়ে ব্রু কুচকে বলল, এখন সকাল? প্রিয়তা আবারও ফোঁস করে আমতামতা করে বলল, মানে একটু পর তো হবেই, তাই আগেই চলে এসেছি যাতে সূর্যোদয়টা দেখতে পারি। প্রিয়তার চোখ লুকিয়ে মিথ্যা বলা দেখে হেসে ফেলল প্রণয়। প্রিয়তা মনে মনে আফসোস করে বলল, বেটা আমায় দেখেই পোশাক দেওয়া বন্ধ করে দিয়েছে। আমি গাধা। কেন যে সেটা বলতে গেলাম। সে আবারও নিচু কণ্ঠে বলল, আপনার পোশাক দেওয়ার শেষ প্রণয় ভাই। প্রণয় শান্ত চোখে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তার উদ্দেশ্য বুঝতে পেরে বাঁকা হেসে বলল, মন খারাপ হয়ে গেল প্রিয়তার। যা দেখতে ছুটে এলো সেটাই আর হলো না। সে মন খারাপ নিয়েই বলল, ও। প্রিয়তাকে মুখ অন্ধকার করে ফেলতে দেখে ঠোঁট কামড়ে হাসল প্রণয়। প্রিয়তার দিকে তাকিয়ে দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, ইচ্ছে তো ছিল আরও 100 খানিক টাওয়ার। প্রণয়ের মুখের কথা খসার আগে প্রিয়তার মুখ ঝলমল করে উঠল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, তাহলে দিন। প্রণয় হতাশ হয়ে বলল, থাক, আজ আর দেব না। জিভে গিয়ে 50 কেজি ডাম্বেল তুলব। প্রিয়তার হাসি মুখটা আবার অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেল। মুখ কালো করে বলল, কেন? এই না বললেন দিবেন, তাহলে আবার জিমে গিয়ে ডাম্বেল তোলার কি দরকার? এখানে পোশাক দিন না। প্রণয় আবার হতাশ কণ্ঠে বলল, 50 কেজি তুলতে হবে। এখানে আমি 50 কেজি কোথায় পাবো? প্রিয়তা মন খারাপ হলো। কিছুক্ষণ ভেবে বলল, 50 কেজি নেই, 48 কেজি আছে, চলবে? প্রিয়তার কথায় প্রশস্ত হাসল প্রণয়। প্রিয়ার মনের বাসনা বুঝে বলল, ঠিক আছে, 48 কেজি না হয় দে। প্রিয়তা লাজুক হাসল। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, উপর হয়ে শুয়ে পড়ুন। প্রণয় প্রিয়তার দিকে তাকিয়ে পোশাক দেওয়ার ভঙ্গিতে শুয়ে পড়ল। প্রিয়তা হাতের ব্রাশটা রেলিংয়ের উপরে রেখে ধীরে ধীরে এগিয়ে গেল প্রণয়ের কাছে। তার কেমন গলা শুকাচ্ছে, বুকও হালকা হালকা কাঁপছে, কিন্তু নিজের কাঁপাকাঁপি বন্ধ রেখে প্রণয়ের পিঠের উপরে শুয়ে পড়ল। নিজের উপরে ছোট্ট দেহের ভাতটা অনুভব হতেই তীব্র শান্তিতে বুকটা ভরে গেল প্রণয়ের। ঠোঁটে ফুটে উঠল প্রশান্তিময় হাসি। প্রিয়তা ঋণঋণে কণ্ঠে বলল, দিন এখন। প্রণয় এবার আবারও পোশাক দিতে শুরু করলো। আর প্রিয়তা মন ভরে প্রণয়ের ঘামে ভেজা শরীরের গন্ধ নিজের মধ্যে শোষণিত লাগলো। প্রতিদিন সকালে জিম ওয়ার্ক আউট করাটা আগে 1 ঘন্টা করে পোশাক দেওয়ার প্রণয়ের নিত্য অভ্যাস। আগে প্রিয়তার এমনভাবে প্রিয়তাকে পিঠে নিয়ে পোশাক দিত প্রণয়।
আর প্রিয়তা নেশাগ্রস্তের মতো প্রণয়ের ঘামে ভেজা শরীরের ঘ্রাণ নিত। এটা প্রিয়তার ভীষণ পছন্দের একটা বিষয়। প্রণয়ের নর্মাল দেহের ঘ্রাণের চেয়ে প্রণয়ের ঘামে ভেজা শরীরের ঘ্রাণ আরও অনেক বেশি মাদকীয়। ছি, ও ম্যানলি লাগে প্রিয়তার কাছে। তার প্রচণ্ড অবসেশন এই ঘ্রাণের গন্ধে। যখন যখন প্রণয় ভাই বাইরে থেকে ক্লান্ত পরিশ্রমে হয়ে আসতো, তখনই প্রিয়তার বুকে মুখ লুকিয়ে ঘামে ভেজা গায়ের গন্ধ নিত। ম্যানলি পারফিউমের সাথে ঘামের গন্ধ মিলেমিশে একদম একাকার। ড্রিঙ্কস না করেও পুরো মাতাল মাতাল একটা অবস্থা। প্রিয়তা ধীর কণ্ঠে শোধালো, কষ্ট হচ্ছে প্রণয় ভাই? প্রণয় পোশাক দিতে দিতে মৃদু ঝাঁস নিয়ে বলল, তুই কি কোনোভাবে আমার অ্যাবিলিটি নিয়ে সন্দেহ করছিস? তোরা কি আমাকে পুষ্টিহীনতায় ভোগা মানুষ বলে মনে হয়? তোর মতো আরও দুটোকে প্রণয় শিকদার এক হাতে তোলার সামর্থ্য রাখে। একটা কথা জিজ্ঞেস করার এতগুলো কথা শুনিয়ে দেওয়ায় হতভম্ব হয়ে গেল প্রিয়তা। মনে মনে মুখটা ঝামটা দিয়ে বলল, এই জন্যে মানুষের ভালো চাইতে নেই। প্রণয় আরও বেশি ঘামতে লাগলো। প্রায় 100টা পোশাক কমপ্লিট করে থামলো। ছাদের রেলিংয়ের কাছে এক হাত উঁচু করে পুরো ছাদ প্লাস্টার করা সেই উঁচু অংশে প্রণয় আর প্রিয়তা বসে পড়ল। ততক্ষণে পূর্ব আকাশের ক্ষীণ রক্তিম সূর্যের দর্শন মিলেছে। প্রিয়তা দেখল প্রণয়ের সারা শরীর বেয়ে নদীর স্রোতের মতো ঘাম ছুটছে। সে নিজের ওড়নাটা দিয়ে আহত হাতে প্রণয়ের গলা বুক কাঁধ মুছে দিতে লাগলো। প্রণয় তীব্র আসক্তিময় চোখে তাকিয়ে রইল প্রিয়তার মায়াময় মুখের দিকে। নেশাগ্রস্ত কণ্ঠে তাকালো। জান। হাত থেমে গেল প্রিয়তার। চোখ তুলে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় প্রিয়তার দিকে তাকিয়ে মনে মনে বলল, তোকে যত দূরে দূরে রাখতে চাই, তুই তো তত কেন কাছে চলে আসিস? কেন আমার সকল ভাবনা এলোমেলো করে দিস? তোর নিষ্পাপ মুখ, বোকা চোখের চাহনি, তোর নরম স্পর্শ আমাকে স্থির থাকতে দেয় না, মনকে শক্ত রাখতে দেয় না, মুহূর্তে ভেঙে চড়ে গুড়িয়ে দেয় মনের শক্ত থেকে শক্ত দেওয়ালটাও। তোর নিঃশ্বাসের উষ্ণতা আমার অভ্যাস, তোর কণ্ঠের মিষ্টতা আমার মরণের অসুখ। তুই বুঝে গেছিস, তাই না? এই প্রণয় শিকদার তার জানটাকে ছাড়া একদম থাকতে পারে না। তার জানটাকে না দেখে নিঃশ্বাস নিতে পারি না। তাই বারবার ভালোবাসার লোভ দেখাস। আমি চাই না তুই আমায় ভুলে যা, সাথে এটাও চাই না তুই যেদিন আমায় সত্যি সত্যি ভুলে যাবি, সেই দিনই যেন এই পৃথিবী আমার শেষ হয়ে যায়, শেষ দিন হয়। প্রিয়তা প্রশ্নবোধক চোখে তাকিয়ে প্রশ্ন করল, কি? প্রিয়তার কণ্ঠে প্রণয়ের ভাবনায় ছুতো ছিল। সে প্রিয়তার প্রশ্নের উত্তর না দিয়ে বিচক্ষণ চোখে তাকালো প্রিয়তার দিকে। ঠোঁট উল্টে প্রশ্ন ছুড়ল, মুখের অবস্থা এমন কেন? কিসের চিন্তা করছিস তুই? থমকে গেল প্রিয়তা। এটা বুঝে গেছেন এখন কি জবাব দেবে সে? প্রণয় ভাইকে এসব কিভাবে বলবে? প্রণয়ের দিক থেকে চোখ নামিয়ে আমতামতা করে শুরু করলো। সাথে সাথে পুরো কুচকে ফেললো প্রণয়। প্রিয়তার গাল ধরে মুখ উঁচু করে তুলল। পুরো নামিয়ে বলল, বল, কি নিয়ে এত চিন্তা করছিস? দেখে তো মনে হচ্ছে রাতেও ঠিকমতো ঘুমোসনি। প্রিয়তা বিপাকে পড়ে গেল। প্রণয় ভাইয়ের চোখে চোখ রেখে মিথ্যা বলার মতো বুকের জোর নেই তার। তাহলে এখন এসব প্রেম ভালোবাসার কথা প্রণয় ভাইকে বলতে হবে? প্রিয়তা প্রণয়ের চোখের দিকে তাকিয়ে ঢোক গেলে আমতা করে বলতে লাগলো, কাল ছোটটা বিয়ে করেছে। তো তো ছোট ভাবির বড় বোন চিত্রাপু ছোটটাকে অনেক পছন্দ করে। তারপর তারপর কাল মাঝরাতে চিত্রাপু আমাকে ফোন করে বলল, ছোটটাকে ফোন না দিলে উল্টোপাল্টা কিছু একটা করে ফেলবে। তারপর আমি পরি আপুকে বলি, পরি আপু ছোটটাকে ডাকতে নিষেধ করে দিয়েছে। এখন চিত্রাপু কি করবে না করবে তা নিয়ে চিন্তায় আছি। পুরো কথাটা প্রিয়তা প্রণয়ের চোখের দিকে তাকিয়ে বলল। প্রণয় খুব কাছ থেকে এক দৃষ্টিতে তাকিয়েছিল নিজের প্রাণের দিকে। সব শুনে প্রণয় শান্ত কণ্ঠে বলল, যা হবার হবে, ওগুলো তাদের একান্ত পার্সোনাল ম্যাটার। এখানে তোর কোনো ভূমিকা নেই। আর মানুষের ব্যক্তিগত ব্যাপার নিয়ে তোর ছোটো মেয়েকে এত চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের কোনো বিষয়ে কথা বলবি না, বুঝেছিস? প্রিয়তা উপর নিচ মাথা ঝাঁকালো। প্রণয় কপালের ঠোঁট ছুঁয়ে বলল, গুড গার্ল। প্রিয়তা অপলক চোখে তাকিয়ে রইল প্রণয়ের দিকে। প্রণয় হাত বাড়িয়ে রেলিং থেকে ব্রাশ নিয়ে প্রিয়তার মুখের সামনে ধরে বলল, হা কর। প্রিয়তা প্রণয়ের হাতে ব্রাশ থেকে মুখ ছোট করে ফেলল। এখন 20 মিনিট ধরে তার উপর অত্যাচার হবে। প্রিয়তাকে মুখ কালা করে ফেলতে দেখে দীর্ঘশ্বাস ফেলল প্রণয়। দুই গালে হাত চেপে দাঁত ব্রাশ করিয়ে দিতে দিতে বলল, নিশ্চয়ই চাস না ছোটোবেলার মতো সারা বাড়ি ছুটে তোকে ধরে ব্রাশ করিয়ে দিই? প্রিয়তা দুই পাশে মাথা নাড়ল। প্রণয় তার সামনে দাঁতে ব্রাশ চালাতে বলল, তাহলে না নানুরে চুপচাপ বস। প্রিয়তাও একদম স্থির হয়ে গেল। প্রণয় সময় নিয়ে ঘষে ঘষে ব্রাশ করে দিয়ে বলল, এখন ঘরে গিয়ে কী করবি বলতো? প্রিয়তা স্বাভাবিক কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে নিচে যাবো। প্রণয় তাই দৌড় ছুটে দুই পাশে লেগে থাকা ফ্যানা বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, যদি মান্না খেতে চাস তবে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে লক্ষ্মীমের মতো ঘুমিয়ে পড়বি। আর অন্যের বিষয় বেশি মাথা ঘামাবি না, মনে থাকবে? প্রিয়তা উপর নিচ মাথা চাকালো। ঠিক আছে, যা। প্রিয়তা প্রণয়কে আরও কয়েক সেকেন্ড মন ভরে দেখে নিয়ে উঠে চলে গেল। প্রণয় এবার চেয়ে রইল প্রিয়তার যাওয়ার পানে। সকাল 7টা। অনবরত দরজায় কড়াঘাতের শব্দে ঘুম হালকা হয়ে এলো প্রেমের। তা বিরক্তিতে যেন সে চোখমুখ কুচকালো। ঝাপসা চোখে চোখ মেলে তাকালো। আশেপাশে হাঁটে সেন্টার টেবিলের ওপর থেকে চশমা নিয়ে চোখে পড়ল।
উঠে বসতে গিয়ে বাধাপ্রাপ্ত হলো। পাশে তাকিয়ে দেখলো উষা তার পাঞ্জাবির কলার 2 হাতে মুঠো করে ধরে শিশু সবুর ভঙ্গিতে ঘুমোচ্ছে। প্রেম সতর্পণে উষার হাত ছাড়িয়ে উঠে দরজা খুলে দিল। প্রহেলিকার হাতে শাড়ি, গয়না আরও কিছু জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। প্রেম কপাল কুঁচকে বলল, বড় আপু তুমি এত সকালে? প্রহেলিকা হেসে বলল, বড় আম্মু পাঠিয়েছেন তোর বউকে রেডি করে নিয়ে যেতে। কিছু নিয়ম আচার বাকি আছে। তা কোথায় তোর বউ? প্রেম দরজা থেকে সরে দাঁড়ালো। প্রহেলিকা ঘরে প্রবেশ করে চারপাশে চাইল। প্রেম ধীর কণ্ঠে উষাকে ডাকলো, এই উষা ওঠো, সকাল হয়ে গেছে। উষা একটু নড়ে চড়ে প্রেমের হাত জড়িয়ে আবারও ঘুমিয়ে পড়ল। প্রহেলিকা মুচকি মুচকি হাসছে। প্রেম আবার ডাকলো, এই উষা ওঠো। উষা আবার পিটপিট করে তাকালো। প্রেম তাকে অর্ধঘুমী অবস্থায় তুলে বসিয়ে দিয়ে বলল, বড় আপু এসেছেন দেখো। উষা বোকা চোখে তাকালো প্রেমের দিকে। হঠাৎ ঘুম থেকে উঠায় তার ব্রেন কাজ করছে না। প্রহেলিকা গিয়ে উষাকে পাশে বসলো। প্রেম ওয়ার্ডরোব থেকে ট্রাউজার টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রহেলিকা পূর্ণ দৃষ্টিতে তাকালো 14-15 বছর বয়সী মেয়েটার দিকে। মেয়েটা বেশ সুন্দর। প্রহেলিকা মিষ্টি কণ্ঠে বলল, ঘুম ভালো হয়েছে? উষা প্রহেলিকার দিকে তাকালো। প্রহেলিকা বসতে বসতে বলল, তুমি আমাকে দেখো নাই, আমি প্রেমের বড় আপু। উষার দৃষ্টি পরিবর্তন হলো, সাথে সাথেই সালাম দিল। প্রহেলিকা মেয়েটার সুশিক্ষার উপর প্রসন্ন হলো। হাতে করে আনা খয়েরি শাড়ি উষার হাতে দিয়ে বলল, এটা বড় আম্মু দিয়েছেন, গোসল সেরে এটা পরে রেডি হয়ে নিচে আসো। উষা হাত থেকে শাড়ি নিয়ে কিছুটা অবাক কণ্ঠে প্রশ্ন করলো, এত সকালে গোসল করবো আপু? আর একটু বেলা হলে করি। প্রহেলিকা একটু ইতস্তত করে বলল, এটাই নিয়ম, তাই এখনই গোসল করে নিয়ে এটা পরে নিও। উষা এবার মাথা নেড়ে সম্মতি জানালো। প্রহেলিকা একটা মেডিসিনের পাতা এগিয়ে দিয়ে বলল, এটা থেকে একটা খেয়ে নাও। উষা সেটা হাতে নিয়ে দেখলো, বিস্মিত কণ্ঠে বলল, আমি তো অসুস্থ না আপু, ঔষধ কেন খাবো? প্রহেলিকার একটু লজ্জা লাগলো। যতই হোক ছোট ভাইয়ের বউ, সে একটু নিচু কণ্ঠে বলল, এটা পেইন কিলার, এটা খেয়ে নাও, শরীরের সব ব্যথা বেদনা চলে যাবে। উষা এবার আরো বড় বড় করে তাকালো প্রহেলিকার দিকে, আপত্তি জানিয়ে বলল, আমার তো কোথাও ব্যথা নেই আপু। প্রহেলিকা ভ্রু কুঁচকাল। উষাকে মাথা থেকে পা অব্দি খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো। একটু কৌতূহল কণ্ঠে বলল, তোমার হাতে পায়ে গায়ে ব্যথা নেই? উষা দুই পাশে মাথা নাড়ল। প্রহেলিকার চতুর মস্তিষ্ক যা বোঝার বুঝে নিল। সে উষার থেকে মেডিসিনের পাতাটা নিয়ে বলল, তাহলে থাক, এটা খেতে হবে না। তুমি শুধু গোসল সেরে এটা আর কিছু গহনা আছে ওগুলো পরে নিচে চলে এসো, কেমন? উষা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। প্রহেলিকা হেসে বেরিয়ে গেল। উষা উঠে বিছানাপত্র গুছিয়ে পেছন ফিরে তাকাতেই ঝটকা খেলো। আপনা আবারও হাত পা কাঁপতে শুরু করলো। প্রেম শুধু ট্রাউজার পরে কাঁধে শার্ট ছুড়িয়ে টাওয়াল দেখা মুছতে মুছতে বেরিয়েছে। তার উন্মুক্ত পুরুষালী ভরসা পিঠ, চওড়া কাঁধ, পিঠ পেয়ে বিদু বিদু চালের কোনা গড়িয়ে পড়েছে। হাতেও কাঁধের পেশিগুলো টাইট হয়ে ফুলে ফেপে আসছে। উষা দ্রুত নিজের চোখ খিচে বন্ধ করে নিল। তার বুক অস্বাভাবিক হয়ে কাঁপছে। সে কাঁপা পাকা কণ্ঠে তুতলিয়ে বলল, এই কি আপনি খালি গায়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? প্লিজ কিছু পড়েন, আমার লজ্জা লাগছে। উষার কণ্ঠে পিছু ফিরে তাকালো প্রেম। উষাকে আবার কাল রাতের মতো কাঁপতে দেখে পুরো কুচকাল। গা মুছে বাদ দিয়ে উষার সামনে গিয়ে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে উষা কাঁপাকাঁপি কিছুক্ষণ পর্যবেক্ষণ করে মুখে হাত কুচে বলল, চোখ খুলো। উষা খুলে না, বরং আরো জোরে খিচে বন্ধ করে নিল। প্রেম দীর্ঘশ্বাস ফেলে কাঁধের টি শার্টটা পরে নিল। এবার চোখ খুলো। উষা ধীরে ধীরে চোখ খুলে তাকালো। বুকের কম্পন কিছুটা কমেছে। সে আর প্রেমের দিকে না তাকিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ল। প্রেম দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে নিজের আটকালিতে চলে গেল। প্রিয়তা, পরিণীতা, ইনায়া, পূর্ণতা, প্রেরণা, থিরা সবাই বীর জমিচ্ছে শিকদার বাড়ির রান্নাঘরে। আজকের সব রান্না তাদের ছোটভাবে করবে। অনুশ্রী বেগম উষার মাথায় হাত থেকে আদরে কঞ্চে বলল, মা তুমি সব পারবে না, আমরা হেল্প করে দিই। উষা চমৎকার হেসে বলল, না আম্মু, আমি সব পারবো। অনুশ্রী বেগম নিজের ছেলের বইয়ের দিকে প্রসন্ন তাকালেন। কপালে চুমু খেয়ে বললেন, যদি কিছু দরকার হয় ডাক দেবে। উষা মাথা নাড়ল। অনুশ্রী বেগম চলে গেল। ইনায়া দুষ্টু দুষ্টু হেসে বলল, ভাবি কালকে ঘুম কেমন হলো? প্রেম ভাইয়া বাসরাতে কি গিফট দিল? উষা লজ্জায় মাথা নিচু করে নিল। লাজুক কণ্ঠে বলল, দোয়া করে দিয়েছে। ওরা একসাথে চিৎকার দিয়ে উঠল। পরিণীতা উষার গলায় উকিঝুঁকি মারতে মারতে বলল, ভাবি কোনো লাভ সাইন দেখছি না কেন? ভাইয়া নিশ্চয় অনেক রোমান্টিক। ইনায়া এক চোখ টিপে দিয়ে বলল, এত সুন্দর বই পেয়েও রোমান্টিক না হলে ভাইয়ের জীবনটাই বৃথা। আমি যদি প্রেম ভাইয়ের জায়গায় থাকতাম আগামী 10 দিন ঘর থেকে বেরিয়ে হতাম না। ঘরের বাইরে বড় বড় করে লিখে রাখতাম, ডো নট ডিস্টার্ব। প্রিয়তা হাই তুলে বলল, রোমান্টিক হোক আর যাই হোক, তোমার জামাই মস্ত কিপটা, আমাদের বাসর সাজানোর টাকাটাও পর্যন্ত দেয়নি। উষা মিষ্টি বানাতে বানাতে লাজুক হেসে বলল, ওনাকে বলে দেবো আপনাদের টাকা দিয়ে দিতে। ওদের কথাবার্তার মাঝেই উষা কারো গলা শুনে চমকে তাকালো। পরিণীতা, প্রিয়তা আর ইনায়ও পেলে চমকে গেল। উষা রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে দেখলো ড্রয়িং রুমে চিত্রা আর কুহু দাঁড়িয়ে আছে। কুহুর চোখে মুখ দেখে মনে হচ্ছে সেও ভীষণ ঘাবড়ে আছে। চিত্রা জোরে জোরে প্রেমকে ডাকছে। উষা আপুকে দেখে ভীষণ খুশি হলো। ইনায়া পরিণীতার হাত চেপে ধরে ভয়ে ভয়ে বলল, আপু আমার ভীষণ ভয় করছে। পরিণীতার প্রিয়তার বুক ধরপড় করছে। উষা একটু ছুটে গিয়ে চিত্রাকে জড়িয়ে ধরলো। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আপু তুমি এসেছো? উষা দেখে এবার চিত্রা শান্ত হয়ে গেল।
চিত্রার গলা শুনে সমুদ্র, অরণ্য, অনুশ্রী বেগম আর তনুশ্রী বেগম বেরিয়ে এলেন। চিত্রার চেহারার সৌন্দর্যে মলিনতা ঢাকা পড়েছে, চোখের সাদা অংশ রক্তাভ, দেখে ঠিক লাগছে না। সে অশ্রু চোখে উষার দিকে তাকাতেই টুপ করে পানি গড়িয়ে পড়ল। উষার মাথা থেকে পা পর্যন্ত শিকদার বাড়ির বউদের মতো, গায়ে দামি শাড়ি, মাথার ঘোমটা, হাতে কানের স্বর্ণের ভরি গহনা। এই সাজটা বুঝি তার প্রেমের বউ হিসেবে? চিত্রা চিত্রা চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে। প্রেমকে দেখার জন্য গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। প্রিয়তা লক্ষ্য করলো চিত্রার ভাব ভালো লাগছে না। সে ছুটে গিয়ে চিত্রার এক হাত চেপে ধরলো, চোখের ইশারায় কাঁদতে মানা করলো। অনুশ্রী বেগম এগিয়ে এসে বললেন, উষা, তুমি চিত্রাকে চেনো? উষা উপর নিচ মাথা ঝাঁকালো। কে হয় তোমার? আমার আপু। মানে তুমি যে বলেছিলে তোমার কেউ নেই। পরিণীতা অনুশ্রী বেগমকে পুরো ঘটনা খুলে বলল। অনুশ্রী বেগম বিস্মিত ও হতভম্ব। তিনি অবাক হয়ে বললেন, চিত্রার পরিবার তোমার সাথে এমন করেছে? লজ্জিত হলো চিত্রা, মাথা নিচু করে নিল। উষা মাথা নিচু করে বলল, আম্মু, চিত্রাপু আমাকে সবসময় রক্ষা করেছে। চিত্রাপু না থাকলে হয়তো আমিও থাকতাম না। অনুশ্রী বেগম চিত্রার দিকে তাকালেন, মৃদু হেসে বললেন, আমি জানি চিত্রা কতটা ভালো মেয়ে, কিন্তু চিত্রার মতো মেয়ের পরিবার এমন ভাবতেই কেমন লাগছে। তনুশ্রী বেগম বললেন, ছাড়েন তো বড় আপা। তিনি চিত্রার উদ্দেশ্যে বললেন, আসো মা। চিত্রা পা এগোচ্ছে না, তার এসব সবকিছুই ভালো লাগছে না। সে শুধু প্রেমকে দেখতে চায়। পরিণীতা প্রিয়তাকে ইশারা দিল। প্রিয়তা বলল, নাস্তার সময় চলে এসেছে। ভাবি, তাহলে তুমি চিত্রা আপুর সাথে কথা বলো, আমরা রান্নাঘরটা সেরে নিই। উষার সাথে সাথে আপত্তি জানিয়ে বলল, না না আপু, আমি করব। উষা চিত্রার দিকে তাকিয়ে বলল, তুমি যাবে না আপু, তোমার সাথে অনেক কথা আছে। বলে চোখের পানি মুছে রান্নাঘরে চলে গেল। অনুশ্রী বেগম আর তনুশ্রী বেগমও চলে গেলেন। পরিণীতা আর প্রিয়তা চিত্রাকে ধরে তাদের ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিল। প্রিয়তা রিকোয়েস্ট করে বলল, আপু প্লিজ, এই বাড়িতে কাউকে কিছু বলো না, নাহলে বিশাল সমস্যা হয়ে যাবে। চিত্রা আর নিজেকে ধরে রাখতে পারল না। প্রিয়তাকে জড়িয়ে ধরে আবার হাউমাউ করে কেঁদে উঠল। আহত কণ্ঠে বলল, আমি কাউকে কিছু বলবো না, আমাকে শুধু একটু প্রেমকে দেখতে দাও প্লিজ, আমি একটু আবার প্রেমকে দেখব। থেমে গেল ওরা। প্রিয়তার চিত্রার চোখের পানি মুছে দিয়ে বলল, এই চোখের পানি মানুষকে দেখেও না আপু, তারা তোমাকে ছোট করবে, কিন্তু তোমার ব্যথাটা বুঝেও তারা মূল্য করবে না। চিত্রা এবার কাঁদতে কাঁদতে বসে পড়ল, চোখ মুছে বলল, প্লিজ আমাকে প্রেমের কাছে যেতে দাও। প্রিয়তা আরও কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু পরিণীতা তাকে থামিয়ে দিল। চিত্রাকে টেনে তুলে বলল, চোরটা আর্ট গ্যালারিতে আছে। বিনা দরজা খুলে দিল। চিত্রার কোনো দিকে না তাকিয়ে উন্মাদের মতো ছুটল। পূর্ণ তার রাগান্বিত কণ্ঠে বলল, এটা কি করলি পরি? চিত্রাপু এখন ওগুলো প্রেম ভাইয়াকে বলবে। প্রেম ভাইয়া ওগুলো জেনে কি করবে? শুধু শুধু বিব্রত হবে। প্রেম ভাইয়া এখন বিবাহিত, এটা চিত্রাপুর বোঝা উচিত। চিত্রাপুর এসব অনুভূতির কথা এখন আর কোনো মূল্য নেই। পূর্ণতার কাছে প্রিয়তার বুকে রক্ত ছলকে উঠল। তার অবস্থানও তো একই। মুহূর্তেই চোখে অশ্রু চলে এলো প্রিয়তার। পূর্ণতা আবার বলল, এখন প্রেম ভাইয়া চিত্রাপুর ছোট বোনের স্বামী, আর ছোট বোনের স্বামীকে ভালোবাসার কথা বলা কত জঘন্য একটা ব্যাপার। তুই কেন যেতে দিলি? তা পূর্ণিতার দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, তুই কখনো কাউকে ভালোবাসিস নি, তাই না? তাই ভালোবাসার মানুষ হারালে কোথায় লাগে তাই বুঝবি না। একটা গভীর প্রেম মনে কতটা গভীরে থাকে, আর সেটা অন্যের হয়ে গেলে তার কতটা পড়ে, সেটা ভালো না বাসা মানুষগুলো কোনো দিনও বুঝতে পারে না, এমনকি আমিও বুঝতে পারবো না। চিত্রাপুর অনুভূতিগুলো, কারণ আমার জীবনে কোনো দিনও এমন পরিস্থিতি আসেনি। আর যারা কোনোদিন এমন পরিস্থিতিতে পড়েনি তারা কিভাবে বুঝবে ভালোবাসা হারানোর যন্ত্রণা কতটা।